Assalamu alaikum, my dear doctors and my dear colleagues. সবাইকে very welcome to my clinical immunology class. আজকে অনেকেই নতুন জয়েন করেছেন, এইজন্য হয়তো অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে। একটা ক্লাস করলেই আপনারা বুঝে যাবেন। আমাদের এন্ডোক্রাইনোলজি এন্ড ডায়াবেটিস মেলাইটাস এটা শেষ হয়েছে। এটার পরীক্ষাটা কালকে সন্ধ্যা 6টায় হবে। অনেকে আমাকে টেক্সট দিয়েছেন যে পরীক্ষাটা কিভাবে হবে। পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এই গ্রুপে আমি কোশ্চেন আপলোড করে দেবো, আপনারা জাস্ট আপনাদের মোবাইলে ক্লিক বাটনে ক্লিক করলে আপনাদের ফোনে গুগল ড্রাইভের মাধ্যমে কোশ্চেনটা চলে যাবে। দেন আপনারা ফিল আপ করে সাবমিট করে দিবেন এবং 16 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিতে হবে। দ্যাট মিনস আমি কালকে সন্ধ্যা 6টায় পোস্ট করব, আপনার পরের দিন দুপুর 2টার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। যে কোনো সময় আপনি ফ্রিতে পরীক্ষা দিতে হবে এবং পরের দিন আমি রেজাল্ট এবং অ্যান্সার গুলো একটু দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে অনেকের এই কোশ্চেনটা আমি বেশি পেয়েছি যে এক্সাম গুলো কিভাবে হবে। আর এখানে অলরেডি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। এন্ডোক্রাইনোলজি এন্ড ডায়াবেটিস এই সিস্টেম দুটা হয়েছে, রুটিন দেয়া আছে। গতকাল ইমিউনোলজি ক্লাস স্বভাবতই আপনারা দেখেছেন যে আমার গ্রুপ থেকে আল্লাহর অশেষ রহমতে জানুয়ারি যে ব্যাচটা আমি রান করেছিলাম সেই ব্যাচ থেকে এখনো পর্যন্ত যারা আমাকে মেসেজ পাঠিয়েছে আমার গ্রুপে, আমি নামটা মিলিয়ে আমার যারা এনরোল ছিল তাদের মধ্যে থেকে 53 জন চান্স পেয়েছে এবং বাকি অনেকেই আরো হয়তো অনেকেই চান্স পেয়েছে, কিন্তু আমি ওটা আমার নলেজের বাইরে বা আমি জানি না বা আমাকে জানানো হয়নি, এজন্য আমি দিতে পারিনি। তবে আমার বিশ্বাস আরো অনেকেই যারা আমার একটা অ্যাসেসমেন্ট যেটা ছিল যে হয়তো 70 থেকে 80 জন আমার ব্যাচে চান্স পাওয়ার মতো ছিল। সো ইনশাল্লাহ আপনাদের একটা কথা বলতে পারি, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, এমবিবিএস পাস করেছেন, এক একজন এক এক জায়গায় বিভিন্ন ভাবে ডিউটি করছেন, এটা ম্যানেজ করছেন ওটা ম্যানেজ করছেন, কিন্তু দিন শেষে আপনার একটা ডিগ্রি জরুরি। আপনার যদি এফসিপিএস পার্ট 1 করতে না পারেন আপনার পায়ের নিচে মাটি থাকবে না, এটাই সত্য। এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন এত জায়গায় কোচিং টোচিং এটা ফেটা সেটা বিভিন্ন ভাবে ছড়িয়ে গিয়েছে। মানুষ আসলে অনেক জায়গায় টাকা দিয়ে এনরোল হয়ে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। তো আমার এখানে আল্লাহর অশেষ রহমতে এইটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আপনি যদি আমার সাথে ব্লাইন্ডলি লেগে থাকতে পারেন আপনার পড়া হবেই এবং আপনি অনেক এগিয়ে যাবেন, ঠিক আছে? আমি ক্লাস শুরু করার আগে আমি আরো কয়েকটা কথা বলবো। একটা মিনিট, জাস্ট এ মিনিট, 1 মিনিট আমি একটু ব্রেক নিচ্ছি। ওকে, আমি জাস্ট এইটুকুই বলবো আপনাদের যে আপনারা প্লিজ একটু আমার সাথে লেগে থাকেন। জানুয়ারি মাসে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমরা আমাদের ক্লাসগুলা অনেকেই টেনশনে আছেন যে কিভাবে কি হবে ক্লাস। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, নভেম্বরের ফার্স্ট অর সেকেন্ড উইকের মধ্যে আমাদের ইনশাল্লাহ কোর্সটা কমপ্লিট হবে। এই নিয়ে আপনার হচ্ছে সপ্তম ব্যাচ, 6 এবং 7 ব্যাচ। আপনারা এর আগে 5টা ব্যাচ অনলাইনে, এছাড়া অফলাইনে তো বহু ব্যাচ পড়িয়েছি, 8টা থেকে 9টা। সো তাদের যদি শেষ হয় আপনাদের কেন শেষ হবে না? সো এটা নিয়ে কোনো প্রকার টেনশন করিয়েন না, ঠিক আছে? সো সবগুলা ক্লাসই সুন্দরভাবে আমার শেষ হবে, কিন্তু আপনাদের শেষ করতে হবে, ঠিক আছে? সো সামনে ইনশাল্লাহ এসবি নিয়ে অনেক কিছু অনেক কাজ করছি। যেমন আপনাদের নিউরোলজি এসবি নিয়ে আমি পরীক্ষার আগে একটা 45 মিনিটের শর্ট আমি একটা ডেমনস্ট্রেশন ক্লাস নিয়েছিলাম ডেভিডসন মেডিজি গ্রুপে, আমার যেটা মেইন গ্রুপ। এইরকম ভাবে যাতে প্রত্যেকটা সিস্টেম এসবিএটা একটু গুছানো যায় সেই কাজগুলো আমি ধীরে ধীরে করছি। আমি চেষ্টা করি, আমি আমার ডিউটিতে থাকার কালীন ডিউটির বাহিরে সারাদিনই চেষ্টা করি। দেখেন আপনারা বিলিভ ইট অর নট, আমি কিন্তু এখন কোভিড ওয়ার্ড থেকে আমার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি ছিল, সেই সদর হসপিটাল থেকে ডিউটি করে আপনার হচ্ছে এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আপনাদের ক্লাস নিতে বসি। সো আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আমার তো পারতে হবে। আমি এই যে পড়াচ্ছি আমার কিন্তু এই নলেজ গুলা শেয়ার হচ্ছে, আমার মাথায় আরো পারসিস্ট হচ্ছে।
তো আমি যদি এত কষ্ট করে ডিউটি করে এসে গভর্নমেন্ট জব করে আপনাদের সার্ভিস দিতে পারি, আপনারা কেন বাসায় বসে পড়তে পারবেন না? এটা হচ্ছে আমার কথা। এই কোশ্চেনটা একটু চিন্তা করবেন। মেডিসিনে যদি ক্যারিয়ার করতে চান, সার্ভাইভ করতে চান, আপনাকে কষ্ট করতে হবে, পড়তে হবে। উইদাউট এনি কষ্ট, উইদাউট এনি ওয়েল রিকগনাইজড এবং ওয়েল ডিজাইনড স্টাডি আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। উলুম বালুম পড়ে, অগোছালো পড়ে, এরটা দেখে ওরটা দেখে এইভাবে আসলে পড়াশোনা হয় না। আমি একদম সুন্দরভাবে গুছিয়ে দিব, আপনি খালি একটু অ্যাবজর্ব করতে হবে এবং এটা ডেলিভার করতে হবে। ঠিক আছে? সো আর কথা বাড়াবো না, প্রতিটা ক্লাসেই কিছু কিছু অ্যাডভাইস দিব এবং মেসেঞ্জার তো সবসময় ওপেন ওপেন থাকে। কারো কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে নক দিবেন। ক্লাস চলাকালীন সময়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, ক্লাস শেষে আপনারা কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলো করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? তো সবাই, এটাই ছিল প্রিলিমিনারি কিছু কথাবার্তা। যারা নিউ কামার এবং যারা ওল্ড, যারা অনেকেই কোশ্চেন করেছেন, ভাইয়া ক্লাস নাম্বার 1 এর সাথে ক্লাস নাম্বার 15 বা 16 কেন? এখানে আপনাদের কারো কারো ক্লাস নাম্বার 1 হলো, কারো কারো জন্য ক্লাস নাম্বার এটা 15। সো এটা নিয়ে তো আপনার ওরিড হওয়ার কথা না। আপনি ওরিড হন যে আপনার প্রত্যেকটা সিস্টেম আপনার পড়া হচ্ছে কিনা, পড়া হবে কিনা, এটা নিয়ে আপনার ওরিড হওয়া দরকার। আপনার তো, আমি তো বলেছি যে আপনার ডেভিডসন 34টা চ্যাপ্টার অ্যাটলিস্ট 30 ক্লাস লাগবে আমার। বায়োস্টেট 2টা ক্লাস পাবেন যারা ফুল কোর্স। যারা ফুল কোর্স তাদের বেসিক ক্লাস, বায়োস্টেট ক্লাস অন্য গ্রুপে হবে, এই গ্রুপে না। আগে আপনাদের ডেভিডসনটা শেষ হলে পরে ওই ক্লাসগুলো অন্য গ্রুপে হবে। ঠিক আছে? ওই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট এটা আপনি চিন্তা করতে পারবেন না। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। অনেক কথা বললাম, বেশি কথা আর বলবো না। সকালবেলা ইমিউনোলজি ক্লাস নিতে গিয়ে আমরা হচ্ছে কারেন্ট এবং ওয়েদার আমাদের এখানে খুবই খারাপ ছিল। আজকে সারাদিনই টুকটুক বৃষ্টি এবং নেট খুবই খারাপ ছিল। এজন্য বলেছি যে রাতে ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লিনিক্যাল ইমিউনোলজি। প্রত্যেক সিস্টেমেই, প্রত্যেকটা চ্যাপ্টারেই আমি যখন ক্লাসগুলো শুরু করি, আমরা বলি যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে রিভিশনে কিছু ছবি দেওয়া থাকে। ওই ছবিগুলো থেকে একটা ক্লু পাওয়া যায় যে কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট। বাট এক্সেপ্ট ক্লিনিক্যাল ইমিউনোলজি, ইমিউনোলজিতে কিন্তু প্রথম পেজে কোনো ছবি নেই এবং ডিরেক্ট শুরু হয়েছে আপনার হচ্ছে ক্লাসটা, ঠিক কিনা? সো ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে আমরা সবাই জানি যে আমাদের ইমিউনোলজি, ইমিউন সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এই কোভিড-19 এসে আমরা বুঝেছি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কার দুর্বল কার সবল। সো ইনেট ইমিউন সিস্টেম এন্ড অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম নিয়ে আমাদের ইমিউনিটিকে আল্লাহ আমাদের দুই ভাগে ভাগ করে দিয়েছেন। ইনেট, যেটা উনি নিজে আমাদেরকে গিফট করেছেন, আমরা জন্মগতভাবে আমরা যে ইমিউনিটিটা পাই সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি, সহজ বাংলায় যদি বলি। এবং মোট কথা হচ্ছে আমরা যখনই কোনো অ্যান্টিজেনের এক্সপোজার হই, যখনই কোনো ধুলাবালি থেকে শুরু করে যখনই হিউজ অ্যান্টিজেনের এক্সপোজার হই, বা যখনই আমরা ফরেন কোনো পার্টিকুলার এগেনস্ট এক্সপোজার হই, তখন ইমিডিয়েট যেই ইমিউন রেসপন্সটা আমার বডিতে সাড়া দেয়, আমার বডিতে জেগে ওঠে, যেটা রেসপন্স করে, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। এবং এটা ইমিডিয়েট প্রোটেকশন দেয় ইনভেডিং প্যাথোজেনের এগেনস্টে। এবং এটা হচ্ছে নন স্পেসিফিক, দেয়ার ইজ নো মেমোরি সেল। এটা হচ্ছে ইনেট ইমিউনিটির একটা ইউনিভার্সাল ক্রাইটেরিয়া। এর উল্টা ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা লং লাস্টিং ইমিউন সিস্টেম রিপ্রেজেন্ট করে। যেই ইমিউনিটিটা আমরা ফরেন বডি বা অ্যান্টিজেন এক্সপোজারের ফলে আমাদের পারসিস্টেন্ট একটা ইমিউনিটি দিবে এবং মেমোরি চিনে রাখবে, পরবর্তীতে যদি জীবাণুটা ঢুকে সে যাতে চিনে দ্রুত সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমরা অ্যান্টিজেনের এক্সপোজারের প্রভাবে প্রভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অ্যাকোয়ার করি। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড ইমিউন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। সো ইনেট ইমিউন সিস্টেম, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম আমি আপনাদেরকে এখন খালেক স্যারের বই থেকে এবং ইমিউনোলজি লেঞ্জের বই থেকে আমার একটা সাজানো চার্ট আছে, যেটা আমি রেসিডেন্সিতে অলওয়েজ পড়াই। ওইটাই আপনাদের এফসিপিএস পার্ট 1 এর কনসেপশনে কাজে লাগবে। ওই চার্টটা আমরা এখন দেখবো, তাহলে আমাদের ইনেট ইমিউন সিস্টেম এবং অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, এই দুইটা বেসিক কনসেপশন আমাদের ক্লিয়ার হবে। প্রত্যেকটা টপিকস আপনার কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে? সো লেটস সি what is the basic difference between innate immune system and acquired immunity. So innate immunity, this is present by birth, এবং this is non-specific, has no memory cell. There is secondary immune response occurs must. Instead of acquired immunity, they develop after exposure of an antigen, and they are very specific, they has memory cell, and there is no secondary immune response here. Secondary immune response হয় only in active immunity. Just a minute.
সরি জাস্ট মিনিট, একটা ইম্পর্টেন্ট কল আপনাদের মধ্যে থেকে কেউ দিয়েছিলেন, এই জন্য আমি একটু পজ দিয়েছিলাম। তো যাই হোক, আমরা যেটা কথা বলছিলাম যে ইনিয়েট ইমিউনিটি এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা বলছিলাম যে দিস ইজ ভেরি ভেরি স্পেসিফিক এবং দিস হ্যাজ মেমোরি সেল, সেকেন্ডারি ইমিউন রেসপন্স অকার্স। ঠিক আছে, তো সেকেন্ডারি ইমিউন রেসপন্স মূলত ইনেট ইমিউনিটিতে ঘটে, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে অ্যাক্টিভ ইমিউনিটিতে ঘটে। আমরা অ্যাক্টিভ ইমিউনিটি এন্ড প্যাসিভ ইমিউনিটির একটা বেসিক ডিফারেন্স আমরা দেখবো। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটির আবার দুইটা সাবটাইপ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। ওই প্যাসিভে কিন্তু সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয় না, সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটিতে। ক্লিয়ার? অ্যাক্টিভ ইমিউনিটি কি জিনিস এটা আমরা একটু পরে আপনাদেরকে ক্লারিফাই করবো। নেক্সট বেসিক ডিফারেন্স হচ্ছে ইনেট ইমিউনিটি আল্লাহ বোথ ভার্টিব্রেট এবং ইন্টারভার্টিব্রেট অ্যানিমাল এই দুই ক্ষেত্রেই ইনেট ইমিউনিটি দিয়েছে, বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে অনলি ইন ভার্টিব্রেট অ্যানিমাল। ওকে, এখন আসেন যেই লাস্ট যে ডিফারেন্সটা যেখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন প্রায় এফসিপিএস পার্ট 1 দেখা যায়, সেটা হচ্ছে what are the components, what are the cells of the innate immunity, what are the acquired immunity cells, what are the components of the acquired immunity। যদি আপনার এরকম কোশ্চেন আসে এই একটা চার্ট থেকে আপনি সকল অ্যান্সার দিতে পারবেন। সো সেলস অফ দ্য innate immunity দেখেন 3 ফিল 3M NK প্লাস LK। 3 ফিল দের হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। 3 ফিল দিয়ে কি নিউট্রোফিল, ইউসিনোফিল এন্ড বেজোফিল। 3M দিয়ে হচ্ছে মাস্ট সেল, মনোসাইট, ম্যাক্রোফেজ। 3M দিয়ে কি এই যে দেখেন সেলস অফ দ্য innate immunity 3 ফিল নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। 3M দিয়ে হচ্ছে মাস্ট সেল, মনোসাইট এন্ড ম্যাক্রোফেজ। N কি দিয়ে ন্যাচারাল কিলার সেল, L কি দিয়ে লিম্ফোকাইন অ্যাক্টিভেটর সেল। অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেলগুলো হচ্ছে বি সেল, টি সেল, ন্যাচারাল কিলার সেল এন্ড ম্যাক্রোফেজ সেল। এইখানে আরেকটা যোগ করে নিতে পারেন ডেনড্রাইটিক সেল। কিছু সেলের দুইটা আর্মি আছে, যেমন ন্যাচারাল কিলার সেল হ্যাজ বোথ ইনেট আর্ম এন্ড অ্যাকোয়ার্ড আর্ম। ঠিক আছে, ম্যাক্রোফেজ হ্যাজ বোথ ইনেট আর্ম এন্ড অ্যাকোয়ার্ড আর্ম। ডেনড্রাইটিক সেল হ্যাজ বোথ ইনেট আর্ম এন্ড অ্যাকোয়ার্ড আর্ম। সো এইগুলা বোথ ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটিতেই পাওয়া যাবে। আমরা ডেভিডসনে দেখবো, কিন্তু এইখানে আমি একটু গুছিয়ে দিয়েছি যে what are the cells of the innate immunity, what are the cells of the acquired immunity. Clear? Now let's see components of the innate immunity. এটা আমি ডেভিডসনে আপনাদেরকে যদি একটু দেখাই, ডেভিডসনেও দেয়া আছে, কিন্তু এইখানে আমি সব একসাথে বিভিন্ন বই থেকে কালেক্ট করে অ্যাকুমুলেট করেছি। তাহলে ইনেট ইমিউন সিস্টেম আমরা যেটা বলছিলাম যে ইনেট ইমিউনিটি হচ্ছে ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন ইনক্লুড অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, phagocytic cell, soluble molecules such as complement, acute phase protein, natural killer cells. So innate immune system আল্লাহ আমাদেরকে বারবার বলছি আমি যে আমাদেরকে যেটা ন্যাচারালি আমরা পেয়ে থাকি, আমাদের কিছু অ্যানাটমিক্যাল এন্ড ফিজিক্যাল ব্যারিয়ার, এবং আল্লাহ আমাদের বডিতে যে ফ্যাগোসাইটিক সেলগুলো দিয়েছে, কিছু সলিউবল মলিকুল যেমন কমপ্লিমেন্ট, অ্যাকিউট ফেজ প্রোটিন, ন্যাচারাল কিলার সেল, এগুলো দিয়েছে। এগুলো হচ্ছে ইনেট ইমিউন সিস্টেমের পার্ট। সো পরীক্ষায় কিন্তু ইনেট ইমিউন সিস্টেমের ডিটেলস কম্পোনেন্ট গুলো আপনাকে জানতে হবে। আমি শুধু সেলস গুলো আলোচনা করেছি, যে সেলস গুলো ডেভিডসনের ছবিতে দেয়া আছে। দেখেন হোয়াট আর দ্য সেলস অফ দ্য ইনেট ইমিউন সিস্টেম, প্রথম পেজে খুব সুন্দর করে দেয়া আছে। 3টা ফিল বলেছিলাম, নিউট্রোফিল, বেজোফিল এন্ড ইউসিনোফিল। 3টা এম বলেছি, মনোসাইট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল। সো 3 ফিল 3M। এছাড়াও ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল এন্ড macrophage. They are the cells of the innate immune system. What are the cells of the adaptive immune system? B cell, T cell, antigen presenting cell. এখানে বক্সে দেওয়া আছে 3টা। এছাড়াও আপনি যদি আরো বই লেন্সের বইটা যদি দেখেন তাহলে পাবেন বি সেল, টি সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দ্যাট ইজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে ডেনড্রাইটিক সেল আছে, আপনারা সবাই জানেন। বি সেল, ম্যাক্রোফেজ এন্ড ডেনড্রাইটিক সেল, এই 3টা সেলকে বলা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এখানে চলে আসছে। আর এই যে ন্যাচারাল কিলার সেল, এটা তো আমি বারবার বলছি যে এটা হচ্ছে বোথ ইনেট এন্ড অ্যাডাপটিভ আর্ম আছে। ন্যাচারাল কিলার সেলের বোথ কি আছে, ইনেট আর্ম এন্ড অ্যাডাপটিভ আর্ম আছে। ক্লিয়ার? সো দিস আর দ্য সেলস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম and these are the cells of the innate immune systems. So পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন ফাঁস, what are the component of the, what are the cells of the innate immune system। এখন আসেন যদি পরীক্ষা আসে what are the components, তখন কিন্তু সেলস বাদেও এই যে কিছু ফিজিক্যাল ব্যারিয়ার আছে, কিছু সলিউবল পার্টিকেল আছে, কিছু ফ্যাগোসাইটিক সেলস আছে, যেটা জানতে হবে। সো এই পুরা প্যারাটা যদি আপনি একটু ভালো করে পড়েন, এখানে আমরা ফিজিক্যাল ব্যারিয়ার এবং এই প্যারাটা যদি ভালো করে পড়েন, টোটাল অ্যানাটমিক্যাল ব্যারিয়ার গুলো পেয়ে যাবেন। সো এইগুলাই, এই দুইটা প্যারায় আমি একটু যদি আপনাদেরকে বক্স আকারে সুন্দরভাবে সাজিয়ে দেখাই, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ইনেট ইমিউনিটি। সো মেকানিক্যাল ব্যারিয়ার, লেটস সি মেকানিক্যাল আর ফিজিক্যাল ব্যারিয়ার, ইনট্যাক্টনেস অফ দি স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। আল্লাহ আমাদেরকে যে ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন এবং স্কিন দিয়েছে, এটা কিন্তু একটা আপনার ইনেট ইমিউনিটির মেকানিক্যাল বা ফিজিক্যাল ব্যারিয়ার, ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দি ইনেট ইমিউন সিস্টেম। আমরা যখনই ধুলাবালের এক্সপোজার হই,
আমার অতিরিক্ত কিছু হইলে আমরা হাঁচি দিয়ে সেটাকে প্রোপেল করে দিচ্ছি, এটা কিন্তু সিলিয়ারি বিটের মাধ্যমে সম্ভব হচ্ছে। এবং এটা এই সিলিয়াটা প্রেজেন্ট আমাদের কোথায়, নেজোসিলিয়ারি থেকে, একদম নেজাল থেকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমরা আপার রেসপিরেটরি জানি নেজাল, নেজোফ্যারিংস, তাই না? সো এই আপার রেসপিরেটরিটা আল্লাহ আমাদের সিলিয়ে দিয়ে দেওয়ার কারণে এটা মেকানিক্যাল ব্যারিয়ার বা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে, এটা ইনহেট ইমিউনিটি দিচ্ছে। নর্মাল ফ্লোর অফ দ্য ডিফারেন্ট অ্যানাটমিক্যাল সেট আমরা জানি, আমাদের কনজাংটিভে নর্মাল ফ্লোর আছে, আমাদের ওরাল ক্যাভিটিতে আছে, আমাদের স্কিনে আছে, আমাদের জিআইটিতে আছে, আমাদের ভ্যাজাইনাতে আছে, এভরিথিং, এভরি জায়গায়, এভরি সাইটসে আমাদের নর্মাল ফ্লোরা দিয়ে দিয়েছে, যেগুলো মেকানিক্যাল আর ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে এবং ইনহেট ইমিউনিটি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট। সো মেকানিক্যাল ব্যারিয়ার যদি আসে, তিনটি হবে অ্যান্সার। সলিউবল ফ্যাক্টরের মধ্যে দেখেন লাইজোজাইমস অফ দ্য টিয়ার এন্ড সালাইভা, আমি কিন্তু সলিউবল ফ্যাক্টর গুলো একদম রেড মার্ক করে দিয়েছি, ঠিক আছে? তো সলিউবল ফ্যাক্টরস অফ দ্য ইনহেট ইমিউনিটি হচ্ছে এই যে আমাদের যে লালা এবং আমাদের যে চোখের পানি, এই সবগুলোই কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। কিভাবে? এই যে লাইসোজাইম থাকার কারণে। এটা আল্লাহর একটা গিফট এবং দিস গিভিং ইনহেট ইমিউনিটি। ক্লিয়ার? এই যে লো পিএইচ, ডেভিডসনের সুন্দর করে লেখা আছে লো পিএইচ, দ্যাট ইজ অ্যাসিড পিএইচ। পিএইচ কম থাকলে থেকে সেটাকে কি বলে আমরা? অ্যাসিড পিএইচ। সো অ্যাসিড পিএইচ অফ দি স্টমাক এন্ড ভ্যাজাইনা। সো স্টমাক এন্ড ভ্যাজাইনার যে অ্যাসিডিক মিডিয়া, এই মিডিয়াটা কিন্তু ইনহেট ইমিউনিটির একটা পার্ট, ঠিক আছে? এটা কিন্তু ইনহেট ইমিউনিটি শো করছে। এখানে জীবাণুগুলো গেলে ডিস্ট্রয় হয়ে যায়। কমপ্লিমেন্টস, ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য সলিউবল ফ্যাক্টরস? অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্ট গুলো কি করে জানেন? কমপ্লিমেন্টের কাজ কি? তার অপসোনাইজেশন করে। অপসোনাইজেশন মানে কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে হেল্প করে। তাহলে ফ্যাগোসাইটোসিস মানে কি? কিলিং অফ দ্য মাইক্রো অর্গানিজমস দ্যাট হার্মস আওয়ার বডি। ক্লিয়ার? Now let's see another soluble component, soluble factor, interferon alpha and interferon beta. So interferon alpha and interferon beta এরা কিন্তু আমাদের বডিতে খুব সুন্দর ইনহেট ইমিউনিটির একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যখনই দেখবেন যে আপনার হেপাটাইটিস ভাইরাল যে ইনফেকশন গুলো, ভাইরাস যখন আমাদের বডিতে ঢুকে, তখন কিন্তু ইন্টারফেরন আলফা এন্ড বিটা গুলা প্রোটেকশন দেয়। ফ্যাটি অ্যাসিড ইন দি স্কিন, they are also part of soluble factors and giving innate immunity. So পরীক্ষা যদি আসে what are the soluble factors of innate immunity বা soluble arm of innate immunity, তখন কিন্তু আপনার সিলিয়া, নরমাল ফ্লোরা দিলে ট্রু হবে না, ওগুলো দিলে ফলস হবে। soluble factor এই কয়টি। Now let's see cellular component, বারবার বলছি সেলুলার কম্পোনেন্ট প্রচুর পরীক্ষা আসে। 3 ফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, 3M। এতদিন আপনারা কিভাবে মনে রাখছেন জানি না, সবারই কনফিউশন থাকে ভাইয়া ইনহেট ইমিউনিটির সেল আর অ্যাডাপটিভ ইমিউনিটির সেল মনেই থাকে না। অ্যাডাপটিভ ইমিউনিটি সেল আমি তো ডেভিডসনের ছবি দেখাই দিলাম, তিনটা জিনিস খালি মনে রাখবেন। কি কি? ডেভিডসনের ছবিটা, এই বক্সটা খালি মনে রাখবেন। এই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে কি কি আছে? ডেনড্রাইটিক সেল, বি সেল এবং ম্যাক্রোফেজ। শেষ। আর ন্যাচারাল কিলার সেল তো দুই জায়গায় থাকে, সো এখানে আপনি ন্যাচারাল কিলার সেলও অ্যাড করে নিতে পারেন। সো দিস আর দ্য সেলস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। সো সেলস অফ দ্য ইনহেট ইমিউন সিস্টেম আপনি কিভাবে মনে রাখবেন? এই যে বারবার বলতেছি যে 3 ফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, 3M, মনোসাইট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল এবং কমন যেটা ন্যাচারাল কিলার সেল এন্ড ডেনড্রাইটিক সেল, এটা দুই জায়গায় থাকে, এবং আদার্স হচ্ছে LAK, লিম্ফোকাইন্স। ক্লিয়ার? একটা জেনেটিক ফ্যাক্টরস আছে যেটা ইনহেট ইমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কি সেটা? সেটা হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি। G6PD ডেফিসিয়েন্সি, আপনি অথবা আমি যদি G6PD ডেফিসিয়েন্ট হই, তাহলে আমরা ম্যালেরিয়া এন্ডেমিক জোনে গেলে আমাদের prophylaxis লাগবে না, as because we are genetically resistant to plasmodium falciparum infection due to G6PD deficiency. Clear? Okay. Now let's see what are the components of the cell-mediated immunity or acquired immunity or adaptive immunity. তো আগে বললাম B cell, T cell আর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এন্ড কমন যে দুইটা ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল। তো আমি যেভাবে সাজিয়েছি দেখেন এটার মধ্যে সব আছে। সো টি সেলের মধ্যে আছে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে আছে বি সেল, ডেনড্রাইটিক সেল এন্ড ম্যাক্রোফেজ, এন্ড কমনের মধ্যে রয়েছে ন্যাচারাল কিলার সেল এন্ড ডেনড্রাইটিক সেল। ক্লিয়ার? ওকে। নাও অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুইটা কম্পোনেন্ট, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। এইটা সারা জীবন মনে রাখতে হবে এবং এটা ভুল করা যাবে না। হোয়াট ইজ অ্যাক্টিভ, হোয়াট ইজ প্যাসিভ? আপনি চিন্তা করেন, আপনি তিনটা শব্দ রিমেম্বার, কয়টা শব্দ? তিনটা শব্দ দিয়ে অ্যাক্টিভ ইমিউনিটি মনে রাখবেন। একটা হচ্ছে ক্লিনিক্যাল ইনফেকশন, নাম্বার 2 সাবক্লিনিক্যাল ইনফেকশন, নাম্বার 3 ভ্যাকসিনেশন। সো আফটার ক্লিনিক্যাল ইনফেকশন, সব ক্লিনিক্যাল ইনফেকশন না, আফটার few clinical infection, after few subclinical infection, and after vaccination, we acquired active immunity. We acquired key immunity, active immunity. যেমন আপনার হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে আপনি ইনফেক্টেড হলেন, সারা জীবন আপনি লাইফ লং ইমিউনিটি পেয়ে যাবেন, আর কিন্তু এই হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে আপনার ইনফেকশন হবে না।
মিজলস, স্মল পক্স, মামস, রুবেলা, টিটেনাস, এগুলো দিয়ে আপনি যখন ইনফেক্টেড হবেন আপনার কিন্তু আর কখনো ইনফেকশন হবে না, এই ভাইরাস দিয়ে ইনফেকশন হবে না। সো এইগুলো আপনাকে লাইফ লং ইমিউনিটি দিবে আফটার দিস ক্লিনিক্যাল এন্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন। সো এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ আর্ম অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ক্লিয়ার? আর্টিফিশিয়ালি আপনি ভ্যাকসিনেশনের মধ্যে যে ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, টক্সয়েড ভ্যাকসিনেশন নিয়ে আপনি কি করতে পারেন, এই টক্সয়েড ভ্যাকসিনেশন গুলো নিয়ে আপনার অ্যাক্টিভ ইমিউনিটি গ্রো করাতে পারেন। সো ক্লিনিক্যাল ইনফেকশন, আফটার সাবক্লিনিক্যাল ইনফেকশন, আফটার ভ্যাকসিনেশন উই অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে হোয়াট ইজ প্যাসিভ ইমিউনিটি? অলওয়েজ প্যাসিভ শব্দটা শুনলেই আপনার বডিতে যদি আমি বাইরে থেকে ইমিউনোগ্লোবুলিন, দ্যাট ইজ অ্যান্টিবডি ঢুকাই দিই, তাহলে আমাদের বডি থেকে অ্যান্টিবডি তো ইমিউনিটি দেয়, ঠিক কিনা? সো মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি দেয়, তাই না? সো আমরা আপনার বডিতে যদি আমি প্যাসিভলি, দ্যাট মিনস বাইরে থেকে অ্যান্টিবডি ঢুকাই দিই, তাহলে কিন্তু আপনার বডিতে এই যে বাইরে থেকে আর্টিফিশিয়ালি ঢুকাচ্ছি, এটাই হচ্ছে আপনার প্যাসিভ ইমিউনিটি। সো এইখানে যেমন অ্যাক্টিভ ইমিউনিটি ন্যাচারালি এবং আর্টিফিশিয়ালি হতে পারে, ন্যাচারাল কিছু ইনফেকশনের কারণে এবং আর্টিফিশিয়াল ভ্যাকসিনেশনের কারণে, ওইটাও ন্যাচারালি অ্যান্টিবডি আপনার বডিতে কিভাবে গ্রো করে, কিভাবে আসতে পারে, এবং প্যাসিভলি আপনি আর্টিফিশিয়ালি কিভাবে আপনি ইমিউনোগ্লোবুলিন ঢুকাতে পারেন একটু দেখেন। এই যে আমরা জানি যে আমাদের ইমিউনোগ্লোবুলিন কয় ধরনের? 5 ধরনের। ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই আর ইমিউনোগ্লোবুলিন ডি। এর মধ্যে কোন ইমিউনোগ্লোবুলিন মায়ের বডি থেকে বাচ্চার বডিতে পাস করে যায়? দুইটা, ইমিউনোগ্লোবুলিন জি আর ইমিউনোগ্লোবুলিন এ। জি যায় প্লাসেন্টা দিয়ে আর এ যায় ব্রেস্ট ফিড দিয়ে। সো এই যে বাচ্চা অটো অ্যান্টিবডি পেয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে, এটা তো কি বলেন, এটা প্যাসিভ ইমিউনিটি না? সো প্যাসিভ ইমিউনিটি আমরা যদি দেখি ন্যাচারালি দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে ট্রান্সমিশন অফ ইমিউনোগ্লোবুলিন জি ফ্রম মাদার টু ফিটাস and secretory immunoglobulin from breast milk. Clear? Artificially by preformed antibody that is transferred to host from another human or animal, যেমন anti-tetanus serum, anti-diphtheria serum, tetanus immunoglobulin, hepatitis B virus immunoglobulin and antitoxin. So antitoxin, anti-tetanus, অ্যান্টি জিনিসগুলো এবং ইমিউনোগ্লোবুলিন জিনিসগুলো মানে অ্যান্টিবডি গুলা, এইগুলো যদি আমরা হোস্টের ভিতরে ঢুকাই দিই, অ্যানাদার হিউম্যান অর অ্যানিমাল থেকে প্রসেস করে যেগুলো বানানো তৈরি, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি দিবে। সো প্যাসিভ ইমিউনিটি মানে ইমিউনোগ্লোবুলিন আপনার বডিতে ঢুকতে হবে। এটা যদি ন্যাচারালি ঢুকে, যেমন মায়ের কাছ থেকে আপনি পেয়ে যান, সেটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ। আর যদি আর্টিফিশিয়ালি ঢুকে, মানে বাহির থেকে আপনাকে দেওয়া হয়, যেমন জিবিএস পেশেন্টের ইমিউনোগ্লোবুলিন দিতে হয়, মায়াস্থেনিয়া গ্র্যাভিস পেশেন্টের ইমিউনোগ্লোবুলিন বাইরে থেকে দিতে হয়, একটা টিটানাসের পেশেন্টের, একটা হেপাটাইটিস বি ভাইরাসের পেশেন্টের, ইনফেক্টেড পেশেন্টের ক্ষেত্র বিশেষে ইমিউনোগ্লোবুলিন দিতে হয়, সেগুলো হচ্ছে বাইরে থেকে দিচ্ছেন, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। Now, I think now everyone is clear. So active and passive immunity achievement কিভাবে হয় পরীক্ষার জন্য boom important. Now let's see revision topic. বারবার কিছুক্ষণ আগে বলছিলাম যে what are the antigen presenting cell, B cell, dendritic cell and macrophage. Macrophage আমাদের বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, যেমন ব্লাডের ম্যাক্রোফেজের নাম মনোসাইট, বোনসের ম্যাক্রোফেজের নাম হিস্টিওসাইট, ব্রেইনের ম্যাক্রোফেজের নাম মাইক্রোগ্লিয়া, লাংসের ম্যাক্রোফেজের নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ, স্প্লিনের ম্যাক্রোফেজের নাম নট হোয়াইট পাল্প, রেড পাল্প, লিভারের ম্যাক্রোফেজের নাম কাফার সেল, এবং স্কিনের হচ্ছে স্কিন ল্যাঙ্গারহ্যান্স সেল। সো দিস আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। কি কি? বি সেল, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ। দিস আর দ্য কি সেল? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। very important. Okay, আচ্ছা। So now let's go to the Davidson clinical medicine. আমরা একদম বেসিক কনসেপশন একটু দেখে নিলাম। এখন আমরা ডেভিডসনের প্রথম পেজে দেখেন, এখানে একটা লিম্ফ নোড সেকশনের ছবি দেওয়া আছে। এই লিম্ফ নোড সেকশন আমরা যদি করেন, কয়েকটি স্ট্রাকচার পাবেন এবং স্ট্রাকচারের কম্পোনেন্ট গুলো পরীক্ষায় আসে। কর্টেক্স বাইরে, সবচেয়ে বাইরে পাবেন কর্টেক্স, তারপরে আপনি যে লেয়ারটা পাবেন সেটা হচ্ছে প্যারাকর্টেক্স, দেন আপনি ইনার মেডেলা পাবেন এবং জার্মিনাল সেন্টার পাবেন। সো কর্টেক্সে পাওয়া যায় বি সেল ইন প্রাইমারি লিম্ফোয়েড ফলিকলস, এবং প্যারাকর্টেক্সে পাওয়া যায় টি সেল এন্ড ডেনড্রাইটিক সেল। প্যারাকর্টেক্সে কি কি পাওয়া যায়? টি সেল এন্ড ডেনড্রাইটিক সেল, এবং মেডেলাতে পাওয়া যাবে প্লাজমা সেল, সাইনাস উইথ ম্যাক্রোফেজ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং জার্মিনাল সেন্টারে পাওয়া যায় প্রলিফারেটিং বি সেল। সো কোন লেয়ারে কি পাওয়া যায়, মোট কথা আমাদেরকে যেমনি হোক মনে রাখতে হবে। সো প্যারাকর্টেক্সে টি সেল এবং ডেনড্রাইটিক সেল, এই দুটো পরীক্ষা একবার আসছিল, এটা যাতে ভুল না হয় বাকিগুলো আপনাকে পড়ে নিতে হবে। ওকে, আচ্ছা।
সো আমাদের মোটামুটি এখানে যা যা লেখা আছে এগুলো সবই আমি মোটামুটি বক্সে দেখে ফেলেছি যে ফিজিক্যাল ব্যারিয়ার কি কি আছে। আমি যেই আপনার চার্টটা দেখেছি ওটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, নাও লেটস সি। এখানে একটা আমি জাস্ট একটা জিনিস মার্ক করি, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন কখন হয়। সো আমরা জানি যে আমাদের ইনেট ইমিউনিটির একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নর্মাল ফ্লোর অফ দ্য গাট, তাই না? আমরা যদি অতিরিক্ত এক্সেসিভ অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে কিন্তু ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক 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 বেড়ে যায়। যেমন কমনলি আমি এই জন্যই বলি যে আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন পাস মেডিসিন কম্বাইন্ড, ঠিক আছে? কমনলি যে জিনিসটা ঘটে, যে মনে করেন এই সিনারিওটা পরীক্ষায় বেশি আসে, যে একটা পেশেন্ট রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন নিয়ে ভুগছিল এবং সে ডক্টরের সাথে কনসাল্ট করলো। ডক্টর কোলেসিস্টাইটিস কোলেলিথিয়াসিস ডায়াগনোসিস করে পেশেন্টকে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে 2 দিন পরে বাসায় পাঠিয়ে দিল এবং হি অর শি ইজ অন নাও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক and suddenly he developed diarrhea. What is the most common causes? So Clostridium difficile associated pseudomembranous colitis develop due to broad spectrum antibiotic. So আমরা commonly ওটির পরে এখন second generation third generation cephalosporin and omeprazole জিনিসগুলো কিন্তু দেওয়া হয়, এবং these are the culprit drugs to cause Clostridium difficile infection. So Clostridium difficile infection that causes pseudomembranous colitis, এটা আমরা GAT তে পড়ব এবং খুব সুন্দর করে মেকানিজম গুলা আমাদের জিআইটি তে একটু ডিসক্রিট আকারে দেওয়া আছে, কিন্তু পাস মেডিসিনে চমৎকার করে দেওয়া আছে কিভাবে ডায়াগনোস করবেন, কিভাবে চিকিৎসা কি দিবেন। সো এটাও পরীক্ষা আসছে যে সিউডোমেমব্রানাস কোলাইটিস বা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশনের চিকিৎসা কি। ওরাল মেট্রোনিডাজোল ফার্স্ট লাইন। ওরাল মেট্রোনিডাজোল যদি কাজ না করে তাহলে আপনি ওরাল ভ্যানকোমাইসিন অ্যাড করবেন। যদি এরপরও কাজ না হয় আপনাকে আইভি মেট্রো প্লাস ওরাল ভ্যানকোমাইসিন দিতে হবে। এরপরে যদি কাজ না হয় ফিডাক্সোমাইসিন দিতে হবে। এরপরও কাজ না হলে বর্টিজুলুম্যাব নতুন একটা ড্রাগ আসছে, এটা দিতে হবে। সো আমরা যদি একটু ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশনের কালপ্রিট ড্রাগ কোন অ্যান্টিবায়োটিক মূলত দায়ী নরমাল ফ্লোরকে সাপ্রেস করে ডায়রিয়া করে, সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন সাফলোস্পিরিন সিঙ্গেল বেস্টের জন্য আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। নাও লেটস সি পাস মেডিসিন টেক্সট বুক। আমি বারবার বলেছি আপনাদের পাস মেডিসিন ওরিয়েন্টেড আমার এখন প্রত্যেকটা ক্লাস। সো আমরা যদি একটু দেখেন ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশনটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দিস ইজ দ্য ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন। এই স্লাইডটা মনের মধ্যে গেঁথে নিতে হবে, না হলে কিন্তু বিপদ আছে। Okay, so Clostridium difficile, everyone know this is a gram-positive rod and very often encountered in hospital practice. এবং এটা কখন হয় দেখেন, Clostridium difficile develops when the normal blood flow are suppressed by broad spectrum antibiotic. এই যে একটা সিনারিও আপনাদের সাথে আমি বললাম যে পেশেন্টটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি হওয়ার পরে Clostridium difficile দ্বারা কিভাবে ইনফেক্টেড হতে পারে, এই যে গার্ড ফ্লোরা যদি এক্সেসিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে আপনার সাপ্রেস হয়ে যায়। So clindamycin is historically associated with Clostridium difficile. একটা সময় Clostridium difficile associated infection মানে clindamycin ধরা হতো, কারণ প্রচুর ইউজ হয়েছে clindamycin, but the etiology has evolved significantly over the past 10 years. ঠিক আছে, বাস গত 10 বছরে etiology চেঞ্জ হয়ে গেছে। Now second and third generation cephalosporin are now the leading cause of Clostridium difficile. এখন বলা হয় second এবং third generation cephalosporin now the leading cause of Clostridium difficile infection. ঠিক আছে, সো পরীক্ষা যদি আসে সেকেন্ড এবং থার্ড জেনারেশন সেফালোস্পোরিন আমরা প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ আপনারা দেখবেন সব সময় পড়াই যে এক্সাম্পল গুলা কমনলি সেফুরক্সিন, আর আমরা তো সেফিক্সিম, এটা তো থার্ড জেনারেশন সেফালোস্পোরিন কমনলি আমরা ওয়ার্ড ইউজ করি, ঠিক কিনা? সো সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন সেফালোস্পোরিন আর নাও দ্য লিডিং কজ অফ Clostridium difficile আদার দ্যান অ্যান্টিবায়োটিক। অন্য কি রিস্ক ফ্যাক্টর? প্রোটন পাম্প ইনহিবিটরস। সো পেশেন্ট প্রেজেন্ট করে ইউজুয়ালি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন এবং ডব্লিউবিসি কাউন্ট রেজ থাকবে। দিস ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার। যদি পরীক্ষায় আসে যে ল্যাব ফিচারের মধ্যে ক্যারেক্টারিস্টিক কোনটা Clostridium difficile ইনফেকশন, আপনি চোখ বন্ধ করে রেজড হোয়াইট ব্লাড সেল কাউন্ট দিয়ে দিবেন। ইফ সিভিয়ার টক্সিক মেগাকোলোনও ডেভেলপ করতে পারে। কেমন? আচ্ছা দেখেন, সো ডায়াগনোসিস করবো কিভাবে? ইজ মেড বাই ডিটেক্টিং Clostridium difficile টক্সিন ইন দ্য স্টুল। তাহলে সিডিটি স্টুল ডিটেক্টিং এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। And Clostridium difficile antigen positivity only shows exposure to the bacteria rather than current infections. Okay, ম্যানেজমেন্টে দেখেন ফার্স্ট লাইন থেরাপি ইজ ওরাল মেট্রোনিডাজোল ফর 10 to 14 days। তাহলে ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে ওরাল মেট্রো। কত দিনের জন্য দিব আমরা? 10 থেকে 14 দিনের জন্য দিব। যদি এতেও কাজ না হয় সাথে আমরা অ্যাড করব কি, দেখেন নট রেসপন্ডিং টু মেট্রো দেন ওরাল ভ্যানকোমাইসিন মে বি ইউজড। তাহলে সেকেন্ড লাইনে হচ্ছে ওরাল ভ্যানকোমাইসিন আপনি ইউজ করতে পারেন। এতেও যদি কাজ না হয় ফিডাক্সোমাইসিন থার্ড লাইন। যদি এরপরও কাজ না হয় ফর লাইফ থ্রেটেনিং ইনফেকশনস এ কম্বিনেশন অফ ওরাল ভ্যানকো এবং আইভি মেট্রো
তাহলে ভ্যানকোমাইসিন কিন্তু আইভি হয় না, কম্বিনেশন যখন দিব ওরাল মেট্রোর সাথে আমরা ওরাল ভ্যানকোর সাথে আমরা আইভি মেট্রো দিতে পারি। আদার থেরাপিস এই যে এটা পরীক্ষায় এমআরসিপি তে প্রচুর আসে, বেজলোটুক্সুম্যাব এমআরসিপি তে ম্যানেজমেন্টে প্রচুর আসে, এবং এফসিপিএস পার্টের জন্য বুম ইম্পর্টেন্ট যে বেজলোটুক্সুম্যাব is a monoclonal antibody which target Clostridium difficile toxin B, and it is not in widespread use. It is not in widespread use. Okay, so this is Clostridium difficile infection. Okay, so very important topic. এটা আপনার সব সময় যে কোনো টপিকস এর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাও লেটস সি ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস এর আরেক নাম কি? ফ্যাগোসাইটস এর আরেক নাম হচ্ছে ইটিং সেল। সো আমরা জানি এই ইটিং সেলগুলো কি করে, মাইক্রো অর্গানিজম গুলোকে কিছু পদ্ধতির মাধ্যমে এরা খেয়ে ফেলে বা ফ্যাগোসাইটোসিস করে ফেলে। এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ক্লিন প্রক্রিয়া, একটা জীবাণু যখন আপনার বডিতে ঢুকলো, আমাদের বডিতে যে ফ্যাগোসাইট গুলো আছে, মনোসাইট, নিউট্রোফিল, এগুলো তো ফ্যাগোসাইটোসিস করে। এগুলা ওই জীবাণুর কাছে যে যায়, এই যে অ্যাট্রাকশন, এটাকে বলে কেমোটেক্সিস। এই যে নিউট্রোফিল একটা জীবাণুর কাছে যায়, কেমোটেক্সিস, এই কেমো অ্যাট্রাক্টেন্ট, এটা কিছু ইন্টারলিউকিনস এর মাধ্যমে সম্ভব হয়, ইন্টারলিউকিন 8। সো নিউট্রোফিল কেমোট্যাক্সিস প্রক্রিয়া অংশগ্রহণ করে কার মাধ্যমে? ইন্টারলিউকিন 8 এর মাধ্যমে। এটা কিন্তু পরীক্ষায় আসছে। সো ফ্যাগোসাইটস গুলো আমরা মনে রাখবো যে হোয়াট আর দ্য ফ্যাগোসাইটস বাই ইটিং সেলস। সো এরা হচ্ছে স্পেশালাইজড সেলস দ্যাট ইনজেস্ট এন্ড কিল মাইক্রোঅর্গানিজমস, scavenge cellular and infectious debris, and produce inflammatory molecules that regulate other components of the immune system. Clear? Like Caraira, neutrophil, monocyte, macrophage, and particularly important for defense against bacterial and fungal infection. So neutrophil, monocyte, macrophage, they are phagocyte. Neutrophil, monocyte, macrophage, they are phagocyte. আচ্ছা, একটা যখন আমার ফরেন বডি আমার বডিতে ঢুকে, অ্যান্টিজেন যখন ঢুকে, এই ফ্যাগোসাইট গুলো কিভাবে চিনে? বিভিন্ন রকম জীবাণু, হাজার হাজার জীবাণু, এক একজনের এক এক ধরন, কিভাবে চিনে? এরা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর ইউজ করে। ফ্যাগোসাইট গুলা কি ইউজ করে? পিপিআরএস, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। বিভিন্ন ধরনের প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে। কারা তারা? কি তারা? এই যে পিপিআর গুলা কি? একটা হচ্ছে টল লাইক রিসেপ্টর, একটা হচ্ছে নিউক্লিয়েটেড অলিগোমারাইজেশন ডোমেইন প্রোটিন লাইক রিসেপ্টর, একটা হচ্ছে দ্যাট ইজ নড রিসেপ্টর। তাহলে একটা হচ্ছে টল লাইক রিসেপ্টর, একটা হচ্ছে নড রিসেপ্টর, একটা হচ্ছে ম্যানোস রিসেপ্টর, একটা হচ্ছে ম্যানোস রিসেপ্টর। তাহলে টল লাইক রিসেপ্টর, ম্যানোস রিসেপ্টর, নড রিসেপ্টর, দ্যাট ইজ নিউক্লিয়েটেড অলিগোমারাইজেশন ডোমেইন, যেটা ডোমেইন বা নিউক্লিয়েটেড অলিগোমারাইজেশন ডোমেইন প্রোটিন লাইক রিসেপ্টর। সো এই রিসেপ্টর মাধ্যমে বিভিন্ন রকমের জীবাণু আইডেন্টিফিকেশন হয়। সো কি জীবাণু আইডেন্টিফিকেশন আমরা যদি একটু দেখি, দেখেন টল লাইক রিসেপ্টরের মাধ্যমে এইটা হচ্ছে পুরো ফ্যাগোসাইটিক সেল। টল লাইক রিসেপ্টরের মাধ্যমে ফ্যাগোসাইট গুলা লাইপোপলিস্যাকারাইড, দ্যাট ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলোকে চিনে, ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল আরএনএ গুলোকে আইডেন্টিফাই করতে পারে। নড লাইক রিসেপ্টরের মাধ্যমে পেপটাইডোগ্লাইকেন ক্রিস্টাল, এইগুলোকে আইডেন্টিফাই করতে পারে। এবং দেখেন এইখানে এফসি রিসেপ্টরের মাধ্যমে এই যে মাইক্রোবস, বিভিন্ন ধরনের মাইক্রোবস তারা চিনতে পারে। এবং এই যে C3b রিসেপ্টর, এরাও কিন্তু রিসেপ্টর, এদের মাধ্যমে ওরা মাইক্রোবস গুলোকে চিনতে পারে। সো যখন এই চেনাচিনি শেষ, এখন কিলিং এর পালা। কিলিং করবে কিভাবে? অপসোনিনের সহযোগিতায়। কার সহযোগিতায়? অপসোনিন কোম্পানি না, অপসোনিন কিছু এক্সাম্পল আমাদেরকে জানতে হবে। তো অপসোনিনস কারা? যারা অপসোনাইজেশন করে। হোয়াট ইজ অপসোনাইজেশন? হোয়াট ইজ অপসোনিন? অপসোনাইজেশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে অগমেন্ট করা, ইনহ্যান্স করা, বাড়ায় দেওয়া। কিভাবে বাড়ায়? অপসোনিনের মাধ্যমে। এটা হচ্ছে অপসোনিন অপসোনাইজেশন। সো হু আর দ্য অপসোনিন? সো অপসোনিনস ইনক্লুড অ্যাকিউট ফেজ প্রোটিন produced by the liver, such as যেমন C-reactive protein, complement, antibodies. সো আপনার বডিতে যখনই কোনো অ্যাকিউট ইনফ্লামেশন বা কোনো অ্যান্টিজেন ঢুকবে, তখনই কিন্তু লিভার এই অ্যাকিউট ফেজ প্রোটিন, C-reactive protein, কমপ্লিমেন্ট গুলো প্রোডাকশন বাড়ায় দিবে। এরাই অপসোনাইজেশন করে। অপসোনাইজেশন মানে কি? যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে অগমেন্ট করে বা বাড়ায় দেয়। খুবই পরীক্ষা আসে, হু আর দ্য অপসোনিনস। ঠিক আছে, সো আমরা যদি একটু নিচের দিকে দেখি, দেখেন phagocytosis of microbes can be augmented by enhanced by by several opsonins. by কিভাবে? several opsonins, যেমন C-reactive protein, antibodies এবং complement fragment like C3b. Phagocytosis of microbes can be augmented by several opsonins such as C-reactive protein, antibodies, complement fragment like C3b, which enhance the ability of phagocytic cells to engulf microorganisms and destroy them. So I think everyone is now clear what is opsonin, what is opsonization,
And what is phagocyte? What is phagocytosis? And by which receptor they identify foreign particles? Toll-like receptor, nod receptor, C3b receptor, ঠিক আছে? বিভিন্ন ধরনের রিসেপ্টর আমরা এখানে দেখলাম। এগুলো চেনার মাধ্যমে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বির মাধ্যমে এরা জিন প্রো ইনফ্ল্যামেটরি জিন এক্সপ্রেশন করে এগুলোকে কিলিং প্রক্রিয়া নিয়ে আসে, ঠিক আছে? সো দিস আর দ্য phagocytosis and opsonization. I think now everyone is clear. Now let's see neutrophil. সবাই পেজ নাম্বার 64 তে চলে আসেন। নিউট্রোফিল খুবই ইম্পর্টেন্ট। নিউট্রোফিল নিয়ে বলে শেষ করা যাবে না, তবে আমাদের পরীক্ষা পারপাসে আমাদেরকে কয়েকটা তথ্য, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য কনসেপশন ক্লিয়ার করে রাখতে হবে যে নিউট্রোফিল এটা কিন্তু ফ্যাগোসাইটোসিস করে, ঠিক কিনা? নিউট্রোফিল এর আরেক নাম কি? পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। এরা কোথা থেকে ডিরাইভ করে? বোন ম্যারো থেকে ডিরাইভ করে, এবং এরা ব্লাডে ফ্রিলি সার্কুলেট করে। সো এটা কিন্তু আমাদের বডির একটা আণুবীক্ষণিক সৈনিক, এবং এরা মরে এবং মরে। সো এরা কিলিং করে নিজেরাই মরে যায়। সো এদের হাফ লাইফ কিন্তু বেশি না, শর্ট লাইফ। কয় ঘন্টা? 6 ঘন্টা। এবং এভরিডে আল্লাহর রহমতে 10⁻11 আপনার যদি ইমিউন সিস্টেম ইনট্যাক্ট থাকে, খুব পটেন্ট ভালো থাকে, তাহলে এভরিডে 10⁻11 সেলস পার ডে নিউট্রোফিল তৈরি হচ্ছে আপনার বডিতে। এবং তাদের ফাংশন হচ্ছে কিল মাইক্রো অর্গানিজম টু ফ্যাসিলিটেট র্যাপিড ট্রানজিট অফ সেলস থ্রু দ্য টিস্যুস অ্যান্ড অ্যাম্প্লিফাই ইমিউন রেসপন্স নন স্পেসিফিক্যালি, ঠিক আছে? সো আমি যে কথাগুলো বললাম প্রথম প্যারাতে আপনি পাবেন যে দে আর পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, তারা বোন ম্যারো থেকে আসে এবং তারা ফ্রিলি সার্কুলেট করে ব্লাডে, এবং দে আর ভেরি শর্ট লাইফ, হাফ লাইফ অনলি 6 আওয়ার্স অ্যান্ড প্রোডিউস দ্য রেট অফ 10⁻11 সেলস পার ডে। ওকে, এবং দেয়ার ফাংশনস হচ্ছে কিলিং অফ মাইক্রো অর্গানিজমস। এই মাইক্রো অর্গানিজম তারা কিভাবে কিল করে? নিউট্রোফিলের গায়ে 2 ধরনের গ্র্যানিউলস থাকে। কয় ধরনের গ্র্যানিউলস বললাম? বলেন। 2 ধরনের গ্র্যানিউলস। নাম্বার 1 প্রাইমারি গ্র্যানিউলস। নাম্বার 1 কি? প্রাইমারি গ্র্যানিউলস। এন্ড এই প্রাইমারি গ্র্যানিউলস এর একটা নাম হচ্ছে অ্যাজিওরোফিল গ্র্যানিউলস। and the more numerous secondary or specific granules. আরেকটা গ্র্যানুল কি? সেকেন্ডারি অথবা স্পেসিফিক গ্র্যানুলস। তাহলে there are 2 main types of granule. কয় ধরনের গ্র্যানুল? 2টা। একটা হচ্ছে প্রাইমারি গ্র্যানুলস, নাম্বার 2 অ্যাজিওরোফিলিক গ্র্যানুলস বা প্রাইমারি গ্র্যানুল আর একটা হচ্ছে অ্যাজিওরোফিল, সেকেন্ডারি অর স্পেসিফিক গ্র্যানুলস হচ্ছে একটা গ্র্যানুল হচ্ছে এটা, আর 2 নাম্বার গ্র্যানুলস হচ্ছে এটা। এই গ্র্যানুলস গুলোর মাধ্যমেই নিউট্রোফিল কিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করে। কিলিং প্রক্রিয়া 2 ধরনের, একটা অক্সিডেন্ট ডিপেন্ডেন্ট মেকানিজম, একটা হচ্ছে নন অক্সিডেটিভ মেকানিজম। সো অক্সিডেন্ট ডিপেন্ডেন্ট মেকানিজম যেটা, দ্যাট ইজ অক্সিডেটিভ ফসফোরিলাইজেশন হয়ে যেটা কিল করে, সেটা হচ্ছে প্রাইমারি অর অ্যাজিওরোফিল গ্র্যানুলস একটা এনজাইমের সহযোগিতায় কিল করে। এই প্রাইমারি গ্র্যানুল গুলোর ভিতরে থাকে মাইলোপারঅক্সিডেজ এনজাইম। এরা NADPH এর সাথে কম্বাইন্ড হয়ে কিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে। এই জন্য এটাকে বলে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং প্রসেস। সো প্রাইমারি গ্র্যানুল কন্টেইন মাইলোপারঅক্সিডেজ এনজাইম। ভেরি ইম্পর্টেন্ট, কোন গ্র্যানুল কোন এনজাইম কন্টেইন করে? The primary granule contain myeloperoxidase and other enzymes important for intracellular killing and digestion of ingested microbe. A secondary granule is smaller and contain CLL, lysozyme, collagenase, lactoferrin. CLL. তাহলে সেকেন্ডারি গ্র্যানুল কি কন্টেইন করে? বলেন। সি দিয়ে কি? কোলাজিনেস, এল দিয়ে কি? লাইসোজাইম, এল দিয়ে কি? ল্যাক্টোফেরিন। CLL। সেকেন্ডারি গ্র্যানুলগুলো কি করে? CLL। এরা কিভাবে কিলিং করে? এরা কিন্তু দেখেন which can be released into the extracellular space. Enzyme production is increased in response to infection, which is reflected by more intense granule staining of microtoxic granulation. So এরা যখনই অ্যান্টিজেনের এক্সপোজার হয়, এদের চেহারা চেঞ্জ হয়ে যায়, এরা টক্সিক হয়ে যায় এটার প্রতি। এই গ্র্যানুলস গুলোকে তখন বলে টক্সিক গ্র্যানুলেশন। যখনই অ্যান্টিজেন এক্সপোজার হয় তখন এরা যখনই সেকেন্ডারি কিলিং প্রক্রিয়া, দ্যাট ইজ নন অক্সিডেটিভ মেকানিজম শুরু হয়ে যাবে, তখন এই 3টা এনজাইম ফ্রন্ট লাইনে চলে আসে। জাস্ট আপনি চিন্তা করেন মেসি, নেইমার, সুয়ারেজ। তাহলে CLL, কোলাজিনেস, ল্যাক্টোফেরিন, লাইসোজাইম, এরা সেকেন্ডারি গ্র্যানুলস থেকে আসে এবং এরা টক্সিক গ্র্যানুলেশন প্রক্রিয়া, নন অক্সিডেটিভ কিলিং প্রসেসে অংশগ্রহণ করে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি এখানে, এতক্ষণ যা বললাম অক্সিডেটিভ এন্ড নন অক্সিডেটিভ, এইখানে একটু দেখেন যে within the protected compartment killing of the organism occurs through a combination of oxidative and non-oxidative killing. কি? একটা হচ্ছে অক্সিডেটিভ কিলিং, একটা হচ্ছে নন অক্সিডেটিভ কিলিং। So oxidative killing, also known as the respiratory burst
অক্সিডেটিভ কিলিং এর একটা নাম আছে, নাম কি? রেসপিরেটরি বার্স্ট। সো অক্সিডেটিভ কিলিং এর একটা নাম হচ্ছে রেসপিরেটরি বার্স্ট, ইজ মেডিয়েটেড বাই এই যে NADPH অক্সিডেজ এনজাইম কমপ্লেক্স which convert oxygen into reactive oxygen species such as hydrogen peroxide and superoxide. এই অক্সিডেটিভ কিলিং প্রসেসে আপনার NADPH অক্সিডেজ এনজাইম কমপ্লেক্সের কারণে অক্সিজেনটাই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসে কনভার্ট হয়, যাতে দ্যাট ইজ হাইড্রোজেন পেরক্সাইড এন্ড সুপারঅক্সাইড। এই দুইটাই হচ্ছে অর মাইক্রো অর্গানিজমের জন্য লিথাল। সো এরাই মোটামুটি ধ্বংসাত্মক রূপ নেয়। সো লিথাল টু মাইক্রো অর্গানিজমস। And the myeloperoxidase enzyme within the neutrophil produce hypochlorous acid, which is powerful oxidant and antimicrobial agent. So a myeloperoxidase respiratory burst oxidative killing প্রক্রিয়া একটা অন্যতম উপাদান। এখন আসেন নন অক্সিডেটিভ অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং অকার্স থ্রু দ্য রিলিজ অফ ব্যাকটেরিয়াল এনজাইম। কোন এনজাইম? এই যে তিনটা CLL, ঠিক আছে, CLL। ওকে, আচ্ছা, এইটা গেল দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে নিউট্রোফিল অক্সিডেটিভ কিলিং, আর হচ্ছে নিউট্রোফিলের নন অক্সিডেটিভ কিলিং। এখন আসেন এই অক্সিডেটিভ এবং নন অক্সিডেটিভ কিলিং প্রক্রিয়া ছাড়া আর কি কি কিলিং প্রক্রিয়া নিউট্রোফিল অর্গানিজম ধ্বংস করতে পারে। একটা হচ্ছে নিউট্রোফিল এক্সট্রাসেলুলার ট্যাপ ফর্মেশন। একটা কি? নিউট্রোফিল এক্সট্রাসেলুলার ট্যাপ ফর্মেশন। সো এটা হচ্ছে নিউট্রোফিল এক্সট্রাসেলুলার ট্যাপ ফর্মেশন। এটার সাথে নেট ফর্মেশন, এটার সাথে যখন ফ্যাগোসাইটোসিস অ্যাড হবে, যোগ হবে, তখন এই দুইটা প্রক্রিয়াকে একত্রে বলা হয় নেটোসিস। সো নেটোসিস যখন শুরু হয়ে যাবে তখন নিউট্রোফিল গ্লাইকোজেন রিজার্ভ ডিপ্লিট হয়ে যায় এবং ফলোড বাই নিউট্রোফিল ডেথ। সো জীবাণুও মরবে, নিউট্রোফিলও মরবে। সো এই জন্যই যখন পুজ তৈরি হয়, এই সব মারামারি শেষে পুজ তৈরি হয়, পুজের মধ্যে কি পাওয়া যায়? পুজের মধ্যে এই ডেড নিউট্রোফিল, লাইভ নিউট্রোফিল সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে। সো দ্য অ্যাকুমুলেশন উইথ দ্য ডেড এন্ড ডাইং নিউট্রোফিল রিজাল্ট ইন ফর্মেশন অফ দ্য পাস। সো ডেড নিউট্রোফিল গুলো যখন অ্যাকুমুলেট হয় তখনই পুজ ফর্মেশন হয়, এবং এটা যখন এক্সটেন্সিভ হয়ে যায় তখন অ্যাবসেস ফর্মেশন হয়ে যায়। সো the accumulation of dead and dying neutrophil results in the formation of pus, which if extensive may lead to abscess formation. ঠিক আছে, which if extensive may lead to abscess formation. ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি নিউট্রোফিল এক্সট্রাসেলুলার ট্যাপ ফর্মেশন এবং নেটোসিস। সো নিউট্রোফিল সম্পর্কে এতগুলা কথা আগে জানতেন কিনা আমি জানি না। এখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা দেখবো যে নিউট্রোফিল আর রিক্রুটেড টু স্পেসিফিক সাইট অফ ইনফেকশন বাই কোন এজেন্ট? কেমোটেকটিক এজেন্ট, যেটার নাম ইন্টারলিউকিন। এটি আমি আপনাদেরকে গত পেজে বলছিলাম যে নিউট্রোফিল জীবাণুর কাছে যায় কিভাবে। এই যে কেমো অ্যাট্রাক্টেন্ট, কেমোটেক্সিস, কোন ইন্টারলিউকিনের মাধ্যমে? ইন্টারলিউকিন 8 এর মাধ্যমে। ক্লিয়ার? সো নিউট্রোফিল থেকে যদি আপনি এটুকু জেনে যান আর আপনার তেমন কিছু লাগবে না। নাও লেটস সি মনোসাইট এন্ড ম্যাক্রোফেজ, অ্যানাদার ফ্যাগোসাইটিক সেল। এরা হচ্ছে প্রিকারসরস অফ টিস্যু ম্যাক্রোফেজ এবং এরা কন্টেইন 5% অফ বডি টিস্যু। কত পার্সেন্ট? 5% অফ লিউকোসাইটস। এবং ম্যাক্রোফেজের যে বিভিন্ন টিস্যুতে বিভিন্ন নাম, এটা আমি আপনাদেরকে স্লাইডে দেখেছি, এখানে ডেভিডসনে আবার দেয়া আছে। ওকে, নাও লেটস সি হোয়াট আর দ্য ফাংশনস অফ ম্যাক্রোফেজ। বক্স নাম্বার 4.1 পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এতদিন আপনারা সবাই খালি জানতেন কিলিং অফ মাইক্রো অর্গানিজম, একটাই ফাংশন ম্যাক্রোফেজের, এটি সবসময় আমাদের মাথায় আসে, যে ফ্যাগোসাইটোসিস এবং মাইক্রোবিয়াল কিলিং বাই অক্সিডেটিভ এবং নন অক্সিডেটিভ মেকানিজম। বাট এইটা ছাড়াও ম্যাক্রোফেজ ইনফ্ল্যামেটরি রেসপন্সকে অ্যাম্প্লিফাই করতে পারে, এটা আমাদের মাথায় আছে কিনা? ম্যাক্রোফেজকে ক্লিয়ারেন্স, টিস্যু রিপেয়ার, টিস্যু রেজলিউশন সাথে জড়িত, এটা আমাদের মাথায় আছে কিনা? এবং ম্যাক্রোফেজকে যে বলা হয় দে রিপ্রেজেন্ট লিঙ্ক বিটুইন ইনেট এন্ড অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, এটা আমাদের মাথায় আছে কিনা? সো ম্যাক্রোফেজ লিঙ্ক বিটুইন ইনেট এন্ড অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, ম্যাক্রোফেজ ক্যান কজ ক্লিয়ারেন্স, রেজলিউশন এন্ড রিপেয়ার, এন্ড ম্যাক্রোফেজ কজ কিলিং অফ মাইক্রোঅর্গানিজম, ম্যাক্রোফেজ অ্যাম্প্লিফাই দ্য ইনফ্ল্যামেটরি রেসপন্স। এখন আমাদেরকে জানতে হবে হাউ, কিভাবে। সো ম্যাক্রোফেজ অ্যাকিউট ফেজ রেসপন্সকে স্টিমুলেট করে বাই প্রোডাকশন অফ ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6। এই জন্যই যখন জ্বর হয়, ফিভার আসে, তখন ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস আমার ব্লাডে বেড়ে যায়। সো অ্যাকিউট ফেজ রেসপন্স, লিভার যখন অ্যাকিউট ইনফ্লামেশন, লিভারের প্রোটিনগুলো, এই সাইটোকাইনগুলো বাড়ায় দেয়। ক্লিয়ার? এবং দে স্টিমুলেট নিউট্রোফিল ম্যাচুরেশন কেমোটেক্সিস। এই যে নিউট্রোফিল মাইক্রো অর্গানিজমের কাছে যাচ্ছে ইন্টারলিউকিন 8 এর মাধ্যমে, ইন্টারলিউকিন 1 এর ইনফ্লুয়েন্সে, এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন দ্য ইনফ্ল্যামেটরি রেসপন্স। সো এই প্রক্রিয়াটাকে স্টিমুলেট করে ম্যাক্রোফেজ, এন্ড দে অলসো স্টিমুলেট মনোসাইট কেমোটেক্সিস। দ্যাট মিনস টোটাল ইনফ্ল্যামেটরি রেসপন্স অ্যাম্প্লিফিকেশন প্রক্রিয়া ওরা জড়িত। এবং ক্লিয়ারেন্স এন্ড রেজলিউশন রিপেয়ার, সবকিছু আমার ফ্যাগোসাইটোসিস করা শেষ, আমার জীবাণু স্ক্যাভেঞ্জ করা শেষ, অ্যাপোপ্টোটিক সেলগুলোকে রিমুভ করা শেষ। এই যে রিমুভ করা শেষ করলোটাকে? ম্যাক্রোফেজ। শেষ করার পরে টিস্যু রিমডেলিং করবে কে? ম্যাক্রোফেজ। কিভাবে করবে? 3টা এনজাইমের মাধ্যমে টিস্যু রিমডেলিং হবে, ইলাস্টেস, কোলাজিনাস এবং ম্যাট্রিক্স প্রোটিনস, এবং ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলোকে ডাউন রেগুলেট করে।
ঠিক আছে? They also take part in wound healing and scar formation. কিভাবে? Interleukin 1, platelet red growth factor and fibrous growth factor মাধ্যমে. So they also take part in wound healing and scar formation. So these are the functions of macrophage. Okay, very important. প্রত্যেকটা জিনিস কুটায় কুটায় না পড়লে কিন্তু আপনি পরীক্ষার হলে ধরা খাবেন। ঠিক আছে? Now let's see dendritic cell. একটা কথা মনে রাখবো, antigen presenting cell, আর কিচ্ছু না। So antigen presenting cell তিনটা, B cell, dendritic cell, macrophage. আচ্ছা, নেক্সট পেজে আমরা যদি যাই, এইখান থেকে তেমন পরীক্ষায় শুধু একটা বক্স, ইম্পর্টেন্ট সাইটোকাইনস ইন দ্য রেগুলেশন অফ ইমিউন রেসপন্স। ভেরি ইম্পর্টেন্ট। এই সাইটোকাইন থেকে প্রচুর পরীক্ষা আসে। এই যে আমরা কোভিড-19 এর যুগে বসবাস করছি এখন, যাদের ফ্যামিলি মেম্বাররা কোভিড-19 এ ইনফেক্টেড হয়েছে, যদি কেউ ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়, প্রায় দেখতেন স্যার একটা কথা বলে সাইটোকাইন স্টর্ম বডিতে হচ্ছে, ঠিক কিনা? সো এই যে সাইটোকাইন স্টর্ম, এটার সাথে কতগুলা কথা জড়িত, pro-inflammatory cytokine, anti-inflammatory cytokine এবং acute inflammatory cytokine, ঠিক কিনা? So pro-inflammatory means they promote inflammation. Pro মানে promote, বাড়ায় দিবে ইনফ্লামেশন কে। So কোন কোন সাইটোকাইন pro-inflammatory, কোন কোন সাইটোকাইন anti-inflammatory, এবং এই সাইটোকাইন গুলা মূলত কোথা থেকে আসে, সোর্স। এই হচ্ছে পরীক্ষার কোশ্চেন, একদম কোশ্চেন ফাঁস করে দিলাম। এই পুরো ছক মুখস্থ করে আপনি কোশ্চেন পারবেন না যদি আপনি না জানেন কি কোশ্চেন আসে। ওকে, সো লেটস সি। দেখেন আমরা এখন আমি একদম পরীক্ষার কোশ্চেন ওয়াইজ আমি আপনাদেরকে মার্কিং করব। ইন্টারলুকিন 1, ইন্টারলুকিন 6 এন্ড টিএনএফ আলফা, হিউম্যান, এই তিনটা সাইটোকাইন, এই তিনটা সাইটোকাইন হচ্ছে যখন আমাদের জ্বর আসে, পরীক্ষা কিন্তু এইভাবেই কোশ্চেন আসে, আমাদের যখন কোশ্চেন বুঝতে হবে। সো আমাদের যখন ফিভার হয়, এই তিনটা সাইটোকাইন আমার বডিতে দ্রুত বেড়ে যায় এবং তাদের কাজই হচ্ছে, যেহেতু আমার বডিতে ফিভার, দ্যাট মিনস কোনো ঝামেলা আছে, কোনো অ্যান্টিজেন ঢুকছে, সেখানে আমাকে নিউট্রোফিলকে রিক্রুট করতে হবে, নিউট্রোফিলকে পাঠাইতে হবে, ঠিক কিনা? সো আমরা কিন্তু নিউট্রোফিল কেমোটেক্সিসের সাথে কোন কোন সাইটোকাইন জড়িত আমরা কিন্তু দেখেছি, ঠিক কিনা? স্টিমুলেট অ্যাকিউট ফেজ রেসপন্স এবং যে নিউট্রোফিল কেমোটেক্সিস, ইন্টারলুকিন 1, 8, ঠিক আছে? সো জ্বরের সাথে রিলেটেড ইন্টারলুকিন 1, ইন্টারলুকিন 6, টিএনএফ আলফা এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিনস, মনে রাখেন এই চারটা। আচ্ছা, এখন আসেন, এই তিনটা হচ্ছে জ্বরের সাথে। এখন আসেন সোর্স গুলো থেকে প্রচুর পরীক্ষা কোশ্চেন, যে CD4 হেল্পার টি সেল থেকে কোন কোন সাইটোকাইন আসে, হেল্পার টি সেল থেকে কোন কোন সাইটোকাইন আসে, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারলুকিন 2, ইন্টারলুকিন 4, ইন্টারলুকিন 2, ইন্টারলুকিন 4। আমি যদি বলি লেঞ্জের বইগুলোতে কি লেখা আছে, তখন দেখবেন যে CD4 টি সেল থেকে অনেক কিছু আসে, ঠিক কিনা? সো আমরা একটু পরে আমরা এইখানে দেখলাম ইন্টারলুকিন 2, ইন্টারলুকিন 4। আমরা একটু যদি সামনের দিকে আগাই, তাহলে দেখবেন যে ইন্টারলুকিন 2, 4, ইন্টারলুকিন 2, 4 ছাড়াও আরো অনেক কিছু হেল্পার, CD4 হেল্পার টি সেল থেকে আসে। আমরা একটা টোটাল সুন্দর একটা বক্স পাবো, যেখানে ফ্লোচার্ট আকারেই আপনার দেয়া আছে যে CD4 টি সেল থেকে কি কি ইন্টারলুকিন আসে। সো আমরা সহজ কথায় যদি বলি যে 2, 4, 6 এবং 10 এখানে নাই, কিন্তু 2, 4, 6, 10, 13 এই সবগুলো আসে CD4 টি সেল থেকে। ক্লিয়ার? এখানে দুইটা বললাম, আমরা কিন্তু পরবর্তীতে আরো পাবো। ওকে, আচ্ছা, এখন আসেন ম্যাক্রোফেজ থেকে কোন কোন সাইটোকাইন আসে। ম্যাক্রোফেজ থেকে আসে কারা? ইন্টারফেরন আলফা। আলফা মানেই ম্যাক্রোফেজ, তাহলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এরও ম্যাক্রোফেজ। ক্লিয়ার? আলফা থাকলেই ম্যাক্রোফেজ। এছাড়া আর কারা ম্যাক্রোফেজ থেকে আসে? ইন্টারলুকিন 1। এছাড়া আর কারা? ইন্টারলুকিন 6, মানে জ্বরের সাথে রিলেটেড যারা। এর কাছাড়া আর কারা? 6 দুগুণা 12, ইন্টারলুকিন 12। এরা মূলত আসে ম্যাক্রোফেজ থেকে অ্যাকর্ডিং টু ডেভিডসন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন টি সেল থেকে কারা কারা আসে। এটা তো CD4 হেল্পার টি সেল থেকে, ঠিক আছে? পিওর টি সেল থেকে CD8 টি সেল থেকে ইন্টারফেরন আলফা, ইন্টারফেরন গামা, ইন্টারফেরন আলফা, ইন্টারফেরন গামা। এইটুক আপাতত মনে রাখেন। ন্যাচারাল কিলার্স থেকে কোনগুলো আসে? ইন্টারফেরন গামা এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এছাড়া হেল্পার 17 এরাও ন্যাচারাল কিলার সেল থেকে। এগুলো একটু আলাদা করে ফেলবেন, ঠিক আছে? এখন আসেন পরীক্ষা যেটা সবচেয়ে বেশি সংখ্যক করে আসে, হু আর দ্য প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, হু আর দ্য প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। তাহলে এক নাম্বার কথা হচ্ছে যারা জ্বর করে এরাই তো প্রো ইনফ্লামেটরি, এরা তো ইনফ্লামেশন প্রমোট করতেছে অ্যাকিউট ফেজ রেসপন্সের মাধ্যমে, নাকি? সো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন ইন্টারলুকিন 17, টিউমার TNF আলফা, ইন্টারলুকিন 1, ইন্টারলুকিন 6, এই সবগুলোই প্রো ইনফ্লামেটরি। এই সবগুলো এখানে কিন্তু লেখা আছে দুইটা, আমি সামনে আরো বক্সে আরো দেখাবো, ঠিক আছে? সো প্রো ইনফ্লামেটরি যারা জ্বরের সাথে রিলেটেড তারা, এবং এখানে TNF আলফা, ইন্টারলুকিন 17 বললাম। প্রো ইনফ্লামেটরি দ্যাট ইজ দে প্রমোট ইনফ্লামেশন। আবার আসেন অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন কারা?
হু আর দ্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন? তাহলে পিওরলি যদি সিঙ্গেল বেস আসে সবার আগে দিতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হচ্ছে ইন্টারলিউকিন 10। অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কারা? ইন্টারলিউকিন 10। ওকে, আচ্ছা। সো এই বক্স থেকে মোটামুটি আমি যা বললাম তাই আমরা সামনে আরো একটু গুছিয়ে পাবো। ওকে, সো অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এন্ড প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের মোটামুটি আমরা জেনে গেলাম। আরেকটা জিনিস, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে। অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে কোন সাইটোকাইনের? ইন্টারফেরন আলফা। অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি এটাও কিন্তু সিঙ্গেল বেস্টে আসে। ক্লিয়ার? আর এইখানে তো আমরা দেখিয়েছি যে ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 যারা জ্বরের সাথে রিলেটেড, এরা আপনার হচ্ছে নিউট্রোফিল রিক্রুটমেন্টের সাথে জড়িত। এবং 4-6 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4-6 কিন্তু বি সেল ম্যাচুরেশন এবং গ্রোথ ফ্যাক্টর, বি সেল ম্যাচুরেশন এবং ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর বলা হয়। ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 4 ম্যাচুরেশন করে ইন্টারলিউকিন 6 গ্রোথের সাথে। সো ইন্টারলিউকিন 4-6 কে বলা হয় বি সেল ম্যাচুরেশন এবং গ্রোথ ফ্যাক্টর। সো আমি পরীক্ষার কোশ্চেন গুলো আমি একটু এই বক্স থেকে আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, নাও লেটস সি নেক্সট পেজ। আমরা এইখানে ইন্টিগ্রিন এগুলো আমাদের দরকার নেই, তারপরও কেউ যদি আচ্ছা এইখানে একটা জিনিস আমি দেখাই। এখন আমরা বর্তমানে যদি সাইটোকাইন সিগন্যালিং পাথওয়েটা, সাইটোকাইন সিগন্যালিং পাথওয়ে এন্ড দ্য ইমিউন রেসপন্স, এটা সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এখন বর্তমানে আমাদের কোভিড-19 এর যেহেতু যুগ, দেখবেন যে ইন্টারলিউকিন 6 স্যাররা প্রচুর করতে দেয় ইন্টারলিউকিন 6 ব্লাডে বেশি আছে কিনা দেখে। ইন্টারলিউকিন 6 যদি কারো বেশি থাকে এবং অ্যাকর্ডিং টু ন্যাশনাল গাইডলাইন সিআরপি যদি কারো বেশি থাকে, সিরাম ফেরিটিন যদি কারো বেশি থাকে, তাহলে স্যাররা ধরে নেয় এই পেশেন্টের বডিতে সাইটোকাইন স্টর্ম হচ্ছে, মানে প্রচুর সাইটোকাইন রিলিজ হচ্ছে, পেশেন্ট সেপ্টিসেমিয়ার দিকে চলে যাবে। সো তখনই কিন্তু স্যাররা ইন্টারলিউকিন 6 ইনহিবিটর যে ড্রাগ টসিলিজুমাব প্রেসক্রাইব করে, অথবা জ্যাক2 ইনহিবিটর, অ্যাজ বিকজ ইন্টারলিউকিন 6 সাইটোকাইন, ইন্টারলিউকিন 2, ইন্টারফেরন গামা, এরা সাইটোকাইন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এরা দেখেন জ্যাক স্ট্যাট পাথওয়েকে অগমেন্ট করে, ফলে আলটিমেটলি র্যাপিড ইনফ্ল্যামেটরি রেসপন্স গুলা হয়ে সিভিয়ার ইনফ্ল্যামেটরি প্রসেসে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম পেশেন্ট ডেভেলপ করে। ঠিক আছে, সো যখনই এরকম সার্স বা পেশেন্ট সেপটিক শকে চলে যায়, তখন কিন্তু এই টোটাল প্রক্রিয়াটাই হাইপার স্টিমুলেটেড থাকে। এই জন্য এখন কিন্তু দেখবেন কোভিডে প্রচুর পরিমাণে আপনারা দেখবেন যারা কোভিড ডিউটি করেন, আমি নিজে কোভিডে কাজ করি, জ্যাক2 ইনহিবিটর আপনার হচ্ছে দেওয়া হচ্ছে, বারিসিটিনিব, টোফাসিটিনিব, ঠিক কিনা? সো জ্যাক2 ইনহিবিটরের নামগুলো আপনাকে জানতে হবে, বারিসিটিনিব, টোফাসিটিনিব। এখন ঘটনা হচ্ছে ন্যাশনাল গাইডলাইনে লিখে আছে যে কখন আমরা এটা দিব, যে সকল পেশেন্টকে স্টেরয়েড দেওয়া যাবে না। আমরা জানি স্টেরয়েড হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, স্টেরয়েড কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ঠিক কিনা? সো যখন একটা পেশেন্টের স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড, মনে করেন পেশেন্ট অনেক হাইলি ডায়াবেটিক, তো তাদেরকে আপনি স্টেরয়েড দিলে ডেক্সামেথাসোন বা মেথোসোলোন আপনি বা প্রেডনিসোলোন যদি দেন, তাহলে তার গ্লুকোজ আরো বেড়ে যাবে। তো সেই সকল পেশেন্টকে আপনি জ্যাক2 দিতে পারবেন, কারণ জ্যাক2 হচ্ছে এই যে আপনার এই টোটাল ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোমের জন্য যে দায়ী ইন্টারলিউকিন গুলা, যারা সাইটোকাইন রিসেপ্টরের সাথে বাইন্ড করে জ্যাক স্ট্যাট পাথওয়েকে অ্যাম্পলিফাই করে ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোমের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এদেরকে ব্লক করা। ক্লিয়ার? একদম বেসিক কথা বলে দিলাম। কিন্তু ওয়ার্ডে দেখবেন কোভিড ওয়ার্ড গুলোতে একই পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, একই পেশেন্ট বারিসিটিনিব পাচ্ছে, টোফাসিটিনিব পাচ্ছে, ধুমায় পাচ্ছে। ক্লিয়ার? সো এই জিনিসগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো পরীক্ষা আসবে কিনা জানি না, তবে আমাদেরকে এই যে সাইটোকাইন ইনহিবিটর আর নাও রুটিনলি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ autoimmune disease, most of which are monoclonal antibodies to cytokine to the receptor. In addition, a small molecule inhibitor that have been developed that inhibit the intracellular signaling pathway used by cytokine. These include JAK2 inhibitor, Janus kinase inhibitor, tofacitinib and baricitinib, which are used in the rheumatoid arthritis, and the tyrosine kinase inhibitor imatinib, যেটা chronic mild CML ইউজ করা হয়। সো tofacitinib, baricitinib, imatinib এর হচ্ছে tofacitinib, baricitinib এই দুইটা হচ্ছে Janus kinase JAK2 inhibitor, আর tyrosine kinase inhibitor হচ্ছে imatinib। সো এরা রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অটোইমিউন ডিজিজ ছাড়াও এখন কিন্তু কোভিড-19 নিউমোনিয়াতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? ইন্টিগ্রিনস এটা অনেক সময় আমাদের রিটেনে শর্ট নোট আসতে পারে, কিন্তু আপনাদের এমসিকিউ আকারে এত কঠিন কখনোই দিবে না। তারপর দুই একটা কথা যদি কেউ জেনে নিতে চান, ইন্টিগ্রিনস এরা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন এবং এরা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেল মেমব্রেন। দেখেন পরীক্ষায় কিন্তু আমার সাজেশনে কখনো ইন্টিগ্রিন থাকবে না, কারণ এটা রেয়ার টপিকস, এগুলো থেকে পরীক্ষা সাধারণত এমআরসিপি ছাড়া পার্ট 1 দেওয়ার কথা না। সো তারপরে এমনি একটু রিডিং করে রাখলেন, যারা ডেভিডসন অনেক ভালোবাসেন পড়তে।
So integrins are transmembrane protein that play important role in cell and cell matrix interaction, and they mediate attachment to the cell to the cellular extracellular matrix. এবং their role in autoimmune disease have been extensively studied. এবং তাদের এক্সাম্পলগুলো আমাদের লাগবে যে তাদের টার্গেটেড থেরাপি হচ্ছে রিকম্বিনেন্ট হিউম্যানিস্ট অ্যান্টি আলফা ফর ইন্টিগ্রিন অ্যান্টিবডি যেমন নাটালিজুমাব। সো ইন্টিগ্রিনের এগেইনস্টে যে অ্যান্টিবডির নাম সেটা হচ্ছে নাটালিজুমাব ইজ অ্যান ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে, which works by preventing immune cells from traversing the vascular endothelium. So integrin, that is alpha 1 integrin antibody হচ্ছে নাটালিজুমাব, এই নামটা খালি একটু মনে রাখেন। ওকে, নাও আমরা কমপ্লিমেন্ট পাথওয়েটা একটু দেখবো যে এই পাথওয়ের মাধ্যমেই আপনার হচ্ছে ব্যাকটেরিয়াল কিলিং অপসোনাইজেশন প্রক্রিয়াটা ইনহ্যান্সড হয়, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা ইনহ্যান্সড হয়, ঠিক আছে। সো কমপ্লিমেন্ট পাথওয়ে আমরা যদি তিনটা পাথওয়ে খেয়াল করি, ক্লাসিক্যাল পাথওয়ে, লেকটিন পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে। অল্টারনেট পাথওয়েটা হচ্ছে ডিরেক্টলি একদম ডাইরেক্টলি C3 কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করতে পারে। আমরা জানি যে C3 এর দুইটা কম্পোনেন্ট আছে, C3 এন্ড C3b, এই C3b টা অপসোনাইজেশনে হেল্প করে, ঠিক কি না? সো অল্টারনেট পাথওয়ে ডিরেক্টলি অ্যাক্টিভেট করতে পারে। ক্লাসিক্যাল পাথওয়েতে তাহলে অল্টারনেট পাথওয়ে যদি আমরা খেয়াল করি, মনে করেন আমার বডিতে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঢুকলো, তার যে লাইপোপলিস্যাকারাইড এটি অ্যান্টিজেন হিসেবে এন্ডোটক্সিন হিসেবে কাজ করে, ঠিক কিনা? সো যখনই ঢুকলো তখনই কিন্তু অল্টারনেটিভ পাথওয়েতে অ্যাক্টিভেটেড হবে, তখন সে C3b প্রোডাকশন, C3a প্রোডাকশন বাড়ায় দিবে, C3b আবার C5 কে স্টিমুলেট করবে, C5 আবার ডিফারেন্সিয়েট হবে C5a, এই C3a C5a এরা কিন্তু অ্যানাফাইলোটক্সিন, ক্লিয়ার? এরা আপনার হচ্ছে স্মুথ মাসল সেল কন্ট্রাকশন করতে পারে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দিতে পারে। অ্যানাফাইলোটক্সিন দেখে যে অ্যানাফাইলেক্সিসের প্রসেসগুলো মানে বডিতে অ্যানাফাইলেক্সিসের ম্যানিফেস্টেশনগুলো দেখা দেয়। আবার C3b C5b সাথে মিলে C3b যখন C5 কে ডিফারেন্সিয়েট করে C5b C6 C7 C8 আলটিমেটলি কিন্তু মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করে ব্যাকটেরিয়াকে পোর কন্টেইনিং চ্যানেল ওপেন করে অসমোটিক্যালি লাইসিস করে মেরে ফেলে। সো এটা একটা আমি মেকানিজম বললাম, বাট কিভাবে স্টিমুলেটেড হয় এটা যদি আমরা খেয়াল করি যে দেয়ার আর 3 মেকানিজমস বাই হুইচ দ্য কমপ্লিমেন্ট ক্যাসকেড আমার বডিতে অ্যাক্টিভেট হবে। একটা হচ্ছে অল্টারনেট পাথওয়ে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, একটা হচ্ছে লেকটিন পাথওয়ে। অল্টারনেট পাথওয়ে ট্রিগার ডিরেক্টলি বাই বাইন্ডিং অফ C3 to bacterial cellular components such as lipooligosaccharide of gram negative bacteria and teichoic acid of gram positive bacteria. So আপনি যদি gram positive bacteria অথবা gram negative bacteria দ্বারা এফেক্টেড হন, এদের যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল এদের সাথে C3 কে ডাইরেক্টলি বাইন্ড করে আপনার হচ্ছে অল্টারনেট পাথওয়ে এদেরকে আপনার এই ব্যাকটেরিয়াগুলোর সাথে ডিরেক্টলি C3 বাইন্ড করে এই পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে দেয়। যখনই এই অর্গানিজমগুলোর সাথে C3 বাইন্ড হয়ে যায় তখনই C3 থেকে C3a C3b তৈরি হবে, C3b আবার C5 কে স্টিমুলেট করে C5a C5b তৈরি করবে, C5b নিয়ে আসবে C6 C7 C8 C9 কে, এরা C5a থেকে C9 এরা হচ্ছে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করে এই গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। এটি হচ্ছে অল্টারনেট পাথ। ক্লাসিক্যাল পাথওয়ে কিভাবে তৈরি হয়? ক্লাসিক্যাল পাথওয়ে শুরুই হয় দুই বা ততোধিক IgM অথবা IgG অ্যান্টিবডি যখন অ্যান্টিজেন আসছে, আপনার বডিতে একটা অ্যান্টিজেন ঢুকলো, অ্যান্টিবডি তৈরি হলো, এরা কমপ্লেক্স ফর্মেশন করলো, তখনই এরা C1 কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করবে। উপরে যদি আপনারা খেয়াল করেন এই যে C1 কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করবে, C1 কমপ্লিমেন্ট আবার C4 কে ডাইরেক্টলি স্টিমুলেট করবে, C4 C2 এর মাধ্যমে C3 কে আলটিমেটলি ওই জেইলাও সেই কদু প্রসেস। আর লেকটিন পাথওয়ে ম্যানোস বাইন্ডিং প্রোটিনের মাধ্যমে ডাইরেক্টলি C4 কে অ্যাক্টিভেট করে। সো এই হচ্ছে আমার কমপ্লিমেন্ট পাথওয়ে। সো এর মধ্যে পরীক্ষায় আসে C3 C4 C5 তিনটাকে কি বলা হয়? অ্যানাফাইলোটক্সিন। সো অ্যানাফাইলোটক্সিন মানে কি? অ্যানাফাইলেক্সিস প্রক্রিয়াকে স্টিমুলেট করবে। সো অ্যানাফাইলেক্সিস কিভাবে হয়? আপনারা অ্যানাফাইলেক্সিসের রোগী, হাইপারসেনসিটিভ রোগী দেখছেন না? সারা শরীর লাল হয়ে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, রুবর ডুমর ক্যালোর টেমর, রুবর ডলর ক্যালোর টিউমার ফাংশিওলিসা, পড়ছেন না অ্যাকুট ইনফ্লামেশনের সাইন সিম্পটম গুলা? ওইগুলোকে স্টিমুলেট করবে। এই জন্যই ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে গিয়ে তো রেডনেস হয়, ঠিক কি না? স্মুথ মাসল সেল কন্ট্রাকশন ডেভেলপ করবে। সো C3a C4a C5a তিনটাকে একত্রে বলে অ্যানাফাইলোটক্সিন, C3b কে বলে অপসোনিন এবং C5b থেকে C9 কে বলে মেমব্রেন একটা কমপ্লেক্স। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা মোটামুটি এই তিনটা পাথওয়ে সম্পর্কে জানলাম। এখন দেখেন অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট বাই এনি অফ দিস পাথওয়ে রিজাল্টস ইন অ্যাক্টিভেশন অফ C3। তাহলে যে কোনো পাথওয়ে অ্যাক্টিভেট হবে না, আলটিমেটলি C3 তে একটা সেন্টার পয়েন্টে C3 তে আপনাকে আসতে হবে। সো যখনই C3b অ্যাক্টিভেট হলো, দিস টার্ন অ্যাক্টিভেটস দ্য ফাইনাল কমন পাথওয়ে যেটা C5 থেকে C9 মলিকুল অ্যাসেম্বলি করে এবং মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্মেশন করে। এটাই সেল ওয়ালকে পাংচার করে দিতে পারে এবং দিস ক্যান পাংচার দ্য সেল ওয়াল লিডিং টু অসমোটিক্যালি লাইসিস অফ দ্য টার্গেট সেলস।
সো আলটিমেটলি একটু আগে যেটা বললাম অসমোটিক্যালি লাইগেজ করবে এবং দিস আর দ্য ইম্পর্টেন্ট ইন ডিফেন্স এগেইনস্ট এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। মূলত এরা এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোককাস, নিউমোনিয়া, নাইজেরিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এদের এগেইনস্টে সবচেয়ে ভালো কাজ করে। ঠিক আছে, এইখানে দেখেন C5 এর এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, যেটাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। এই যে দেখেন এই মনোক্লোনাল অ্যান্টিবডি ডিরেক্টেড এগেইনস্ট দ্য সেন্ট্রাল কম্পোনেন্ট মলিকিউল C5, যেটা বলে ইকুলিজুমাব। So eculizumab have been developed for therapeutic use in PNH, paroxysmal nocturnal hemoglobinuria and atypical hemolytic uremic syndrome. So eculizumab এই monoclonal antibody indication দুইটা রোগ PNH এবং atypical hemolytic uremic syndrome, very important। ঠিক আছে, so invasive infection including meningococcal sepsis ও কিন্তু eculizumab এখন ব্যবহৃত হচ্ছে, has been reported with eculizumab therapy, highlighting the importance of the complement system in preventing such infection. Clear? So এই হচ্ছে আমার কমপ্লিমেন্ট পাথওয়ে। আমি ইন শর্ট এখানে কমপ্লিমেন্ট পাথওয়েটা বলার চেষ্টা করেছি, এর বাইরে পরীক্ষা আসেও না। এখন আসেন এই কমপ্লিমেন্ট পাথওয়ে থেকে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, পাস মেডিসিন থেকে আমরা পড়বো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিস গুলো। এই কমপ্লিমেন্ট গুলো ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, আর এই কমপ্লিমেন্ট গুলার নর্মাল অ্যাকশন যেমন C3 C4 C5 এর একত্রে কি বলা হয়, অ্যানাফিলাটক্সিন। সো আমরা যদি একটু স্লাইড দেখি, একটু খেয়াল করেন, একটু যদি স্লাইড দেখি একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে এই স্লাইডটা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখেন, সো এই যে কমপ্লিমেন্ট গুলো অ্যাকিউট ইনফ্লামেশনের প্রভাবে তৈরি হচ্ছে, সো এই কমপ্লিমেন্টারি ইফেক্ট গুলো এবং সোর্স গুলো সবার আগে আমরা একটু জেনে নেই। তাহলে সোর্স গুলো হচ্ছে আমরা ক্লু এটা দিয়ে মনে রাখতে পারি, লিম্বস, এল দিয়ে লিভার, লিভার থেকে আসে C3 C6 C9, আই দিয়ে ইন্টেস্টিন, ইন্টেস্টিন থেকে C1 আসে। তাহলে কোন জায়গা থেকে কোন কমপ্লিমেন্ট আসে, এটা প্যাথোলজি রবিনসনের বই খুব ভালো আছে, ওইখান থেকে মোটামুটি আমরা এই স্লাইডটা বানানো। তো সোর্স গুলো হচ্ছে L ফর লিভার, C3 C6 C9, I ফর ইন্টেস্টিন, ইন্টেস্টিন থেকে আসে C1, M ফর ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ আসে C2 and C4 থেকে, P ফর প্লাসেন্টা, S ফর স্প্লিন, স্প্লিন থেকে আসে কোনটা, C5 and C8, স্প্লিন থেকে আসে কোনটা, C5 এবং C8। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। সো অ্যানাফিলাটক্সিন হিসেবে কাজ করে কোনটা কোনটা, C3 এ, C4 এ, C5 এ, বায়োলজিক্যালি অ্যাক্টিভ C3 এ, C3b, C4 এ and C5b। সো পরীক্ষা কিন্তু এই প্রত্যেক ভাবেই পরীক্ষা আসতে পারে। সো আপনি যদি না জানেন আপনি অ্যানসার করবেন কোথা থেকে। এই জন্য আমার আল্লাহর রহমতে যারা আমার ব্যাচগুলোতে ক্লাস করেন তাদের ইনশাআল্লাহ কোনো কিছু ল্যাকিংস থাকবে না। There are three main effects of complement. একটা হচ্ছে lysis of cells such as bacteria, allograft tumor cells, generation of mediators that participate in inflammation and attract neutrophil and opsonization. So complement proteins are synthesized mainly by the liver. Single based প্রচুর আসে। এই যে সোর্স লিভার, ইন্টেস্টাইন, ম্যাক্রোফেজ, প্লাসেন্টা থেকেও কিন্তু কমপ্লিমেন্ট আসে, স্প্লিন থেকেও আসে। মেইনলি কোথা থেকে আসে, লিভার। সিঙ্গেল বেস্টে আসলে মেইনলি কোথা থেকে আসে, লিভার। নাও ইউ উইল সি কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজ, যেটা বুম বুম ইম্পর্টেন্ট ফর আপকামিং এনি এক্সাম, এমআরসিপি বলেন আর যেটাই বলেন, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজ আপনার আসবেই পরীক্ষায়। সো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজ যদি খেয়াল করেন, তাহলে প্রথম হচ্ছে C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সিটা খেয়াল করেন। এই যে আমরা ডেভিডসনেই তো দেখতেছিলাম, এই যে C1 ইনহিবিটর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আপনার কি হতে পারে, তাহলে খুব চমৎকার একটা ইম্পর্টেন্ট একটা ক্লাসিক্যাল ডিজিজ যেটা ইমিউনোলজিতে খুব কমনলি আসে, হেরিডিটারি এনজিওডিমা। কি আসতে পারে, হেরিডিটারি এনজিওডিমা। তাহলে C1 ইনহিবিটর প্রোটিন ডেফিসিয়েন্সিতে কি হবে, হেরিডিটারি এনজিওডিমা। এবং C1 ইনহিবিটর ইজ এ মাল্টিফাংশনাল সেরিন প্রোটিয়েজ ইনহিবিটর। কিভাবে এই হেরিডিটারি এনজিওডিমা ডেভেলপ করে, এইটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে, FCPS পার্ট 1 আসছে, আমাদের সময় আসছে 17তে আসছে, 18 মাঝে আসছে। সো প্রবাবল মেকানিজমস আনকন্ট্রোলড রিলিজ অফ ব্র্যাডিকাইনিন রিজাল্টিং ইন ইডিমা অফ দ্য টিস্যু। আচ্ছা, এখন আসেন C1Q, C1RS, এগুলো হচ্ছে সাবটাইপ অফ C1, C2, C4 ডেফিসিয়েন্সি, যেগুলো ক্লাসিক্যাল পাথওয়ে কম্পোনেন্ট। আমরা জানি ক্লাসিক্যাল পাথওয়ে শুরু হয় কি C1 কে স্টিমুলেট করার মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দিয়ে, আর অল্টারনেট পাথওয়ে যেটা ওই কোনায় ছিল সেটা ডিরেক্টলি C3, আর ল্যাকটিন বাইন্ডিং পাথওয়েটা ডিরেক্টলি C4। সো C1Q, C1RS, C2, C4 ডেফিসিয়েন্সি যেটা ক্লাসিক্যাল পাথওয়ে কম্পোনেন্ট, এরা হচ্ছে যদি ডেফিসিয়েন্সি হয় এটা ইমিউন কমপ্লেক্স ডিজিজ। আমরা জানি ইমিউন কমপ্লেক্স শুরুই হয় ইমিউন কমপ্লেক্স দিয়ে ক্লাসিক্যাল পাথওয়ে। সো ইমিউন কমপ্লেক্স ডিজিজ তৈরি হবে কি SLE, হেনোক্সোলাইন পারপুরা, খুবই ইম্পর্টেন্ট এই এক্সাম্পল গুলো। এবং C3 ডেফিসিয়েন্সি মাঝখানে যেটা সেন্ট্রাল মলিকুল সবাই এসে C3 কে ঝাঁপায় ধরে, এরা যদি ডেফিসিয়েন্সি হয় রিকারেন্ট ব্যাকটেরিয়াল কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডেভেলপ হবে। সো কমপ্লিমেন্ট তৈরি হবে না,
কমপ্লিমেন্ট যদি তৈরি না হয়, C3 যদি না হয়, তাহলে C4 C5 C6 মেমব্রেনারি কমপ্লেক্স তৈরি হবে না, বারবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। আপনার ইমিউনিটি নাই বলতে গেলে, সলিউবল কম্পোনেন্ট যদি নাই আপনার ইনেট ইমিউনিটি, তাহলে হবে কি? তো C3 deficiency is very vital, and C5 deficiency যদি হয়, এইটাকে বলা হয় প্রিডিসপোজ টু লেইনার ডিজিজ। লেইনার ডিজিজ একটু নেটে সার্চ দিবেন পাবেন। এন্ড রিকারেন্ট ডায়রিয়া, ওয়েস্টিং, সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। কি কি C5 ডেফিসিয়েন্সিতে? লেইনার ডিজিজ, রিকারেন্ট ডায়রিয়া, ওয়েস্টিং এন্ড সেবোরিক ডার্মাটাইটিস। C5 থেকে C9 ডেফিসিয়েন্সি হলে এনকোডস দ্য মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স and particularly prone to Neisseria infection. So Neisseria infection কোন কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি? C5 থেকে C9 এর যে কোনোটা। C5 হতে পারে, C6 হতে পারে, C7 হতে পারে, C8 হতে পারে, C9 হতে পারে। So C5 থেকে C9 combined or isolated deficiency may lead to Neisseria meningitis infection. এই স্লাইড এই স্লাইড যদি কেউ পরীক্ষা হলে পড়ে না যান, তাহলে আপনি পরীক্ষা একটা কোশ্চেন মিস করতে পারেন। ক্লিয়ার? So these are the basics of complement deficiencies. আচ্ছা, না হলে আমাদের মোটামুটি কমপ্লিমেন্ট গুলা শেষ হলো। এখন আসেন মাস্ট সেল এন্ড বেসোফিল। এবার এমআরসিপি পার্টন পরীক্ষা এবং প্রিভিয়াস এফসিপিএস পার্টন পরীক্ষাগুলোতে প্রচুর আসে এই মাস্ট সেল বেসোফিল থেকে। সো মাস্ট সেল এবং বেসোফিল থেকে যদি তথ্য ইনকমপ্লিট থাকে, মানে আপনি কিন্তু পুর পারফরমেন্স শো করবেন। সো মাস্ট সেল এন্ড বেসোফিল এর হচ্ছে বোন ম্যারো ডেরিভেটিভ সেলস। এরা সেন্ট্রাল রোল প্লে করে কোন ডিসঅর্ডারে? অ্যালার্জিক ডিসঅর্ডার। কোন ডিসঅর্ডার? অ্যালার্জিক ডিসঅর্ডার। সো মাস্ট সেলস কোথায় থাকে এটা আমাদেরকে একটু জানতে হবে। So mast cells and basophils are bone marrow derived cells that play a central role in কোন disorder? Allergic disorder. And mast cells reside predominantly in tissue exposed to the external environment such as the skin. And কোথায় পাওয়া যায় mast cell? এই সোর্স গুলো পরীক্ষা আসে, স্কিনে পাওয়া যায়, গাটে পাওয়া যায়, যেখানে basophil circulate in the peripheral blood and recruit in tissue in response to inflammation. এবং এরা both contain large cytoplasmic granule that enclose vasoactive substances such as histamine. তো হিস্টামিন রিলিজ হয় কোথা থেকে? মাস্ট সেল, বাসোফিল, মাস্ট। ঠিক আছে, এটা জানতেই হবে। ওকে, সো মাস্ট সেল এন্ড বাসোফিল এক্সপ্রেস কি রিসেপ্টর? আইজি রিসেপ্টর। এখানে ক্লু ছিল না অ্যালার্জিক ডিসঅর্ডারস, ঠিক কি না? সো অ্যালার্জিক ডিসঅর্ডারের সাথে কোন ইমিউনোগ্লোবুলিন রিলেটেড? আইজিই। ঠিক আছে, সো হুইচ বাইন্ড টু দ্য আইজিই অ্যান্টিবডি। সো এই যখনই আপনার এই সেলগুলা স্টিমুলেটেড হবে, তখন দে রিলিজ হিস্টামিন এন্ড মেডিয়েটর present within the granules and to synthesize additional mediators including leukotrienes, prostaglandins and cytokines. ঠিক আছে, very important. And an inflammatory cascade is initiated that increase local blood flow and vascular permeability, stimulate muscle contraction, increase secretion of milk. So allergy যে pathophysiological process এইটাই কিন্তু এখানে শো করেছে। যেহেতু মাস্ট সেল এন্ড বাসোফিল অ্যালার্জির সাথে রিলেটেড, so they initiate increase local blood flow, vascular permeability, stimulate, সব কিন্তু অ্যানাফাইলাক্সিস এর ফিচারস। ইনক্রিজ সিক্রেশন অফ মিউকোজাল সারফেস কিভাবে? এই যে ভায়া দিস মেডিয়েটরস। ক্লিয়ার? সো মাস্ট সেল সম্পর্কে আমাদের মূলত মাস্ট সেল এন্ড বাসোফিল তারা কিসের সাথে রিলেটেড? অ্যালার্জিক ডিসঅর্ডারের সাথে রিলেটেড। দে প্রডিউস আইজিই, দে রিলিজ হিস্টামিন। ঠিক আছে, এবং not only histamine but also leukotriene, prostaglandin, cytokine also release. এই জন্য তারা অ্যালার্জিক প্রসেসে অংশগ্রহণ করে এবং কিভাবে করে? ব্লাড ফ্লো বাড়ায় দিয়ে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দিয়ে এবং স্মুথ মাসল কন্ট্রাকশন করে। ঠিক আছে, মাসল সম্পর্কে এই কটা কথা আপনার। এবং তারা পাওয়া যায় মূলত, মাসল পাওয়া যায় স্কিন এবং গাটে, এবং বাসোফিল পাওয়া যায় মূলত পেরিফেরাল ব্লাডে। খুব ইম্পর্টেন্ট। নাও লেটস সি ন্যাচারাল কিলার সেলস। ন্যাচারাল কিলার সেল সম্পর্কে আমি যদি কয়েকটা কথা প্রথমেই কিন্তু আপনাদেরকে শুরু করে দিয়েছি, যে ন্যাচারাল কিলার সেল এটা সবচেয়ে বড় গ্র্যানিউলার লিম্ফোসাইট, এক নম্বর কথা শেষ। এবং ন্যাচারাল কিলার সেলস এরা টিউমার এন্ড ভাইরাস এদের এগেইনস্টে কাজ করবে। মেজর রোল হচ্ছে ডিফেন্স কাদের এগেইনস্টে? টিউমার এবং ভাইরাস ইনফেক্টেড সেল। এবং তারা তিন নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে বোথ অ্যাডাপটিভ এন্ড ইনেট ইমিউনিটির আর্ম। বোথ অ্যাডাপটিভ এন্ড ইমিউনিটির আর্ম। এবং আপনারা আক্রামস মাইক্রোবায়োলজির বইগুলোতে আমরা কিন্তু পড়ে আসছি, তাই না, যে ন্যাচারাল কিলার সেল এডিসিসির মাধ্যমে কিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, মনে আছে? এবং তারা কিছু এনজাইম, দ্যাট ইজ পোর ফর্মিং এনজাইম, পারফোরিনস এবং গ্র্যানজাইমস, এই এনজাইমগুলোর মাধ্যমে অ্যাপোপ্টোসিস করে, মনে আছে? এই কথা কয়েকটা যদি মনে রাখেন, আর কিছু লাগেই না ন্যাচারাল কিলার সেল থেকে। আমি এই কয়েকটা কথা ডেভিডসন থেকে মার্ক করব, এবং আপনাদের লেঞ্জের বই থেকে ন্যাচারাল কিলার সেলের একটা বক্স আছে, ওইটা দেখাবো।
তাইলে ন্যাচারাল কিলার সেল থেকে আপনাদের পরীক্ষার জন্য আর কিছুই লাগবে না। সো লেটস সি ন্যাচারাল কিলার সেলস, যে কথাটা বললাম যে 1 নম্বর কথা মনে রাখতে হবে লার্জার গ্র্যানুলার লিম্ফোসাইট, নাম্বার 1 কথা লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দেয়ার মেজর রোল হচ্ছে ডিফেন্স এগেইনস্ট টিউমার এন্ড ভাইরাসেস। দেয়ার মেজর রোল কি? ডিফেন্স এগেইনস্ট টিউমার এন্ড ভাইরাসেস। 3 নম্বর কথা হচ্ছে তারা বোথ অ্যাডাপটিভ এন্ড ইনহিবিটিভ ইমিউন সিস্টেম প্যারামিটার প্রথমে আপনাদের দেখে আসছি না, দেখে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন একদম নিচের দিকে চলে আসেন। This physically links the natural killer cell to its target and in a manner analogous to opsonization and is known as antibody dependent. এক কিছু মনে রাখা দরকার, খালি এডিসিসিটা মনে রাখেন যে এরা কিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করে এডিসিসির মাধ্যমে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। More importantly, activated natural killer cells can kill their targets in various ways. So they secrete pore-forming proteins such as perforin into the membrane of the target cell and proteolytic enzyme called granzymes. তাহলে পারফোরিন এবং গ্র্যানজেমস এর মাধ্যমে তারা কিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এডিসিসি, পারফোরিন, গ্র্যানজেম এই শব্দগুলো শুনলেই কার নাম চলে আসবে? ন্যাচারাল কিলার সেলস। নাও দে প্রোডিউস ভেরিয়াস সাইটোকাইনস, টিএনএফ আলফা, ইন্টারফেরন গামা। সো ইন্টারফেরন গামা টিএনএফ এর সোর্স আমরা ওই সাইটোকাইনের সোর্সের মধ্যে পড়ে আসছি, which have direct antiviral and tumor effect. এই যে বললাম যে তাদের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি টিউমার ইফেক্ট আছে কাদের মাধ্যমে? এই দুইটা সাইটোকাইনের মাধ্যমে। একটা হচ্ছে অ্যান্টিভাইরাল এন্ড অ্যান্টি টিউমার ইফেক্ট। ক্লিয়ার? সো ন্যাচারাল কিলার আমার শেষ। সো ন্যাচারাল কিলার সেল সম্পর্কে যদি আমরা এইখানে কিছু তথ্য দেখি। আচ্ছা, এইখানে একটু আমরা ন্যাচারাল কিলার সেল সম্পর্কে দেখে যাই। খুব ইম্পর্টেন্ট কয়টা কথা ন্যাচারাল কিলার সেল সম্পর্কে দেখেন। এটা হচ্ছে লেঞ্জের বইয়ের চার্ট, যে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ন্যাচারাল কিলার সেলস। সো এইখানের চার্টের সাথে আমাদের ডেভিডসনের খুব বেশি একটা পার্থক্য নাই। এখানে দেখেন আমরা একটু আগেই পড়লাম দে আর লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, ল্যাক টি সেল রিসেপ্টর, CD3 প্রোটিন, সারফেস আইজিএম, এগুলো তো অন্য সেল বি সেলের মতো আছে নাই। সো থাইমাস, এদের ডেভেলপমেন্টে থাইমাস দরকার আছে? কিছু নাই, কারণ এটা বি সেল টি সেলের মতো এই মার্কারই তো নাই। সো নরমাল নাম্বার ইন সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ। সো এসসিডি পেশেন্ট ন্যাচারাল কিলার সেল কিন্তু কমে না, বি সেল টি সেল কমে যায় কিন্তু এগুলো কমে না। অ্যাক্টিভিটি নট ইনহ্যান্সড বাই প্রায়র এক্সপোজার। সো প্রায়র এক্সপোজারের সাথে অ্যাক্টিভিটির কোনো রিলেশন নাই। সো লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট ছাড়া বাকি চারটা কথা কিন্তু অন্য সেলের রিলেশনশিপে। Now let's see what are the functions of natural killer cells. So kill virus infected cancer cell. So Davidson বলেছে টিউমার সেল এবং ভাইরাস সেলের এগেইনস্টে কাজ করে। টিউমার সেল মানে কি? ক্যান্সার সেল। So the function, they kill virus infected cell and cancer cells, and killing is non-specific and is non-dependent on foreign antigen presentation by class 1 or MS2 proteins. এদের অ্যান্টিজেন এই ক্লাস 1 ক্লাস MS2 এর মাধ্যমে প্রেজেন্ট করা লাগে না। এদের কিলিং হচ্ছে নন স্পেসিফিক। কিভাবে করে? এডিসিসি, পারফোরিন, গ্র্যানজাইমস, এবং they produce gamma interferon that activate macrophages to kill ingested bacteria, and they also kill by gamma interferon. So natural killer cell killing করার মাধ্যম হচ্ছে এডিসিসি, antibody dependent cellular cytotoxicity, perforin, granzymes, and gamma interferon. This is all about natural killer cell. Natural killer cell সম্পর্কে এই কয়টা তথ্য আপনারা মাথায় রাখেন, আর কিছু লাগবে না। আমি আরেকবার বলি, মোট কথা they are larger granular lymphocytes, বি সেল টি সেলের মতো এদের কিছু কোনো বৈশিষ্ট্যই নাই, এই যে কোনো রিসেপ্টর নাই, CD3 নাই, সারফেস আইজিএম, আইজিডি নাই, এবং এসসিএডি পেশেন্টের অন্যান্য যেমন বি সেল টি সেল কমে যায়, এদের নাম্বার ঠিকই থাকে, অপরিবর্তিত থাকে, এবং দে আর অ্যাক্টিভিটি নট ইনহ্যান্সড বাই প্রায়র এক্সপোজার। দে আর অ্যাক্টিভ এগেইনস্ট ভাইরাস এন্ড টিউমার ইনফেক্টেড সেলস। Their killing is not dependent with class 1 and class 2 MSC protein presentation, and they produce and they kill bacteria by ADCC, perforin, granzymes, and gamma interferon production. একদম সিম্পল, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ন্যাচারাল কিলার সেল শেষ। আমরা যদি এখন আমরা আর দুইটা টপিকস পড়ে আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা শেষ করব। সো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমটা আমরা অলরেডি অ্যাকর্ড ইমিউন সিস্টেমের ক্যারেক্টারিস্টিক গুলো, ইনেটের যেগুলো পড়েছি, ইনেটের উল্টাগুলো সবগুলো আমাদের পড়া শেষ। আমরা বলেছিলাম ইনেট ইজ নন স্পেসিফিক বাট দে আর স্পেসিফিক। ইনেট cannot discriminate between very small difference in molecular structure, but acquired immunity or adaptive immunity যত অল্প অ্যান্টিজেন এক্সপোজারই হোক, they can discriminate. So they can discriminate between very small difference in molecular structure, and it is highly adaptive and can respond to an almost unlimited number of molecules. যখন আনলিমিটেড নাম্বার অফ মলিকুলার অ্যান্টিজেন এক্সপোজার হবে তখন কিন্তু ইনেট আর্ম অত ভালো কাজ করতে পারে না। বাট অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, they can act or they can respond to an unlimited number of molecules.
এবং they have immunological memory and changes consequent to initial activation of antigen, allowing more effective immune response to subsequent encounters. Clear? So এদের হচ্ছে ইমিউনোলজিক্যাল একটা স্পেসিফিক মেমরি থাকবে এবং পরবর্তী আবার যখন সে এক্সপোজার হবে তারা মোর ইফেক্টিভ ইমিউন রেসপন্স দিতে পারবে। ক্লিয়ার? সো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়ে ফেলেছি, আরেকবার একটু এই ক্রাইটেরিয়াগুলো ডেভিডসনে যেহেতু আছে আমি আরেকবার রিক্যাপিচুলেশন আপনাদের করে দিলাম। নাও লেটস সি লিম্ফয়েড অর্গানস। সো আমাদের ইমিউনিটির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিম্ফয়েড অর্গানস। লিম্ফয়েড অর্গানস গুলো আমরা জানি যে এরা হচ্ছে ইনভলভড ইন লিম্ফোসাইট ডেভেলপমেন্ট। দে ইনক্লুড দ্য বোন ম্যারো where T and B lymphocyte differentiated from hematopoietic stem cells. So lymphoid organs আমরা জানি যে B lymphocyte ম্যাচিউর হয় কোথায় বলেন? B lymphocyte bone marrow, T lymphocyte. So দেখেন lymphoid organs they include the bone marrow. কি কি আছে? where যেখানে T and B lymphocyte differentiate, where B lymphocyte also mature. তাহলে bone marrow B lymphocyte কোথায় ম্যাচিউর হয়? bone marrow। আর থাইমাসে কোনটা হয়? T cell। এই দুইটা কিন্তু বেসিক কথা একদম। থাইমাসে কোনটা ম্যাচিউর হয়? B cell। ক্লিয়ার? সো লিম্ফোয়েড অর্গান একটা হচ্ছে বোন ম্যারো, আর কি কি আছে? স্প্লিন, আর কি কি আছে? লিম্ফ নোড, আর কি কি আছে? মল্ট, মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। সো দে আর দ্য লিম্ফোয়েড অর্গানস। ওকে, লিম্ফোয়েড অর্গান, স্প্লিন, লিম্ফ নোড, বোন ম্যারো, মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। আচ্ছা, এখন আসেন থাইমাস সম্পর্কে আমরা কয়েকটা কথা জানি, যে আমরা সবাই জানি থাইমাস হচ্ছে একটা বায়োলজিক স্ট্রাকচার এবং অ্যান্টেরিয়র মেডিস্টিরিয়ামে থাকে, ঠিক কি না? এবং এদেরও লিম্ফ নোডের মধ্যে কর্টেক্স, মেডুলা এগুলো থাকে, এবং কর্টেক্স ইজ ডেন্সলি পপুলেটেড উইথ ইম্যাচিউর টি সেলস, ইম্যাচিউর টি সেলস। এবং কারো যদি থাইমিক ডেভেলপমেন্ট ফেইলিউর হয় তখন চিন্তা করতে হবে যে ডাইজোর সিনড্রোমের একটা অ্যাসোসিয়েশন আছে কিনা, দ্যাট ইজ টি সেল ডেফিসিয়েন্সি আছে কিনা। ঠিক আছে, টি সেল ডেফিসিয়েন্সি আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু পরেই টি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার ডাইজোর সিনড্রোম আমরা দেখবো। আচ্ছা, স্প্লিন যদি আমরা খেয়াল করি, এখান থেকে কি একটা সিঙ্গেল বেস্ট আসছিল, স্প্লিন ইজ দ্য লার্জেস্ট সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গানস। সো প্রাইমারি লিম্ফোয়েড অর্গানস হচ্ছে, যেহেতু সেকেন্ডারি কথাটা চলে আসলো, প্রাইমারি লিম্ফোয়েড অর্গান হচ্ছে বোন ম্যারো এন্ড থাইমাস, আর সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান হচ্ছে স্প্লিন, লিম্ফ নোড এন্ড মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। দে আর সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। বোন ম্যারো এন্ড থাইমাস হচ্ছে প্রাইমারি লিম্ফোয়েড অর্গান। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন স্প্লিন। স্প্লিন ইজ দ্য লার্জেস্ট secondary lymphoid organs and it is highly effective at filtering blood and is an important site of phagocytosis of senescent erythrocyte bacteria and immune complex. So এটা হচ্ছে ব্লাড ফিল্টারের সাথে, এবং এদের যে ম্যাক্রোফেজ, রেড পাল্প, phagocytosis, especially it is important to defense against encapsulated bacteria. তাহলে আমাদের encapsulated bacteria against Streptococcus, Haemophilus, Neisseria against এরা হচ্ছে ডিফেন্স দেয়। এই জন্য পরীক্ষা কিন্তু প্রচুর আসে যে সকল পেশেন্টের হাইপোস্প্লেনিজম ডেভেলপ করে, ফাংশনাল হাইপোস্প্লেনিজম হোক, অথবা স্প্লিন যদি কেটে ফেলা হয়, তাহলে কোন কোন ব্যাকটেরিয়ার এগেইনস্টে ভ্যাকসিনেশন মাস্ট। সো এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, এবং নাইজেরিয়া গনোরিয়া এদের এগেইনস্টে প্রোটেকশন, নাইজেরিয়া মেনিনজাইটিস এদের এগেইনস্টে প্রোটেকশন দিতে হবে। সো অ্যান অ্যাসপ্লেনিক ইন্ডিভিজুয়াল এট রিস্ক অফ কোন ইনফেকশন, স্প্লিন কেটে ফেলা, এই তিনটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যেহেতু এরা হচ্ছে মেজর ডিফেন্স দেয় এই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া এগেইনস্টে। সো স্প্লিন নাই মানে এই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি। এই জন্য যাদের ইনফেকশন স্প্লিন কেটে ফেলতে হবে তাদের কিন্তু 2 সপ্তাহ আগে থেকে এই ভ্যাকসিন গুলা দিতে হয়। ঠিক আছে? সো লিম্ফ নোড, আমরা প্রথম পেজে একটা ছবি দেখেছি লিম্ফ নোডের স্ট্রাকচার, কর্টেক্স, প্যারাকর্টেক্স এন্ড মেডেলা। দেখেছি না? কর্টেক্স, প্যারাকর্টেক্স এবং মেডেলা, ঠিক কি না? লিম্ফ নোডের আমরা কি দেখেছি বলেন? কর্টেক্স, প্যারাকর্টেক্স এন্ড মেডেলা দেখেছি না? বলেন, কথা বলেন না। সো কর্টেক্স, প্যারাকর্টেক্স এবং মেডেলা আমরা এই জিনিসগুলা দেখে আসছি। সো কর্টেক্স, প্যারাকর্টেক্স এন্ড মেডেলার মধ্যে কি কি থাকে? বি লিম্ফোসাইট থেকে কর্টেক্সে, প্যারাকর্টেক্সে থাকে টি লিম্ফোসাইট এন্ড ডেনড্রাইটিক সেল, এবং মেডেলাতে থাকে হচ্ছে many sinuses which contain large number of macrophages. Many sinuses which contain large number of macrophages. ঠিক আছে? সো লিম্ফ নোডের মধ্যে যে কর্টেক্স, প্যারাকর্টেক্স, এই মেডেলা গুলা থাকে, এই স্ট্রাকচার গুলা, এটা প্রথম পেজে যে ছবিটা দেখিয়েছি এখান থেকে কিন্তু এই যে প্যারাকর্টেক্সে কি কি পাওয়া যায় এটা পরীক্ষা আসছিল। ওকে, এখন আসেন মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। এরা কি? এরা তো সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। সো মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু, এদের আবার কি মানে এরা কারা? তো এদের এক্সাম্পল গুলো আমার জানতে হবে। টনসিল, অ্যাডিনয়েড, পিয়ার্স প্যাচ in the small intestine. So mucus associated lymphoid tissue kara, is a tonsil, adenoid, Peyer's patches. So
So they are also secondary lymph organs. ঠিক আছে, they are also secondary lymph organs. So এই পেজটা হচ্ছে একদম বেসিক কিছু কথাবার্তায় ভরা। আমরা এখন লিম্ফেটিক্স এর ফাংশন দেখব। The lymphoid tissue is connected by a network of lymphatics with three major functions. ফাংশন করে তিনটা, একটা হচ্ছে it provide access to lymph node, returns interstitial fluid to the venous system, and transport fat from the small intestine to the blood system, blood stream. So it is তিনটা মেজর ফাংশন অফ লিম্ফেটিক্স, যারা লিম্ফ নোডে অ্যাক্সেস দেয়। 2 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা ভেনাস সিস্টেমে পাঠায়। 3 নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাটকে কোথায় পাঠায়? স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাড স্ট্রিমে পাঠায়। এই হচ্ছে লিম্ফেটিক্স এর মেজর তিনটা ফাংশন। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিম্ফেটিক্স সিস্টেমের কয়টা ফাংশন বললাম? তিনটা মেজর ফাংশন। ওকে, আচ্ছা, নাও আমরা একটু ব্রেকে যাব। আমরা একটু ব্রেক, কারণ অনেকক্ষণ মোটামুটি কথা বললাম, একটু চা খাওয়ার ব্রেক। আমরা 10 মিনিট পরে ইনশাআল্লাহ শুরু করব।
ওকে মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস, আমাদের ছোট্ট একটা ব্রেক ছিল। আমরা বলেছিলাম 10 থেকে 15 মিনিটের ব্রেক। ব্রেক শেষে আমরা আবার শুরু করব। এখন আমরা শুরু করব অ্যাডাপটিভ ইমিউনিটির যে দুইটা কম্পোনেন্ট, হিউমারাল ইমিউনিটি এন্ড সেলুলার ইমিউনিটি, এই দুইটা ইমিউনিটি দিয়ে আমরা শুরু করব। নাও লেটস সি হিউমারাল ইমিউনিটি। সো হিউমারাল ইমিউনিটি কে দেয় আর সেলুলার ইমিউনিটি কে দেয়? হিউমারাল ইমিউনিটি দেয় বি সেল, সেলুলার ইমিউনিটি দিবে টি সেল। টি সেলের মধ্যে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। সো হিউমারাল ইমিউনিটি ইজ mediated by B lymphocyte which differentiate from hematopoietic stem cells in the bone marrow. So কোত্থেকে আসে বি লিম্ফোসাইট? বোন ম্যারো হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসে, এবং এদের মেজর ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ অ্যান্টিবডি and interact with T cells, but they are also involved in antigen presentation. So আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা সেল পড়েছি। জাস্ট এ মিনিট। হ্যাঁ, সো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের আমরা তিনটা জিনিস পড়েছি, ঠিক কিনা? কি কি? বি সেল, ম্যাক্রোফেজ এন্ড ডেন্ড্রাইটিক সেল। সো হিউমারাল ইমিউনিটি যে বি সেল, এই বি সেল কিন্তু এরা টি সেলের সাথে ইন্টারঅ্যাক্ট করার পাশাপাশি এবং অ্যান্টিবডি প্রোডাকশনের পাশাপাশি এরা অ্যান্টিজেন প্রেজেন্টেশনের সাথে জড়িত। সো ম্যাচিউর বি লিম্ফোসাইট ক্যান বি ফাউন্ড ইন দ্য কোথায়? বোন ম্যারো, লিম্ফয়েড টিস্যু, স্প্লিন এন্ড লেসার এক্সটেন্ট টু ব্লাড স্ট্রিম। সো এই ব্লাড স্ট্রিম, স্প্লিন, টিস্যু এবং বোন ম্যারো, এইসব জায়গায় যে ম্যাচিউর বি লিম্ফোসাইট পাওয়া যায়, এই প্রত্যেকটা তথ্য আপনাকে পরীক্ষার হলে জেনে যেতে হবে, ঠিক আছে? সো আপনি দেখেন, এই যে আমি আপনাদের যখন ইন্টারলুকিন 4 and 5 পড়াচ্ছিলাম, তখন বারবার বলতেছিলাম, তখন মনে হয় ভুল করে একটু 6 বলে ফেলেছিলাম, সরি। ইন্টারলুকিন 4 and 5 বলছিলাম। ইন্টারলুকিন 4 and 5 হবে। ইন্টারলুকিন 4 and 5 এরা হেল্পার টি সেল থেকে আসে। ইন্টারলুকিন 4 আমরা সোর্স দেখেছিলাম, ইন্টারলুকিন 4 করতে আসে সিডি
ইমিউনোগ্লোবুলিন জি। পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেইনস্টে সবচেয়ে বেশি ডিফেন্স প্রদর্শন করে কোনটা? IgG2। অপসোনাইজেশন করে কে? IG1 IG3 ইমিউনোগ্লোবুলিন জি এর মধ্যে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের সাথে জড়িত কোন ইমিউনোগ্লোবুলিন জি? IG1 IgG2 IgG3 এর মধ্যে IG1 এবং 3 এটা হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের সাথে জড়িত। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস সি ইমিউনোগ্লোবুলিন এ। এটাকে বলে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন। এক কথায় শেষ, এক কথায় শেষ। ইমিউনোগ্লোবুলিনকে কি বলা হয়? সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন। সো এটার দুইটা সাবক্লাস ইমিউনোগ্লোবুলিন A1 A2 এবং এরা হচ্ছে মিউকোজাল সারফেস বা সিক্রেশনে পাওয়া যায়। পার্টিকুলারলি ইম্পর্টেন্ট কি? মিউকোজাল সারফেস, দ্যাট মিন্স এরা সিক্রেশনে পাওয়া যায়। এটা কিন্তু সিঙ্গেল বেস্টে আসছে। এবং হাইলি ইফেক্টিভ এট নিউট্রালাইজিং টক্সিন। যদি পরীক্ষা আসে যে টক্সিন নিউট্রালাইজেশনে কোন অ্যান্টিবডি ইম্পর্টেন্ট? ইমিউনোগ্লোবুলিন এ। সাবক্লাস কয়টা? দুইটা, ইমিউনোগ্লোবুলিন A1 এবং ইমিউনোগ্লোবুলিন A2। সাবক্লাস কয়টা? দুইটা, ইমিউনোগ্লোবুলিন A1 এবং ইমিউনোগ্লোবুলিন A2। ক্লিয়ার? এবং এক্সটার্নাল সিক্রেশন দেখেন কতগুলো, 4টা প্লাস। তাহলে সিক্রেশনে পাওয়া যায়, যদি পরীক্ষা এমসিকিউ আকারে আসে, এক্সটার্নাল সিক্রেশনে পাওয়া যায় কোনটা? ইমিউনোগ্লোবুলিন জি পাওয়া যায়, এ পাওয়া যায়, এমও পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? সিঙ্গেল বেস্টে আসলে এ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ইমিউনোগ্লোবুলিন এম। হাইলি ইফেক্টিভ এট এগ্লুটিনেটিং প্যাথোজেনস। তাহলে এগ্লুটিনেশনের সবচেয়ে বেশি ভূমিকা, মানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের সবচেয়ে বেশি রোল প্লে করে কে? আইজিএম। দেখেন এরাও করে আইজিজি 3+, আর এখানে কয়টা? 4টা প্লাস। এটা হচ্ছে আপনার এফসিপিএস এর সিঙ্গেল বেস্ট। সো ইমিউনোগ্লোবুলিন এম হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের সবচেয়ে বেশি রোল প্লে করে ইমিউনোগ্লোবুলিন এম। সো হাইলি ইফেক্টিভ এট এগ্লুটিনেটিং প্যাথোজেন। ঠিক আছে, এবার আসেন আইজিই এর আরেক নাম হচ্ছে রিয়াজেনিক অ্যান্টিবডি বা অ্যালার্জিক অ্যান্টিবডি। সো এটা, এই ইমিউনোগ্লোবুলিনটা অ্যালার্জির সাথে জড়িত। আমাদের যে ব্লাড সেলগুলো আছে, মাস্ট সেল, বেজোফিল এন্ড ইউসিনোফিল, এদের সাথে রিলেশন। সো মেজরিটি অফ আইজি ইজ বাউন্ড টু কোন কোন সেল? পার্ট 1 এ 3বার আসছে, 3বার। 2005 থেকে যদি 2020 এর কোশ্চেন অ্যানালাইসিস করেন, 3বার আইজিই, মেজরিটি আইজি বাউন্ড টু মাস্ট সেল, বেজোফিল, ইউসিনোফিল। মানে ইম্পর্টেন্ট ইন অ্যালার্জিক ডিজিজ এবং ডিফেন্স এগেন কোন ইনফেকশন? প্যারাসাইটিক ইনফেকশন। কারণ প্যারাসাইটিক ইনফেকশন আমরা জানি ইউসিনোফিলিয়া বা অ্যালার্জির সাথে অ্যাসোসিয়েটেড। সো আইজিই, this is important in allergic disease and defense against parasitic infection. Okay, immunoglobulin D function in B cell development. এই ডি এর রোল কি? ডি সবসময় বি এর সাথে। সো ফাংশন ইন বি সেল ডেভেলপমেন্ট। ঠিক আছে, দেখেন আপনি আগেও পড়েছেন, এখনো পড়লেন, একটু পার্থক্য খুঁজে পান কিনা। ঠিক আছে, সো এখন আমরা একটু দেখবো রিয়াজেনিক অ্যান্টিবডি এবং পাস মেডিসিনের ওই বক্সটা আমরা দেখবো। ঠিক আছে, সো আমরা একটু রিয়াজেনিক অ্যান্টিবডি সম্পর্কে একটু দেখে আসি। রিয়াজেনিক অ্যান্টিবডিটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি ইমিউনোগ্লোবুলিন ই এর আরেক নাম যেটা হচ্ছে রিয়াজেনিক অ্যান্টিবডি, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি দেখি, সো দিস ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন ইন দ্য সিরাম। সবচেয়ে কোন অ্যান্টিবডি ব্লাডে কম পাওয়া যায়? রিয়াজেনিক অ্যান্টিবডি, দিস ইজ আইজিই। এদের হাফ লাইফ কতদিন? এটা কিন্তু আপনি ডেভিডসনে পাবেন না, এটা লেঞ্জের বইতে আছে 1 থেকে 5 ডেজ। এবং নো দিয়ে এই রিয়াজেনিক অ্যান্টিবডির সাথে কি কি নাই? ট্রান্সপ্লাসেন্টাল ক্রসিং নাই, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি নাই, কমপ্লিমেন্ট ফিক্সেশন নাই। এরা বাইন্ড করে কোন 3টা সেলের সাথে? পরীক্ষা আসছে যে 2টা লাইন পরীক্ষা আসে, ওই দুইটা লাইন আমি লাল কালি দিয়ে বোল্ড করে দিয়েছি। এরা বাইন্ড করে কোন কোন সেলের সাথে? ইউসিনোফিল, বেজোফিল এন্ড মাস্ট সেল। কোন কোন সেলের সাথে? ইউসিনোফিল, বেজোফিল এন্ড মাস্ট সেল। এবং এরা প্যাসিভলি সেন্সিটাইজ দি স্কিন, প্লেস এ মেজর রোল ইন অ্যালার্জি এন্ড প্যারাসাইটিক ইনফেস্টেশন। ওকে, ঠিক আছে। সো আমাদের মোটামুটি অ্যান্টিবডির ক্লাসিফিকেশনটা গেল। আমরা একটু যদি পাস মেডিসিনটা একটু দেখে আসি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, সো দেখেন ইমিউনোগ্লোবুলিনস, ইমিউনোগ্লোবুলিন জি ফ্রিকোয়েন্সি 75% এবং এরা সবচেয়ে বেশি ব্লাডে পাওয়া যায় এবং এর পরীক্ষায় আসে মোস্ট অ্যাবান্ডেন্ট আইসোটাইপ ইন দ্য ব্লাড সিরাম। এবং they enhances phagocytosis of bacterial virus, fixes complemented passes to the fetal circulation, that means they cross the placenta. এবং তাদের শেপটা হচ্ছে মনোমার। ইমিউনোগ্লোবুলিন এ 15% মনোমার এবং ডাইমার দুইটা হিসেবে পাওয়া যায়। এবং এই যে immunoglobulin is the most predominant immunoglobulin found in the breast milk, and it is also found in the secretion of digestive, respiratory, urogenital tract and systems. তাহলে সকল সিস্টেমের সিক্রেশনে পাওয়া যায়। ঠিক আছে, এবং ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য ইন্টেরিয়র অফ দ্য সেল ভায়া ট্রান্সসাইটোসিস। সেলের ভিতরে এরা ট্রান্সপোর্ট হয় ট্রান্সসাইটোসিস প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? ট্রান্সসাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, এবং মোস্ট কমনলি প্রডিউসড ইমিউনোগ্লোবুলিন ইন দ্য বডি, বাট ব্লাড সিরাম কনসেন্ট্রেশন লোয়ার দ্যান আইজিজি। তাহলে দেখেন কথার মধ্যে কত কাহিনী, যে ইমিউনোগ্লোবুলিন এ হচ্ছে পরীক্ষা আপনি দিয়ে আসলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমনলি প্রডিউসড ইমিউনোগ্লোবুলিন ইন দ্য বডি, আপনি দিয়ে আসলেন ইমিউনোগ্লোবুলিন জি। না, আমি কিন্তু আপনাকে এটা পড়াই নেই,
আমি পড়াইছি যে সিরাম কনসেন্ট্রেশন ব্লাডে সবচেয়ে বেশি পাওয়া যায় ইমিউনোগ্লোবিন জি, কিন্তু বডিতে সবচেয়ে বেশি প্রডিউস হয় কোনটা? ইমিউনোগ্লোবিন এ। কিন্তু ব্লাডে সিরামে পাওয়া যায় কোনটা? বেশি প্রডিউস হলেই যে সিরামে বেশি পাওয়া যায় এমন কোনো কথা নাই। সো মোস্ট কমনলি প্রডিউসড ইমিউনোগ্লোবিন ইন দ্য বডি হচ্ছে ইমিউনোগ্লোবিন এ, আর মোস্ট ব্লাডে সবচেয়ে বেশি পাওয়া যায় ইমিউনোগ্লোবিন জি। কথার মধ্যে অনেক মার্ক আছে, ওকে? এইগুলোই সিঙ্গেল বেস্ট। ইমিউনোগ্লোবিন এম এটা হচ্ছে পেন্টামার, এম অলওয়েজ পেন্টামার। এবং এইখানে দেখেন এমআরসিপি তে প্রচুর আসে যে ফার্স্ট ইমিউনোগ্লোবিন টু বি সিক্রেট ইন রিসার্চ ডিফারেন্স। আমরা সবাই জানি আমাদের অ্যাকিউট ইনফেকশনে কোন ইমিউনোগ্লোবিনটা সবার আগে আসে? আইজিএম। আর ক্রনিক ইনফেকশনে আইজিজি। পরে আসে কোনটা? ইমিউনোগ্লোবিন জি। আগে আসে কোনটা? ইমিউনোগ্লোবিন এম। এবং অ্যান্টি এ, অ্যান্টি বি ব্লাড অ্যান্টিবডিজ, নোট হাউ দে ক্যানট পাস টু দ্য ফিটাল সার্কুলেশন। যেহেতু এরা অ্যান্টি এ এন্ড অ্যান্টি বি ব্লাড অ্যান্টিবডিজ হিসেবে রিপ্রেজেন্ট করে আইজিএম, তো এরা কিন্তু প্লাসেন্টা ক্রস করবে না। ঠিক আছে? সো অ্যান্টি এ এন্ড অ্যান্টি বি ব্লাড অ্যান্টিবডিজ এর কোন অ্যান্টিবডি? আইজিএম অ্যান্টিবডি, সহজ। ঠিক আছে? এন্ড ইমিউনোগ্লোবিন ডি এর হচ্ছে ইনভলভড ইন অ্যাক্টিভেশন অফ বি সেল, এমআরসি পরীক্ষা প্রচুর আসে, এফসিপিএস পার্টনার আসে। এন্ড আইজি1 এটা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, অ্যালার্জিক ডিসঅর্ডার বা প্যারাসাইটিক ইনফেস্টেশন এগুলোর সাথে জড়িত, হেলমিনথিক ইনফেস্টেশনের সাথে জড়িত, এবং এটা লোয়েস্ট কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড। ঠিক আছে? এই হচ্ছে ইমিউনোগ্লোবিলিনের খুব সুন্দর করে আমি একদম ডিটেইলস বলে দিলাম। এর বাইরে ইমিউনোগ্লোবিলিন থেকে কোনো কোশ্চেন আসার কোনো সুযোগ নাই, কোনো কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। এখন আমরা অ্যাডাপটিভ ইমিউনিটির আরেকটা পার্ট সেলুলার ইমিউনিটিতে চলে যাব। বুম বুম ইম্পর্টেন্ট সেলুলার ইমিউনিটি। এটা যদি আপনি না পারেন তাহলে ধ্বংস, পুরাই ধ্বংস। ওকে? সো আমরা একটু আগে যে কথাটা বলছিলাম এখানে আবার লেখা আছে দেখেন যে ফার্স্ট অ্যান্টিবডি এগেইনস্ট ইনফেকশনস, first antibody to produced IgM which appears in the serum after 5 to 10 days of infection, এবং এরপরেই 1 থেকে 2 উইকস লেটারে আসে IgG, তারপরে আসে IgA, তারপরে আসে IgE। সো এই কথাটুকু আপনাকে পরীক্ষার জন্য জেনে যেতে হবে। তাহলে আমরা যে ডেঙ্গু ইনফেকশনে প্রথমেই NS1 অ্যান্টিজেন করি, NS1 পরে 5 থেকে 10 দিনের মাথায় IgM করি, তারপর আমরা সিরাম IgG করতে দিই, ঠিক কি না? Now let's see cellular immunity, another component of আপনার হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। সো সেলুলার ইমিউনিটি ইজ মেডিয়েটেড বাই টি লিম্ফোসাইট। হিউমারাল ইমিউনিটি বি লিম্ফোসাইট, সেলুলার ইমিউনিটি কে দিচ্ছে? টি লিম্ফোসাইট। হুইচ প্লে ইম্পর্টেন্ট রোল এগেন, এটা পরীক্ষা আসছিল যে টি লিম্ফোসাইট এই যে CD4 এন্ড CD8 টি সেল, এই সেলুলার ইমিউনিটি যে টি লিম্ফোসাইট এটা কার এগেইনস্টে মূলত রোল প্লে করে? এগেইনস্ট ভাইরাস, এগেইনস্ট ফাঙ্গাই এন্ড এগেইনস্ট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। Clear? So cellular immunity is mediated by T lymphocyte which play important role in defense against virus, fungi and intracellular bacteria. এই তিনটা শব্দ আপনাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? এখন আসেন যেটা না পড়ে যাওয়াই যাবে না পরীক্ষা হলে, টি সেল অ্যাক্টিভেশন। যখন আমার বডিতে টি সেল অ্যাক্টিভেশন হয়ে যাবে, আমরা জানি টি সেল কয় ধরনের? দুই ধরনের, CD8 টি সেল, CD4 টি সেল। CD4 টি সেল কি বলা হয়? হেল্পার টি সেল। এই চার্ট যদি না পড়ে যান একটা কোশ্চেন মিস করবেন, গ্যারান্টি একটা কোশ্চেন আসবেই। সো CD4 টি সেল কে চারটা আর্ম আছে, তার চারটা ভাগে ভাগ করা, হেল্পার 2, হেল্পার 1, হেল্পার 17 রেগুলেটরি। আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছিলাম যে আমরা সাইটোকাইনের সোর্স পড়তেছি, সবই পড়তেছি, সাইটোকাইনের ক্লাসিফিকেশনটা আমরা পরবর্তীতে দেখব। সো হেল্পার টি সেল চারটা আর্ম, একটা হচ্ছে হেল্পার 2, হেল্পার 1, হেল্পার 17 এন্ড রেগুলেটরি টি সেল। হেল্পার 2 সেল, হেল্পার 2 থেকে কি আসে? আমি কিন্তু বলেছি 4, 5, 10, 13, মনে করে দেখেন একটু আগে বলেছি, ওখানে মনে মিস্টেকেনলি আমি 6 বলেছি। হ্যাঁ, 6ও আসে, 4, 5, 6, 10, 13 মিস্টেকেনলি বলিনি। এটা আকরাম স্যারের বই বা লেঞ্জের বই যদি আপনারা আছে একটু খুলে দেখবেন, ঠিক আছে? সো হেল্পার 2 সেল থেকে 4, 5, 10, 13 অ্যাকর্ডিং টু ডেভিডসন, 4, 5, 6, 10, 13 অ্যাকর্ডিং টু মাইক্রোবায়োলজি। ক্লিয়ার? সো হেল্পার 2 সেল থেকে আসে কি? ও 4, 5, 6, 10, 13। হেল্পার 1 থেকে কি কি আসে? ইন্টারলুকিন 2, ইন্টারফেরন গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। হেল্পার 17 থেকে 17 এন্ড রেগুলেটরি টি সেল থেকে আসে ইন্টারলুকিন 10 এন্ড ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ইন্টারলুকিন 10 ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এখন ঘটনা হচ্ছে এই যে হেল্পার সেলের চারটা সাবটাইপ, এদের থেকে যে সাইটোকাইন গুলো সেদের ফাংশন কি? হেল্পার 2 সেলের কাজ কি? বি সেল অ্যাক্টিভেশন এন্ড ইউসিনোফিল অ্যাক্টিভেশন। এবং এই 4-5 এর কাজ হচ্ছে বি সেল ম্যাচুরেশন এন্ড ডিফারেন্সিয়েশন। এই ম্যাচুরেশন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিন্তু বি সেল অ্যাক্টিভেট হয়। ক্লিয়ার? সো CD4 টি সেল থেকে এই যে CD4 টি সেলের যে হেল্পার 2, টি হেল্পার 2, এটা কিন্তু বি সেলের অ্যাক্টিভেশনের জন্য দায়ী। কিসের জন্য দায়ী? বি সেল অ্যাক্টিভেশনের জন্য দায়ী। ক্লিয়ার? এবং যদি পরীক্ষা আসে বি সেল ম্যাচুরেশন এন্ড গ্রোথ ফ্যাক্টর কারা? 4, 5। বি সেল ম্যাচুরেশন 4, গ্রোথ 5। ক্লিয়ার? হেল্পার 1 এরা হচ্ছে ইন্টারফেরন গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলুকিন 2, এরা হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, মানে প্রমোট ইনফ্ল্যামেশন।
that is they are associated with fever. Okay, helper 17 cell pro-inflammatory cytokine এবং মিউকোজাল ইমিউনিটি দেয়। পরীক্ষা যদি আসে এখান থেকে কিন্তু নেক্সট দিন আমার পরীক্ষায় কোশ্চেন পাবে। সো মিউকোজাল ইমিউনিটি দেয় কে? আপনাকে বলতে হবে তখন হেল্পার 17 সেল। ঠিক আছে, প্রো ইনফ্ল্যামেটরি কারা? ইন্টারলুকিন 2, TNF আলফা, ইন্টারফেরন গামা, ইন্টারলুকিন 17, আর আমরা ওই বক্সে পড়ে আসলাম কি ইন্টারলুকিন 1, ইন্টারলুকিন 6। দে অল আর প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন as because they are associated with fever এবং they promote inflammation. সিম্পল, সবকিছু মিলিয়ে পড়তে হবে আপনাকে, সামনে আরো পাবেন। আচ্ছা, সো অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কার ইন্টারলুকিন 10 এন্ড ট্রান্সফারিং গ্রোথ ফ্যাক্টর যেটা রেগুলেটরি টি সেল থেকে আসে। সো CD4 T cell এর কতগুলো আর্ম? 4টা আর্ম। এই 4টা আর্মের স্পেসিফিক ফাংশন এন্ড देयर সিক্রেশন is very life saving important. Okay, now let's see CD8 T cell. এখন দেখেন এইখানে এই যে আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই যে দেখেন এই যে ইন্টারলুকিন 2 আমরা বলতেছি, ইন্টারলুকিন 2 হেল্পার 1, এই যে দেখেন আপনার এটা হচ্ছে আচ্ছা, এই জিনিসটা আমরা লেঞ্জের বইয়ের চার্টটা দেখলে আপনাদের আরেকটু ক্লিয়ার করতে পারবো আমি। আচ্ছা, এখন আসেন CD8 T সেল। CD8 T সেল থেকে কি কি আসে? ফার্স্ট লাইগ্যান্ড, TNF আলফা, ইন্টারফেরন গামা। CD8 T সেল থেকে কি কি আসে? সরি, ফার্স্ট লাইগ্যান্ড, TNF আলফা, ইন্টারফেরন গামা। এরা কি করে? ডাইরেক্ট কিলিং, সাইটোটক্সিক কিলিং, ডাইরেক্ট সেল কিলিং। সো কোন কোন সেলকে? এই যে একটু আগে আমরা পড়ে আসলাম, ভাইরাস, ফাঞ্জাই এবং ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। কোন কোন সেলকে? ভাইরাস, ফাঞ্জাই এবং ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। ওকে, সো এই তিনটার মাধ্যমে ফার্স্ট লাইগ্যান্ড, TNF অফ, ইন্টারফেরন গামার মাধ্যমে ভাইরাস, ফাঙ্গাই এবং ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া কিলিং এর সাথে জড়িত। ওকে, সো আমরা এখন হেল্পার 2 এবং হেল্পার 1 এর একটা বেসিক ডিফারেন্স দেখব। হেল্পার 2 এবং হেল্পার 1 এর একটা বেসিক ডিফারেন্স দেখব। ইন্টারলুকিন 2 যেখান থেকে আসে, এটার ইন্টারলুকিন 2 এর ফাংশনটা আমরা একটু দেখব। আমরা কিন্তু এইখানে আগের পেজে আপনারা যদি খেয়াল করেন, এই প্রথমে যে সাইটোকাইনের যে বক্সটা পড়ে আসছি, ইন্টারলুকিন 2 এর আমরা একটা ফাংশন কিন্তু পড়ে আসছি, স্টিমুলেট প্রলিফারেশন ডিফারেন্সিয়েশন অফ অ্যান্টিজেন স্পেসিফিক টি লিম্ফোসাইট। মানে ইন্টারলুকিন 2 আসে কোথা থেকে? হেল্পার। ইন্টারলুকিন 2 আসে কোথা থেকে? এখানে কি দেখাচ্ছে? ইন্টারলুকিন 2 আসে কোথা থেকে? হেল্পার টি সেল কেনা? এই হেল্পার টি সেল থেকে বের হয়ে এরা এদেরকে আবার অ্যাক্টিভেট করে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু একটা স্লাইড দেখি, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। মোটামুটি এই জিনিসটা হেল্পার 1 এন্ড হেল্পার 2 এর পার্থক্যটা যদি খেয়াল করি, দেখেন মেইন ফাংশনস অফ মেজর, এটা আবার লেঞ্জে এইভাবে লেখা, আমাদের দুইটাই জেনে রাখতে হবে। মেইন ফাংশনস অফ হেল্পার টি সেলস, তাহলে সাইটোকাইন দ্যাট মিডিয়েট দ্যাট ফাংশন, তাহলে দেখেন অ্যাক্টিভেট দ্য অ্যান্টিজেন স্পেসিফিক হেল্পার টি সেল টু প্রোডিউস ক্লোন অফ দিস সেলস, ইন্টারলুকিন 2 অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি সেল, ইন্টারলুকিন 2। এই ইন্টারলুকিন 2টা আমি কেন মার্ক করলাম? কারণ FCPS পার্টন পরীক্ষায় এসছে। সো ইন্টারলুকিন 2 এর ফাংশন, এই দুইটা ফাংশন আমাকে মনে রাখতে হবে। ইন্টারলুকিন 2 কোথা থেকে আসতেছে? হেল্পার 1। ইন্টারলুকিন 2 কোথা থেকে আসতেছে? বারবার বলতেছি, এটা কিন্তু ভুল করাই যাবে না, এখানে কিন্তু আপনাদের ঝামেলা লাগে। দেখেন 2 কিন্তু হেল্পার 2 থেকে আসে না, 2 থেকে আসে 4, 5, 6, 10, 13। হেল্পার 1 থেকে আসে ইন্টারলুকিন 2। ইন্টারলুকিন 2 CD4 টি সেল থেকে আসা CD8 টি সেলকে অ্যাক্টিভেট করে, এবং অ্যান্টিজেন স্পেসিফিক যে সেলগুলো আছে এগুলাকে অ্যাক্টিভেট করে। এই যে আপনাদের দেখাই। সো ইন্টারলুকিন 2 এর দুইটা মেইন ফাংশন, অ্যাক্টিভেটস দ্য অ্যান্টিজেন স্পেসিফিক হেল্পার টি সেল টু প্রোডিউস এ ক্লোন অফ দিস সেল। তাহলে আমি একটু আগে যেমন বললাম যে ইন্টারলুকিন 2 হেল্পার সেল থেকে বের হয়ে একেই অ্যাক্টিভেট করে, একটু আগে বললাম না? তাহলে ইন্টারলুকিন 2 হেল্পার 1 সেল থেকে বের হয়ে এরা CD4 টি সেলের উপর কাজ করে এদের ক্লোন তৈরি করতে পারে। 1, 2 নম্বর হচ্ছে এরা CD8 সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে? আর অ্যাক্টিভেট বি সেল এবং ইউসিনোফিল অ্যাক্টিভেশনের সাথে জড়িত ইন্টারলুকিন 4, 5 এবং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে গামা ইন্টারফেরন। যারা এমআরসিপি পরীক্ষা দিয়েছেন তারা বারবার মনে করে দেখেন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে কোন সাইটোকাইন, গামা ইন্টারফেরন আসছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। সো এই বক্সটা হচ্ছে বুম ইম্পর্টেন্ট। ইন্টারলুকিন 2 এর ফাংশন, ইন্টারলুকিন 2 হেল্পার 1 থেকে রিলিজ হয়ে এরা CD4 সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে ক্লোন তৈরি করে। আবার পার্শ্ববর্তী যে CD8 মানে টি সেলের দুইটাকে, CD4 কে অ্যাক্টিভেট করে এদেরই ক্লোন তৈরি করে, আর CD8 টি সেলকে অ্যাক্টিভেট করে, আর 4, 5 করে বি সেলকে অ্যাক্টিভেট, গামা ইন্টারফেরন করে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট।
সো এইটুকুই, এই হচ্ছে পরীক্ষার কোশ্চেন খেলামেলা, এইটুকুই আপনাদের কনফিউশন হয়, এই কনফিউশনটুকু রাখা যাবে না, ঠিক আছে? ওকে, now let's go to the page number 70. Very important, ভেরি ইম্পর্টেন্ট। এই প্যারা থেকে তেমন কোনোদিন কোশ্চেন আসবে না। এতক্ষণ আমরা যে ক্লাসিফিকেশন গুলো বললাম এইখানে আবার সব আবার ওরা রিক্যাপিচুলেশন করছে, এটা একটু রিডিং করবেন, এটার কিছুই না, রিডিং করবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন যে দুইটা, একটা তো ইন্টারলিউকিন 10, এটা সিঙ্গেল বেস্ট এফসিপিএস পার্টন পরীক্ষা ছিল প্রিভিয়াসলি বলে আসছে, আরেকটা হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। অ্যান্টি ইনফ্লামেটরি মানে রিডিউস ইনফ্লামেশন, আর প্রো ইনফ্লামেটরি মানে প্রমোট বাড়া ইনফ্লামেশন। ওকে, ইনফ্লামেটরি রেসপন্স, অ্যাকিউট ইনফ্লামেশন, উই এভরিওয়ান নো acute inflammation কি is the result of rapid and complex interplay between the cells and soluble molecules of the innate immune system, ঠিক আছে? তাহলে আমাদের বডিতে একটু মনে রাখতে হবে একটা জিনিস, কনসেপশন ক্লিয়ার রাখতে হবে, যে আমাদের বডিতে যখনই কোনো অ্যাকিউট ইনফ্লামেশন হয়, অ্যাকিউট ইনফ্লামেশন তখন কিন্তু লিভার অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি করে। সো লিভার টেম্পোরারিলি কিছু প্রোটিন প্রডিউস করা বাড়ায় দেয়, এগুলোকে পজিটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন। আবার অ্যাকিউট ইনফ্লামেশনের কারণে লিভারে কিছু প্রোটিন তৈরি সাপ্রেস হয়ে যায়, সেটাকে বলা হয় নেগেটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন। সো পরীক্ষা কিন্তু দুই ভাবে ভাগ করে আসতে পারে, যে কারা পজিটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন, কারা নেগেটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন। সো পজিটিভ নেগেটিভ জানার আগে আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কারা অ্যাকিউট ফেজ রেসপন্স প্রোটিন বা অ্যাকিউট ফেজ রেসপন্স শো করে কারা, ঠিক আছে? এটা আমাদেরকে তো আগে জানতে হবে। তার আগে আমরা অ্যাকিউট ইনফ্লামেশন দেখি, যে অ্যাকিউট ইনফ্লামেশন কেন হয়। এটা হচ্ছে র্যাপিড এন্ড কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন দ্য সেলস এন্ড সলিউবল মলিকিউলস অফ দ্য ইনেট ইমিউন সিস্টেম। তাহলে ইনেট ইমিউনিটির যে সেল এবং যে সলিউবল পার্টিকেল গুলো আমি দেখালাম, এদেরই কমপ্লেক্স ইন্টারপ্লে, এদেরই ভিতরেই জটিলতা, দলে একই দলের মধ্যে গ্রুপিং, ঠিক আছে? গ্রুপিং হয়ে মারামারি কারাকারি, এই হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। ওকে, সো প্রোডাকশন অফ লিউকোট্রিয়েন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, কিনিন, অ্যানাফাইলোটক্সিন, ইনডিউসিবল নাইট্রিক অক্সাইড সিনথেজ অলসো অকার্স উইদিন দ্য ইনফ্লেম টিস্যু। এবং এই যে এই ইনফ্লেম টিস্যুর মধ্যে এই এই যে আপনার হচ্ছে এই জিনিসগুলো রিলিজ হয়, দিস মেডিয়েটরস, এই মেডিয়েটর গুলোর কারণেই ভ্যাসোডাইলেটেশন হয়। সো অ্যাকিউট ইনফ্লামেশনের একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। ভাস্কুলার পারমিবিলিটি গুলো বেড়ে যাবে, যারা প্যাথোলজি ভালো পড়ছেন তারা দেখেন সব মিলে যাচ্ছে কিনা, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে, এন্ড কজিং ট্রাফিকিং অফ ফ্লুইড এন্ড সেলস ইনটু দ্য অ্যাফেক্টেড। এই জন্যই ইডিমা হয়, এবং যেখানে লাল হয় সেখানে ফুলে যায়, ঠিক আছে? ইন এডিশন, এছাড়াও প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, আমি আবার বলছি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন দেখেন, ইন্টারলুকিন 1, টিএনএফ আলফা, ইন্টারলুকিন সাইট, যেগুলো জ্বরের সাথে রিলেটেড, আমি কিন্তু বলছি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন সামনেও পাবেন, এইটাই হচ্ছে ওই সামনে, ঠিক আছে? সো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, ইন্টারলুকিন 1, টিএনএফ আলফা, ইন্টারলুকিন 6, এরা at the site of injury তে produced হবে। Clear? So pro-inflammatory cytokines such as interleukin 1, TNF alpha, and interleukin 6, they are produced at the site of injury, are released systematically and act on the hypothalamus to cause fever. So জ্বরের সাথে related মূলত এই তিনটার সাথে prostaglandin on the liver to stimulate production of acute phase protein। তাহলে দেখেন এই কতগুলা কথা, এগুলো সব পার্টনে আসে। সো অ্যাকিউট ইনফ্লামেশন, এটা হচ্ছে ইনেট ইমিউনিটির মধ্যেই আপনার হচ্ছে সেলুলার কম্পোনেন্ট এবং সলিউবল মলিকুলের মধ্যে কমপ্লেক্স ইন্টারপ্লে। এই সকল কারণে কিছু মেডিয়েটর রিলিজ হয়, যেমন লিউকোট্রিয়েন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, কাইনিন, অ্যানাফাইলোটক্সিন, ইনডিউসিবল নাইট্রিক অক্সাইড সিনথেস, যেগুলো ভ্যাসোডাইলেটেশন এবং ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দিয়ে ফ্লুইড ট্রাফিকিং করে। এবং অ্যাকিউট ফেজ যে আপনার হচ্ছে প্রোটিনগুলা, ইন্টারলুকিন 1, টিএনএফ আলফা, ইন্টারলুকিন 6, এগুলা সিস্টেমিক সাইটে রিলিজ হয়, ইনজুরি সাইটে রিলিজ হয়, হাইপোথ্যালামাস স্টিমুলেট করে জ্বর তৈরি হয়। সো অ্যাকিউট ইনফ্লামেশনে এই জন্যই বলা হয় যে রুবর, ডলর, ক্যালর মানে কি প্রোডাকশন অফ টেম্পারেচার, সো এবং ফাংশন লিসা। ওকে, নাও লেটস সি অ্যাকিউট ইনফ্লামেশনের প্রভাবে যে অ্যাকিউট ফেজ রেসপন্স, এগুলা কি? সো দেখেন, দ্য অ্যাকিউট ফেজ রেসপন্স হচ্ছে প্রোডাকশন অফ ভ্যারাইটি অফ প্রোটিনস by the liver in response to inflammatory stimulus. Inflammatory stimulation এর প্রভাবে যে ভ্যারাইটি অফ প্রোটিন প্রোডাকশন হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকিউট ফেজ রেসপন্স। সো অ্যাকিউট ফেজ রেসপন্স কারা শো করে, এই অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো কারা? এখানে ডেভিডসনে যেগুলো আমি একটু মার্ক করেন, সিআরপি, সিরাম অ্যামাইলয়েড এ, ফিব্রিনোজেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিকাইমোট্রিপসিন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে যে ইন অ্যাডিশন টু অ্যান্টিঅক্সিডেন্ট সাচ এস হ্যাপ্টোগ্লোবিন, ম্যাঙ্গানিজ সুপারঅক্সাইড ডিসমিউটেস, ঠিক আছে? ম্যাঙ্গানিজ সুপারঅক্সাইড ডিসমিউটেস, আয়রন বাইন্ডিং প্রোটিন সাচ এস ফেরিটিন, ল্যাক্টোফেরিন, ইমিউনোগ্লোবুলিনস,
সো এইগুলো হচ্ছে আমার অ্যাকিউট ফেজ রেসপন্স, অ্যাকিউট ফেজ প্রোটিনস। এর মধ্যে ইমিউনোগ্লোবুলিনটা নট অ্যাকিউট ফেজ প্রোটিন বাট আর অফেন ইনক্রিজড ইন ক্রনিক ইনফ্লামেশন। ইমিউনোগ্লোবুলিনটা ধরা যাবে না। ওকে, সো এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু ডেভিডসন অ্যাকিউট ফেজ প্রোটিন। সো আমি সবচেয়ে প্রিফার করি যে আপনারা অ্যাকিউট ফেজ প্রোটিনটা দুইটা ভাগে ভাগ করে পড়বেন। একটা হচ্ছে পজিটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন, নেগেটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন। সো লেটস সি, আমি একটা স্লাইড আছে আমার, এই স্লাইডটা যদি আপনারা দেখেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। So these are the acute phase reactant, positive and negative. Negative চারটা মনে রাখলে বাকি সব acute positive, কিন্তু সবগুলাই মাথায় রাখতে হবে। কোন বই থেকে দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না। সো নেগেটিভ acute phase reactant যারা, নেগেটিভ acute যে অ্যালবুমিন, ট্রান্সথাইরেটিন, ট্রান্সফেরিন। ট্রান্সথাইরেটিনটা ডেভিডসনে নাই। রেটিনল বাইন্ডিং প্রোটিন, কর্টিজল বাইন্ডিং প্রোটিন, এই চারটা, অ্যালবুমিন, ট্রান্সথাইরেটিন, ট্রান্সফেরিন, রেটিনল বাইন্ডিং প্রোটিন and cortisol binding protein, এরা হচ্ছে নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। আর পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট কারা? সিআরপি, ফেরিটিন, ফাইব্রিনোজেন। স্ক্রিনশট সবাই নিয়ে রাখেন কিন্তু, হ্যাঁ। সিআরপি, ফেরিটিন, ফাইব্রিনোজেন, হ্যাপ্টোগ্লোবিন, ল্যাক্টোফেরিন, কমপ্লিমেন্ট, প্রোক্যালসিটোনিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিক্যামেটোরিসিন, সেরুলোপ্লাজমিন, serum amyloid A and serum amyloid P component, and it has a more role in mice. Okay, so এগুলো হচ্ছে আমার অ্যাকিউট ফেজ প্রোটিন। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ দুই ভাগে ভাগ করে দেখালাম। নাও আমরা চলে যাই, এখানে আমাদের অ্যাকিউট ফেজ রেসপন্স। সেপটিক শক, আসলে এটা আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে পড়বো, অ্যাকিউট মেডিসিনে পড়বো। এখানে আমাদের তেমন কিছু জানার কোনো প্রয়োজন নাই। সেপটিক শক, এখান থেকে কখনোই সেপটিক শক আসবে না। তবে একটা জিনিস জেনে রাখেন যে আমরা তো বলেছি যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলা কি করে, এদের কাজ কি? প্রমোট ইনফ্লামেশন। তো যখনই এক্সেসিভ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন বডিতে প্রোডাকশন হবে, এক্সেসিভ, তখনই কিন্তু সেপটিক শক ডেভেলপ করবে। এক্সেসিভ কিভাবে প্রোডাকশন হবে? যে ম্যাক্রোফেজ এর মাধ্যমে, এর অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে, সো কজিং হাইপোটেনশন, হাইপোভলিউম এন্ড টিস্যু ডিমা। এবং এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো একটু আগে কি বললাম, ফিভার করে না? তো এই জন্য সেপটিক শকে, সব শকে, কোল্ড ক্লাইমেট স্কিন, সেপটিক শকে ডিউ টু এক্সেসিভ প্রোডাকশন অফ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন ফিভার থাকে। ক্লিয়ার? সো আমরা পরীক্ষার জন্য যেটা রিডিং করে যাবো, ক্লিনিক্যাল ফিচারস অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এটা কোনোদিন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আসবে না। তারপরও অনেক সময় সহজ কোশ্চেন দিয়েও স্যাররা আপনার সাথে মজা নিতে পারে। সো এই জিনিসগুলো একটু দেখতে পারেন যে অ্যাকিউট ইনফ্লামেশন রিঅ্যাকশনে পেশেন্ট কি কি ম্যানিফেস্ট করতে পারে। হেডেক, ডেলিরিয়াম, অ্যানোরেক্সিয়া, হাইপোথ্যালামাসে চেঞ্জ ইন টেম্পারেচার, সেট পয়েন্ট, ফিভার, সোয়েটিং, নিউরোএন্ডোক্রাইন অটোমিক রেসপন্স, ফ্লাশিং হতে পারে, রেসপিরেটরি রেট, হার্ট রেট, লোকাল ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ইনসুলিন রিলিজ প্যানক্রিয়াস থেকে বেড়ে যেতে পারে, বোন ম্যারো প্রোডাকশন অফ নিউট্রোফিল বেড়ে যেতে পারে। সো এটা একটু রিডিং করবেন, এগুলা মামুর বাড়ির মামুলি পড়া, এগুলো দরকার নেই। তবে এইখানে একটু দেখেন যে এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ত্বরান্বিত হয় কেন? এই যে সাইটোকাইন প্রোডাকশন, ভ্যাসোডাইলেশন, লোকাল ভাস্কুলার পারমিটিভিটি, লিউকোসাইট ইনফ্লাক্স বেড়ে যায়, এগুলো সবই কিন্তু এতক্ষণ আমরা বলে আসছি। ওইগুলো একটু এখানে দেয়া আছে অ্যাকিউট ইনফ্লামেশনের এইগুলা। ওকে, আচ্ছা, রিজোলিউশন অফ ইনফ্লামেশন। তাহলে ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশন বা রিজোলিউশন, এই ফেটটা আমরা আবার আমাদের স্যারের বইতে, আমাদের রবিন্স বা খালেক স্যারের বইতে ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশনটা খুব ভালো লিখছে। তো আমরা যদি ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশনটা দেখি, দেখেন, আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস দেখে যাই যে প্রিফর্মড মেডিয়েটরস অফ ইনফ্লামেশন, ভ্যাসোঅ্যাক্টিভ অ্যামাইন, হিস্টামিন, সেরোটোনিন এন্ড লাইসোসোমাল এনজাইমস, এই তিনটা হচ্ছে প্রিফর্মড মেডিয়েটর। পরীক্ষা যদি আসে যে ফলোইং দ্য প্রিফর্মড কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন, তখন আপনি এইভাবে দিবেন হিস্টামিন, সেরোটোনিন এন্ড লাইসোসোমাল এনজাইম। আচ্ছা, এইটা দেখেন যে মরফোলজিক ফিচার্স অফ ক্রনিক এন্ড মরফোলজিক ফিচার্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন। সো এটা আমরা প্যাথোলজির একটু ডিটেলস, এটা আমরা অত ডিটেলসে যাব না। আপনাদের খালি কয়েকটা মুদ্রা কথা আমি বলবো, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে অ্যাকিউট ইনফ্লামেশনের মেইন কথা হচ্ছে এটা ভ্যাসোডাইলেটেশন হবে। কি মেডিয়েটরের কারণে এটা রেসিডেন্সিতে প্রচুর আসে, যে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, মূলত এই চারটার কারণেই। এছাড়া অ্যানাফাইলোটক্সিন যে কটা আছে, C3A, C4A, C5 এবং নাইট্রোগ্লিসারিন, ওই সবগুলো হচ্ছে ভ্যাসোডাইলেটর। ভ্যাসোডাইলেশন হচ্ছে ভাস্কুলার ইভেন্ট, আর একটা হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি, কিভাবে দরকার নেই, এটা রেসিডেন্সির জন্য দরকার, আপনাদের এফসিপিএস পার্টনের জন্য দরকার নেই। ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি নিয়ে ইনক্রিজ ব্লাড ফ্লো, স্ট্যাসিস, এই চারটা প্রসেস হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। সেলুলার ইভেন্ট গুলো হচ্ছে লিউকোসাইট গুলো রিক্রুইট হবে সাইটস অফ ইনফ্লামেশনে,
লিউকোসাইট গুলো তারপরে গিয়ে অ্যাডহেশন হবে, অ্যাডহেশন হওয়ার পরে মাইগ্রেশন হবে এবং কেমোট্যাক্সিস, আলটিমেটলি ইন্টারলিউকিন 8 এর মাধ্যমে কেমোট্যাক্সিস এবং ফ্যাগোসাইটিস ক্লিয়ারেন্স। একদম ভুয়া কথাবার্তা, মানে আমরা অ্যাকুইট ইনফ্লামেশন এতক্ষণ যা পড়লাম রবিনসের বইয়ে, কালেক্সারের বইয়ে একটু গুছিয়ে লেখা, এই আর কিছুই না। ক্রনিক ইনফ্লামেশন যদি আপনারা খেয়াল করেন যে মরফোলজি ফিচার্স অফ ক্রনিক, যখনই ক্রনিক শব্দটা শুনবেন আর কিচ্ছু না, সবার আগে আপনি ক্রনিক কিছু সেলের কথা মাথায় নিয়ে আসবেন, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, এই তিনটে কথা মাথায় নিয়ে আসবেন যে এরা এই ক্রনিক ইনফ্লামেশনের সাথে জড়িত। দেন আপনি মনে রাখবেন টিস্যু ডিস্ট্রাকশন, attempts at healing and fibrosis, attempts at healing and fibrosis. So morphologic features of chronic inflammation: macrophage, lymphocyte, plasma cell, tissue destruction, healing, fibrosis. এইসব শব্দ থাকলেই chronic inflammation এর ফিচার। What are the fates of acute inflammation? এটা দেখানোর জন্য আমার স্লাইডটা দেখানো যে acute inflammation এর ফেট হচ্ছে কমপ্লিট রেজলিউশন, chronic inflammation মানে এরা কমপ্লিটলি রিজলভ হয়ে যেতে পারে, অ্যাকিউটটা ক্রনিকে টার্ন নিতে পারে এবং কানেক্টিভ টিস্যু ফর্মেশন করে মানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন করে হিলিং হয়ে যেতে পারে। ক্লিয়ার? সো এই বেসিক কনসেপশন গুলো আপনার থাকতে হবে পরীক্ষা, যে কোনো পরীক্ষা পাশের জন্য। সো ক্রনিক ইনফ্লামেশন আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম যে ওই কথাগুলো এইটুকের মধ্যে পাবেন। আমার কথা হচ্ছে যে যখনই আপনি গ্র্যানুলোমা শব্দটা পাবেন, ফাইব্রোসিস শব্দটা পাবেন এবং টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, এইসব শব্দ, এইসব সেলের নাম শুনবেন, ঠিক আছে, ফাইব্রাস টিস্যু শব্দ, গ্র্যানুলোমা শব্দ, এইসব শব্দ পাবেন, স্কার পাবেন, তখনই ক্রনিক ইনফ্লামেশন মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ল্যাব ফিচার্স। বুম বুম ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ল্যাব ফিচার্স অফ ইনফ্লামেশন? ল্যাবে আমরা কিভাবে বুঝবো? সো ল্যাব ফিচার গুলো হচ্ছে, আমরা দুইটা শব্দ একটু লিখি, ইএসআর এবং সিআরপি। এই দুইটা হচ্ছে মার্কার অফ ইনফ্লামেশন, ঠিক কি না? সো কোনটা কি মার্কার এটা আমাদেরকে জানতে হবে। সো লিউকোসাইটোসিস ইজ এ কমন এন্ড রিফ্লেক্টস দ্য ট্রানজিট অফ অ্যাক্টিভেটেড নিউট্রোফিল এন্ড মনোসাইট টু দ্য সাইট অফ ইনফেকশন। এবং ইনফ্লামেশনের কারণে প্লাটিলেট কাউন্ট অনেক সময় বেড়ে যায় এবং মোস্ট ওয়াইডলি এটা সিঙ্গেল বেস্টে আসে যে মোস্ট ওয়াইডলি ইউজড ল্যাবরেটরি মেজার অফ অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে সিআরপি। তাহলে ল্যাব ফিচার মোস্ট ওয়াইডলি ইউজড কোনটা? সি রিঅ্যাক্টিভ প্রোটিন। কোনটা বলেন? সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আচ্ছা, এছাড়াও দেখেন সার্কুলেটিং লেভেল অফ মেনি আদার অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট ইনক্লুডিং ফিব্রিনোজেন, ক্রেডিটিন, complement component are also increased in response to acute inflammation. So acute inflammation প্রভাবে ফিব্রিনোজেন মানে অ্যাকিউট ফেজ প্রোটিন যেগুলো, এগুলো বেড়ে যায়, এগুলো আপনারা বলছি, এবং এই যে নেগেটিভ অ্যালবুমিন লেভেল যে কমে যায়, এগুলো নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট দেখে এটা কমে যায়। সো অ্যালবুমিন, ট্রান্সফেরিটিন, ঠিক আছে, কর্টিসল বাইন্ডিং প্রোটিন, রেটিনল বাইন্ডিং প্রোটিন, এগুলা কমে যাবে। আচ্ছা, সি রিঅ্যাক্টিভ প্রোটিন সম্পর্কে আমরা যেটা জানবো যে সিরাম কনসেন্ট্রেশন অফ সি রিঅ্যাক্টিভ প্রোটিন প্রোভাইড এ ডিরেক্ট বায়োমার্কার অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে ডাইরেক্ট যেখানে আছে ইনডাইরেক্ট লাগবে। সো ইনডাইরেক্ট বায়োমার্কার হচ্ছে ইএসআর। সো ইএসআর হচ্ছে ইনডাইরেক্ট মেজার অফ ইনফ্লামেশন, ঠিক আছে। সো ডিরেক্ট বায়োমার্কার হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইনডাইরেক্ট বায়োমার্কার হচ্ছে ইএসআর। এবং মজার ব্যাপার হচ্ছে যে দেখেন, বিকজ দ্য সিরাম হাফ লাইফ অফ সিআরপি ইজ 18 আওয়ার্স, যেহেতু সিআরপি হাফ লাইফ 18 আওয়ার্স, লেভেলস অফ ফল promptly once the inflammatory stimulus is removed. এবং এই কথাটি পরীক্ষা বেশি আসে, সিকোয়েন্সিয়াল মেজারমেন্ট আর ইউজফুল ইন মনিটরিং ডিজিজ অ্যাক্টিভিটি। সো ডিজিজ অ্যাক্টিভিটি মনিটরিং এর জন্য নট ইএসআর, সিআরপি ইজ ইউজফুল এবং এটাকে সিকোয়েন্সিয়ালি মেজারমেন্ট করতে হবে। এই জন্য দেখবেন ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর পেশেন্ট, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট 2 দিন পর পর, তারপরে এই যে আমরা কোভিড-19 এর পেশেন্ট, সিআরপি কিন্তু 2 দিন পর পর দেখে আপনার ডিজিজ মনিটরিং করা হয়, ঠিক আছে। সো সিকোয়েন্সিয়াল মেজারমেন্ট আর ইউজফুল ইন মনিটরিং ডিজিজ অ্যাক্টিভিটি। Okay, so these are the direct biomarker of acute inflammation. ESR হচ্ছে indirect biomarker of acute inflammation. Okay, এখন আসেন যে এইখানে একটা কথা, conditions commonly associated with abnormal C-reactive protein and erythrocyte radiation. So আমরা জানি acute inflammation যেহেতু direct দুইটাই acute inflammation মার্কার, সকল acute inflammation এ কি এই CRP এবং ESR গুলো কি হবে? বাড়বে, তাই না? এক্সেপ্ট কয়েকটা জায়গা, ওইটাই পরীক্ষা আসে যে কিছু কিছু জায়গা আছে যেখানে ইএসআর সবসময়ই বাড়ে কিন্তু সিআরপি নরমাল থাকে। সো সিআরপি নরমাল থাকে, এই জায়গাগুলো কোনগুলো? পরীক্ষা মূলত এটি আসে। একটা নিউমোনিক আপনাদের শিখিয়ে দিই, লুপাস হোম। লুপাস হোম, এটা একটু সবাই লিখে নেন, লুপাস হোম। আমি একটু বলি, আপনারা জাস্ট খালি লিখে নেন যে লুপাস হোম, যেখানে ইএসআর রেইজড বাট সিআরপি নরমাল, লুপাস হোম। তাহলে এল দিয়ে কি? এল দিয়ে হচ্ছে লিউকেমিয়া, আমি পরে এই ছকে দেখাচ্ছি। এল দিয়ে লিউকেমিয়া, এই সকল কন্ডিশনে ইএসআর বাড়ে বাট সিআরপি নরমাল। তাহলে এল দিয়ে লিউকেমিয়া, ইউ দিয়ে আলসারেটিভ কোলাইটিস, পি দিয়ে প্রেগন্যান্সি,
এ দিয়ে অ্যানিমিয়া, এস দিয়ে দুইটা এসএলই এবং শগরেন সিনড্রোম, এস দিয়ে এসএলই শগরেন সিনড্রোম। ওকে, এইচ দিয়ে হচ্ছে হার্ট ফেইলিউর, এইচ দিয়ে কি হার্ট ফেইলিউর, ও দিয়ে হচ্ছে যে ওল্ড এজ, ও দিয়ে ওল্ড এজ, এম দিয়ে হচ্ছে মাল্টিপল মাইলোমা, ই দিয়ে হচ্ছে এন্ড স্টেজ রেনাল ফেইলিউর, পি দিয়ে প্রেগন্যান্সি বলেছি না, প্রেগন্যান্সি। এই সকল কন্ডিশনে ইএসআর বেশি এবং সিআরপি নরমাল। আমি আরেকবার বলি কোন সকল কন্ডিশনে সিআরপি বেশি বাট ইএসআর নরমাল। সো এল ফর লুপাস হোম, লুপাস হোমের এল দিয়ে লিউকেমিয়া, ইউ দিয়ে আলসারেটিভ কোলাইটিস, পি দিয়ে প্রেগন্যান্সি, এ দিয়ে অ্যানিমিয়া, পি দিয়ে কি প্রেগন্যান্সি, এ দিয়ে অ্যানিমিয়া, এস দিয়ে এসএলই এবং শগরেন সিনড্রোম, এইচ দিয়ে হার্ট ফেইলিউর, ও দিয়ে ওল্ড এজ, এম দিয়ে মাল্টিপল মাইলোমা, ই দিয়ে এন্ড স্টেজ রেনাল ফেইলিউর, ই দিয়ে কি এন্ড স্টেজ রেনাল ফেইলিউর। সো দিস আর দ্য lupus home where ESR is raised, ESR বাড়বে যেখানে but CRP is normal, but CRP is normal. So এই হচ্ছে আমার পরীক্ষার কোশ্চেন পার্ট 1 এ এই কথাটাই বেশি আসে। ওকে, আচ্ছা, now let's go to the next page, presenting problem in immune disorders. এইখানে আমরা পরীক্ষায় এই চারটা থেকে কোশ্চেন আসে। যে ওয়ার্নিং সাইন্স অফ প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি, কখন আপনি বুঝবেন যে একটা ইন্ডিভিজুয়াল প্রাইমারিলি ইমিউন ডিফিসিয়েন্ট, বাচ্চাদের ক্ষেত্রে কখন, অ্যাডাল্টদের ক্ষেত্রে কখন। সো আপনার বা আমার যদি একদম সিম্পল চার্ট একবার রিডিং করলে আপনি পারবেন। যদি আপনার আমার বছরে এক বছরে 2 বা ততোধিক কানে খালি ঘা হয়, সিএসওএম, ঠিক আছে, ইনফেকশন হয়, সাইনোসাইটিস হয় বারবার, কিন্তু কোনো অ্যালার্জি নেই, আপনি খালি কয়েকদিন পর ভাইরাল ইনফেকশনে ভুগেন, বছরে একবারের বেশি বা একবার নিউমোনিয়ায় ভুগেন, কয়েকদিন পরপরই ক্রনিক ডায়রিয়া, কয়েকদিন পরপরই ওয়েট লস, এগুলার হিস্ট্রি, কয়েকদিন পরপরই খেলে আপনার অ্যাবসেস হয়, রিকারেন্ট ডিপ স্কিন অ্যাবসেস, অথবা আপনি ফিমেল পারসিস্টেন্ট থ্রাশ অর ফাঙ্গাল ইনফেকশন, ভ্যাজিনাল থ্রাশ আছে আপনার, অথবা আপনার যে কোনো একটা সিম্পল ইনফেকশন, আপনার ওরাল অ্যান্টিবায়োটিকে কাজই হয় না, আইভি অ্যান্টিবায়োটিক লাগে, এবং আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং আপনি অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়েছেন, এই সকলগুলো যদি থাকে, তাহলে দেখেন the presence of 2 or more of the above features may indicate the presence of underlying, এই সবগুলোর মধ্যে যে কোনো 2 বা 3টা যদি আপনার হিস্ট্রিতে পজিটিভ পাওয়া যায়, আপনি হচ্ছে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্ট ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? বাচ্চাদের ক্ষেত্রে একই কাহিনী, খালি একটু সংখ্যাটা বেশি, যেমন আপনার আমার 2 বারের বেশি, বাচ্চাদের ক্ষেত্রে 4 বার বছরে যদি 4 বারের বেশি কানে ইনফেকশন হয়, 2 বার এটা ঠিক আছে, রিকারেন্ট ভাইরাল ইনফেকশনের জায়গায় ওর যদি গ্রেটার দেন অর ইকুয়াল 2 মান্থ অফ অ্যান্টিবায়োটিক, একটা ছোট্ট ঘটনা 2 মাসের বেশি অ্যান্টিবায়োটিক লাগছে তার এই ইনফেকশনটা সারতে। সো সেম জিনিস একবার রিডিং করলে আপনি পারবেন, ঠিক আছে। সো এই সকল ফাইন্ডিংস গুলো যদি 2 বা ততোধিক থাকে, তখন আপনাকে লেভেল করা যেতে পারে যে ইউ আর প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্ট। ক্লিয়ার? নাও লেটস সি another boom important box, immune deficiencies and common patterns of infections. সো পরীক্ষার হলে সবার আগে মনে রাখতে হবে যে আপনার আমার বডিতে যদি ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি থাকে বা অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনি কোন অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এনক্যাপসুলেটেড হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্টেফোরিয়াসে কিন্তু একটা মাইক্রোক্যাপসুল থাকে, স্টেফোরিয়াস একটা মাইক্রোক্যাপসুল থাকে। সো এই 3টা অর্গানিজম, এনক্যাপসুলেটেড অর্গানিজম দ্বারা আপনি যদি অ্যান্টিবডি ডেফিসিয়েন্ট হন, সম্ভাবনা সবচেয়ে বেশি এই 3টা ব্যাকটেরিয়া দ্বারা। সো অ্যান্টিবডি ডেফিসিয়েন্সিতে নো ফাঙ্গাল ইনফেকশন, নো ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং প্রোটোজোয়া গিয়ার্ডিয়া ল্যাম্বিয়া। সো এইটাই আমি বললাম পার্ট 1, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আপনার হচ্ছে এমআরসিপি পরীক্ষায় যে গিয়ার্ডিয়া পরীক্ষা আসে যে গিয়ার্ডিয়া ল্যাম্বিয়া দ্বারা কোন হোস্ট ইনফেক্টেড হয়, সাধারণত যেই হোস্টের ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি থাকে। ক্লিয়ার? আচ্ছা, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি থাকলে সেম এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, নাইজেরিয়া, হিমোফিলাস, স্ট্রেপ্টোককাস। এইখানেও সেম, শুধু এখানে নাইজেরিয়ার পরিবর্তে স্ট্যাফ। সো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে নো ফাঙ্গাল, নো ভাইরাল, নো প্রোটোজোয়াল ইনফেকশন। ঠিক আছে? ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে ব্যাকটেরিয়াল ইনফেকশনের পাশাপাশি ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো একটু রিডিং করবেন, ফাঙ্গাস দুটো মনে রাখবেন, ক্যান্ডিডা অ্যাসপারজিলাস। সো ফাঙ্গাস সুযোগ নিবে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি এবং টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি হলে। ফাঙ্গাস সুযোগ নিবে কখন? ফ্যাগোসাইট এন্ড টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি হলে। আর টি লিম্ফোসাইট আমার বডির যে সেলুলার ইমিউনিটি দিচ্ছে, এইটা যদি ডেফিসিয়েন্সি, CD4 CD8 সেল যদি না থাকে, এইচআইভি সহ সবার আগে এইচআইভি মনে রাখতে হবে। সবার আগে এই যে আপনার হচ্ছে সহজ কথা, সবার আগে হারপিস ফ্যামিলি, সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হারপিস জোস্টার, হিউম্যান প্যাপিলোমা, হিউম্যান হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, এইগুলা সুযোগ নিবে CD4 টি সেল যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়। এছাড়াও মাইক্রোব্যাকটেরিয়াম, টিবি, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, টক্সোপ্লাজমা, ক্রিপ্টোস্পোরিডিয়াম, মানে টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি হলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, প্রোটোজোয়া সকল ধরনের অর্গানিজম আপনাকে অ্যাটাক করবে। ঠিক আছে? সো আমি ক্লু শিখিয়ে দিলাম যে কিভাবে আপনি এই চার্টটা পড়বেন, পড়তে হবে কিন্তু আপনার।
Now let's go to the next page. Page number 74. Initial investigation in suspected immunodeficiency এবং specialist investigation. এই কথা দুইটার মধ্যে কোশ্চেন পরীক্ষা আসে following investigation are sent initially in a case of suspected immunodeficiency. So CBC, acute phase reactant, serum immunoglobulin, serum protein electrophoresis, serum Ben-Jones protein, HIV test, imaging. এগুলো হচ্ছে ইনিশিয়ালি পাঠাতে হবে। ওকে, শুধু টেস্টের নামগুলো, শুধু নেম। স্পেশালিস্ট, আপনি স্পেশালিস্ট কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি আছে কিনা, টেস্ট, ভ্যাকসিনেশন, নিউট্রোফিল ফাংশনগুলো দেখেন, লিম্ফোসাইট ইমিউনোফেনোটাইপিং। ইমিউনোফেনোটাইপিং এর আরেক নাম হচ্ছে ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে করা হয়। লিম্ফোসাইট প্রলিফারেশন, সাইটোকাইন প্রোডাকশন, জেনেরিক টেস্টিং করে। ঠিক আছে, সো দিস আর দ্য ইনিশিয়াল ইনভেস্টিগেশন এন্ড দিস আর দ্য স্পেশালিস্ট ইনভেস্টিগেশন। সো এই নামের মধ্যেই কোশ্চেন। ঠিক আছে, নাও লেটস সি ইন্টারমিটেন্ট ফিভার। কখনোই পরীক্ষা ইন্টারমিটেন্ট ফিভারের অত ডিটেইলস আসবে না, আপনাকে শুধু আমি একটা বুদ্ধি শিখিয়ে দিব। ইন্টারমিটেন্ট ফিভার, আপনি যখন একটা পেশেন্ট ইন্টারমিটেন্ট ফিভার হিস্ট্রি আসবে, আপনার ডিফারেনশিয়ালস গুলো কি কি হবে, খালি ওই নামগুলো, যে ইন্টারমিটেন্ট ফিভারের ডিডি গুলো কি কি। একটা হচ্ছে রিকারেন্ট ইনফেকশনের কারণে হতে পারে, ম্যালিগন্যান্সির কারণে হতে পারে, সার্টেন রিউমেটিক ডিসঅর্ডারের কারণে হতে পারে, এবং স্টিল ডিজিজ, ভাস্কুলাইটিস, এসএলই, এবং বাট ফ্যামিলিয়াল fever syndrome is a potential cause. Familial fever syndrome is a potential cause. So these are the differential diagnoses of intermittent fever. Clear? শুধু ডিডি গুলো, আর কিছু লাগবে না। আচ্ছা, নাও নেক্সট গো টু দা অ্যানাফাইল্যাক্সিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 1 এ অ্যানাফাইল্যাক্সিস থেকে কোশ্চেন থাকে না, দিস ইজ রেয়ার। এবং এই বক্সটা মূলত আমরা অ্যানাফাইল্যাক্সিস সম্পর্কে, অ্যানাফাইল্যাক্সিস ডেফিনিশন সবাই জানি যে অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে লাইফ থ্রেটেনিং সিস্টেমিক অ্যালার্জিক রিঅ্যাকশন characterized by circulatory collapse, bronchospasm, laryngeal stridor, often associated with angioedema and urticaria. ঠিক কি না? Often associated with angioedema and urticaria. এবং এই অ্যানাফাইল্যাক্সিস পেশেন্ট সাধারণত প্রি-এক্সিস্টিং অ্যাজমা এবং আপনার হচ্ছে যদি কোনো পেশেন্ট দেখা যাচ্ছে যে অ্যানাফাইল্যাক্সিসের ম্যানিফেস্টেশন হচ্ছে বাট অ্যাড্রিনালিন আপনি দেরিতে পুশ করলেন, সেই ক্ষেত্রে পেশেন্ট লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যায়। সো ডেফিনিশন আমরা মোটামুটি সবাই জানি। আমাদের যেটা জানতে হবে যে এই অ্যানাফাইল্যাক্সিসটা কেন হয়। অ্যানাফাইল্যাক্সিসটা মাসল ডিগ্রানুলেশন হইতে হয়, ঠিক কি না? সো মাসল তো আমরা পরে আসি যে অ্যালার্জিক ডিসঅর্ডারের সাথে রিলেটেড, মাসল ডিগ্রানুলেশনে আইজিই লেভেল অনেক বেশি বেড়ে যায়। সো যখনই মাসল ডিগ্রানুলেশন হবে তখন কি কি ঘটনা ঘটবে, এইটাই পরীক্ষায় শুধু নট অনলি এফসিপিএস পার্ট 1, রেসিডেন্সি, এমআরসিপি, ইউএসএমডি সব জায়গায় এই বক্স থেকে কোশ্চেন আসে। ক্লিনিক্যাল ফিচার্স অফ মাসল ডিগ্রানুলেশন। মাসল যখন ডিগ্রানুলেট হবে তখন মাসলের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে ওইগুলো তো রিলিজ হবে, এগুলো বলে প্রিফর্মড এন্ড স্টোরড উইদিন দ্য গ্রানুলস, এগুলো বের হবে। এগুলোর কারণে কি কি ইফেক্ট, আর যখনই মাসল ডিগ্রানুলেশন হবে তখন কিছু মাস আপনার হচ্ছে মাস সিনথেসিস অ্যাক্টিভেশন অফ মাসলস, সাথে সাথে কিছু জিনিস সিনথেসিস হবে। ওই সিনথেসিস কি কি হয়, তাদের কারণে কি কি ফিচার হয়, এগুলো হচ্ছে ফিচার্স। ওকে, সো প্রিফর্মড এন্ড স্টোরড উইদিন গ্রানুল, হিস্টামিন, tryptase, ECF, NCF. ECF means eosinophil chemotactic factor, NCF means neutrophil chemotactic factor. So এই জিনিসগুলো যখন আপনার হচ্ছে এই মেডিটেটর গুলো রিলিজ হবে, এগুলার কারণে আপনার দেখেন অ্যালার্জিক রিঅ্যাকশনে কি হয়, ভ্যাসোডাইলেশন হয়, ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ে। অ্যালার্জির সময় কি আপনার ব্রিদিং ভালো থাকে না, কষ্ট হয়। কষ্ট মানে কি, ব্রঙ্কোকনস্ট্রিকশন ডেভেলপ করবে। ক্লিয়ার? সো ভ্যাসোডাইলেটেশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হিস্টামিন রিলিজ। একটা কথা মনে রাখবেন, ব্রঙ্কোকনস্ট্রিকশন সবগুলোতে হতে পারে, শুধু ইসিএফ আর এনসিএফ বাদে। কারণ ইসিএফ আর এনসিএফ নামের সাথে কাজ মিল আছে। ইওসিনোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর মানে কি, যেখানে ঝামেলা হচ্ছে ওইখানে ইওসিনোফিল যাবে, নিউট্রোফিল কেমোট্যাকটিক মাধ্যমে নিউট্রোফিল কেমোট্যাক্সিস হবে। এই দুইটা বাদে বাকি সবগুলোতে ব্রঙ্কো, দেখেন সবগুলোতে ব্রঙ্কোকনস্ট্রিকশন হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার, সবগুলোতে পাবেন। ক্লিয়ার? সো মোদ্দা কথা হচ্ছে ভ্যাসোডাইলেটেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ভ্যাসোকনস্ট্রিকশন, ইওসিনোফিল কেমোট্যাক্সিস, নিউট্রোফিল কেমোট্যাক্সিস, এবং এগুলোর কারণে প্রচুর পরিমাণে মিউকাস প্রোডাকশনে শ্বাসকষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ মাসল ডিগ্রানুলেশন। সো আপনাকে দুইটা ভাগে ভাগ করে পড়তে হবে। প্রিফর্মড কি কি, প্রিফর্ম মেডিয়েটর পরীক্ষা আসে যে হোয়াট আর দ্য প্রিফর্ম মেডিয়েটর অফ মাসল ডিগ্রানুলেশন, হিস্টামিন, ট্রিপটেস, ইসিএফ, এনসিএফ। হোয়াট আর দ্য সিনথেসাইজড ফ্যাক্টর অন অ্যাক্টিভেশন অফ মাসল, লিউকোট্রিয়েন, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন, প্লাটিলেট অ্যাক্টিভিটি ইনহিবিটর। এগুলোর কাজ কি, এগুলোর কাজ ইসিএফ আর এনসিএফ বাদে সবার কাজ হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়া, কেমোট্যাক্সিস করা, ব্রঙ্কোকনস্ট্রিকশন করা, আর প্লাটিলেট এগ্রিগেশন এবং ভ্যাসোডাইলেটেশন করা। শেষ। ইন জেনারেল ফাংশনগুলো মনে রাখলেই হবে।
ওকে, আচ্ছা, নাও লেটস সি কমন কজেস অফ অ্যালার্জিক সিস্টেমিক অ্যালার্জিক রিঅ্যাকশনস। আচ্ছা, এইখানে একটা বুদ্ধি শিখিয়ে দিই যে কমন কজেস অফ সিস্টেমিক অ্যালার্জিক রিঅ্যাকশনস এইখানটা আপনি কিভাবে পড়বেন। দেখেন অ্যানাফাইলেক্সিসকে এখানে দুইটা ভাগে ভাগ করেছে, অ্যানাফাইলেক্সিস আর অ্যানাফাইল্যাক্টয়েড নামের সাথে কিন্তু কাম মিল আছে। অ্যানাফাইলেক্সিস মিন্স আইজি মিডিয়েটেড মাসেল ডিজেনারেশন। সো আমরা যে খাবারগুলা খাই, মাছ মাছ দুধ ডিম, আমাদের খাবারের যে অ্যালার্জি, মাছ দুধ ডিম, আমাদের খাবারের যে অ্যালার্জি, এই খাবারের অ্যালার্জি গুলো হচ্ছে আইজি মেডিয়েটেড। আর নন আইজি মেডিয়েটেড মাসেল ডিজেনারেশন হচ্ছে আমরা এই যে এক্সারসাইজ করলে অনেকের শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি প্রবলেম হয়, কোল্ড অ্যালার্জি আছে অনেকের, এবং অনেকের ড্রাগ অ্যালার্জি, ওপিয়েট রেডিও কন্ট্রাস্ট মিডিয়াতে যে অ্যালার্জি গুলো, এগুলো হচ্ছে নন আইজি মেডিয়েটেড, এগুলোকে বলে অ্যানাফাইল্যাক্টয়েড। সো অ্যানাফাইল্যাক্টয়েড এন্ড অ্যানাফাইলেক্সিস নাম কিন্তু ঝামেলা, পরীক্ষা যেভাবে আসবে সেভাবে আপনি অ্যান্সার দিবেন। এবং খাবার যেগুলো আছে যে পিনাট ট্রিনাট বাদাম, ফিশ শেলফিশ, দুধ ডিম সয়া প্রোডাক্ট, তারপরে যে ভোমরার কামড়, আমরা উপজেলায় এবং ইমার্জেন্সি আউটডোর অনেক পেশেন্ট পাই, ভোমরার কামড়, ওয়াস্প ভেনম, বিছার কামড়, এগুলো সব কিন্তু আইজি মেডিয়েটেড। এবং ড্রাগস হচ্ছে অ্যাসপিরিন, কমনলি যেটা হয় অ্যাসপিরিন, ওপিয়েট রেডিও কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে নন আইজি, বাট সাকসামিথাম অ্যানেস্থেটিক এজেন্ট অ্যালার্জি এবং ল্যাটেক্স অ্যালার্জি, পেনিসিলিন এবং আদার অ্যান্টিবায়োটিক অ্যালার্জি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আইজি মেডিয়েটেড। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এই ছকের ভিতরে কত কাহিনী। আচ্ছা, এইটা দেখেন যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যানাফাইলেক্সিস। যারা কক্সবাজার ঘুরতে যান, এবং আমার ছোট ভাইয়েরই একবারই প্রবলেম হয়েছিল, ওরা বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিল এবং সি বিচে সেখানে ওরা কাঁকড়া একটু অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে। হঠাৎ করে আমার ছোট ভাইয়েরই এই প্রবলেমটা হয় যে সারা শরীর চুলকানি শুরু হয় এবং তার মনে হচ্ছিল দম আটকে আসতেছে, এবং সে পা চুলকাতে চুলকাতে ছিলে রক্ত বের হয়ে যায়। তো সাথে সাথে আমাকে ফোন দেওয়ার পরে আমি দ্রুত হসপিটালাইজ করতে বলি এবং ওইখানে দ্রুত ইমার্জেন্সি চিকিৎসার মাধ্যমে তাকে হচ্ছে, যদিও অ্যাড্রিনালিন দেওয়া হয় নাই, কিন্তু ফার্স্ট লাইন চিকিৎসা কিন্তু অ্যাড্রিনালিন দেওয়া, ঠিক আছে? কারণ অ্যাড্রিনালিনের কাজ আর হিস্টামিন, দ্যাট ইজ এভিল এবং পটসোনাপ আপনারা যেটা কমনলি দেন, এটার কাজ কিন্তু ভিন্ন, ঠিক আছে? সো আমরা কোনটার কাজ কি একটু পরে বক্সে দেখবো, ভেরি ইম্পর্টেন্ট বক্স, এবং পরীক্ষা প্রচুর আসে ওখান থেকে কোশ্চেন। সো এই যে ঘটনাটা, এটাকে বলবো আমরা অ্যানাফাইলেক্সিস। এবং কি কি ফিচার, আমি আমার ছোট ভাইয়ের ঘটনাটাই বললাম, একদম প্রত্যেকটা ফিচারে আপনি যে কোনো পেশেন্টের পাবেন। যে ফিলিং অফ মনে হবে সে গেল, ফিলিং অফ ইম্পন্ডিং ডুম, লস অফ কনসিয়াসনেস, চোখ টুক লাল হয়ে যাবে এবং ফ্লাশিং সোয়েটিং, সারা শরীর লাল হয়ে ফুলে ফুলে গোল 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 অ্যালার্জির মতো মনে হবে, চাক চাক হয়ে যায় বলা হয়। হ্যাঁ, এবং হার্ট ইনভলভ, যখন পেরিকার্ডিয়াম ইনভলভ, কার্ডিয়াক অ্যারিথমিয়া, মায়োকার্ডিয়াম ইনভলভ, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হাইপোটেনশন, আর্টিকেরিয়া, এনজিওডিমা, ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, স্টাইডর, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ইচিং অফ দ্য পাম সোল ফিট। এই ঘটনাটাই আমার ছোট ভাইয়ের বেশি হয়েছিল, ইচিং অফ দ্য পাম সোলস এন্ড ফিট এন্ড জেনিটেলিয়া। তো যখন এই ঘটনাগুলো ঘটবে তখন আপনাকে ইমার্জেন্সি কি দিবেন, এইটি পার্টনে কমনলি স্যাররা টেস্ট করে। হ্যাঁ, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং এমআরসিপিতে প্রচুর আসে। সো ফার্স্ট লাইন হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। সো আপনাকে বেসিক কিছু মেজারমেন্ট নেওয়ার পরে, যেমন ওই অ্যালার্জেন থেকে, কাঁকড়া থেকে বা বীজ থেকে আগে সরাই নিয়ে আসতে হবে, এয়ার ওটা প্যাটার্ন আছে কিনা দেখতে হবে। সো এই দুইটা করলে আপনি হচ্ছে যে আপনি প্রিভেন্ট ফার্দার কন্ট্যাক্ট, প্রত্যেকটার কমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট ক্লু। সো এই যদি আপনি আর ওকে কাঁকড়া খাইতে না দেন বা ওই সোর্স থেকে সরাই নিয়ে আসেন, তাহলে তার মাসকুলার অ্যাক্টিভেশন হবে না। এবং ইনশিওর অ্যারাপটেন্সি, এটা হাইপোক্সিয়া প্রিভেন্ট করে, এবং অ্যাডমিনিস্টার অ্যাড্রিনালিন, এবং এই ডোজটা পরীক্ষায় আসে যে 0.3 থেকে 0.10 ml। সো অ্যানাফাইলেক্সিস হচ্ছে 1 ml, আর 0.5 ml হচ্ছে আমরা নর্মালি যে লাইফ, আপনার এএলএস যে আপনার মেকানিজম, যে কোনো পেশেন্ট যখন কার্ডিওজেনিক শকে চলে যায়, অ্যাডভান্স লাইফ সাপোর্ট যেটাকে আমরা বলি, বা বেসিক লাইফ সাপোর্ট এএলএস বিএলএস, ওইখানে আমরা দিই 0.5 মিলিগ্রাম বা 0.5 ml আমরা অ্যাড্রিনালিন দিই। আর এইখানে আমরা দিব হচ্ছে 0.3 থেকে 1 ml, ঠিক আছে? এবং ডাইলুশন রেটটা কত, 1:1000 সলিউশন, আমরা এখানে দিব আইএম, ওকে, ইন অ্যাডাল্ট। ওকে, সো এইটা আমরা আইএম দিয়ে দিলে, এইটার কাজ কি, অ্যাড্রিনালিনের কি কাজ দেখেন। অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে ইন্ট্রামাসকুলার রুট, ইম্পর্টেন্ট বিকজ অফ পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন। সো পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন আপনার এটা খুবই দ্রুত উইদিন মিনিটস এর মধ্যে কাজ করবে, এবং ব্লাড প্রেশার, যেহেতু পেশেন্ট হাইপোটেনসিভ হয়ে যায়, শকে চলে যাচ্ছে, ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করবে, এবং ব্রঙ্কোস্পাজমটা, শ্বাসকষ্ট হয়ে যে পেশেন্ট ল্যারিঞ্জিয়াল এডিমা, স্ট্রাটা ডেভেলপ করে, এইগুলো রিভার্স করবে। সো রিভার্স ব্রঙ্কোস্পাজম, ইনক্রিজ ব্লাড প্রেশার, অ্যাক্ট উইদিন মিনিটস, এবং পেরিফেরাল
যে ভেসোডাইলেটেশন হয়ে যে পেশেন্ট শকে চলে যাচ্ছে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন করে অ্যাড্রেনালিন। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, এই কয়েকটা ফাংশন পার্টনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার আসেন, আমরা যেটা কমনলি হিস্টামিন আর স্টেরয়েড দিই, হাইড্রোকর্টিসন, পাইলি, কটসন কটসন কটসন। তো এরা কি করে, এরা সাইটোকাইন রিলিজটা কমায় এবং রিবাউন্ড ফিনোমেননটা সিভিয়ার কেসে কমায়, আর হিস্টামিন হচ্ছে হিস্টামিনের ইফেক্টটা ব্লক করে। ঠিক আছে, কিন্তু মেইন কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড সবার আগে এটা আপনাকে দিতে হবে অ্যাড্রেনালিন, প্লাস পাশাপাশি আপনি নেবুলাইজ সালবিটামল দিতে পারেন, আইভি ফ্লুইড, অক্সিজেন দিতে পারেন। এগুলো ব্রঙ্কোস্পাজম রিভার্স করবে, প্লাজমা ভলিউম রিভার্স রিস্টোর করবে এবং হাইপোক্সিয়া রিভার্স করবে। So this is very important emergency management of anaphylaxis. What are the differential diagnosis of anaphylaxis? তাহলে হাইপারটেনশনের কজগুলো চিন্তা করেন, ভ্যাসোভাগাল সিনকোপ কিনা, কার্ডিয়াক অ্যারিথমিয়া কিনা, কার্ডিওজেনিক শক কিনা, কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস স্ট্যাটাস অ্যাজমেটিকস কিনা, পালমোনারি এম্বোলিজমের কারণে হচ্ছে কিনা, C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি মানে এনজিওডিমা, যে আপনার হচ্ছে হেরিডিটারি এনজিওডিমা কিনা, ইডিওপ্যাথিক এনজিওডিমা কিনা, কজ অফ জেনারেলাইজড ফ্লাশিং, মাস্টোসাইটোসিস, সিস্টেমিক মাস্টোসাইটোসিস, এটা এমআরসিপি তে প্রচুর, সেই ইউরিনারি হিস্টামিন দেখতে হয়, এবং কার্সিনোর সিনড্রোম কিনা, ফিওক্রোমোসাইটোমা কিনা। এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল, রিডিং করবেন, এগুলো পরীক্ষার জন্য আসে না। আপনার মাথায় রাখতে হবে যে একটা অ্যানাফাইলাক্সিস এর পেশেন্ট অ্যানাফাইলেকটিক শকে চলে যাচ্ছে, কি কি কারণে হতে পারে। এই ঠিক আছে, আচ্ছা এই চার্ট আর দরকার নেই, আমাদের মোটামুটি এই দুইটা চার্ট পড়লেই মোটামুটি মূলত আপনার জন্য ক্লিয়ার। তারপরও আমরা কখন এই যে ইন্ডিকেশন, অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন গুলা, এটা পার্ট 1 একবার আসছিল, এটা তো জানেন সবাই, যে অ্যানাফাইলাক্সিস টু অ্যালার্জেন্স, idiopathic anaphylactic reaction, history of severe localized reaction with high risk feature, এবং history of severe local infection with high adverse outcome, poorly controlled asthma, lack of access to emergency cases, এই সকল ক্ষেত্রে একটু এই কয়েকটি ইন্ডিকেশন একটু দেখে নিতে পারেন। আলটিমেটলি ওই অ্যানাফাইলাক্সিস, এটাই মেইন কথা। ওকে, আচ্ছা নাও লেটস গো টু দ্য ইমিউন ডেফিসিয়েন্সি। বুম বুম ইম্পর্টেন্ট। এইখান থেকে আপনাদেরকে আমি এটা এমআরসিপির বই থেকে পড়াইতে খুবই পছন্দ করি, এমআরসিপি টেক্সট বুকে এটা খুবই চমৎকার করে লেখা আছে। ওইখান থেকে মূলত আসে যে বি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি, টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি এবং কম্বাইন্ড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস। সো ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, এটা পরীক্ষায় খুবই খুবই কমনলি ইম্পর্টেন্ট, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস। ঠিক আছে, একটু এই টপিকটা এখানে খুঁজে পাওয়া একটু হয়তো মুশকিল হয়ে যাচ্ছে, কোন এটা খুঁজে পাওয়া একটু মুশকিল। আমি একটু তাহলে মুখে বলে দিই আপনাকে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার, এবং ডেভিডসনে দেখে একটা বুদ্ধি শিখে দিই। সেটা হচ্ছে পরীক্ষা যেগুলো আসে, যে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, phagocyte deficiency disorder, B cell deficiency disorder, T cell deficiency disorder, combined deficiency disorder. So phagocyte deficiency disorder এখানে তিনটা আছে, কিন্তু রবিনসের বই এবং খালেক্সারের বই অনেকগুলো আছে। তো আমি ওইটাও দেখাবো, এটাও দেখাবো। সো phagocyte deficiency disorder গুলো শুধু নামগুলোই পরীক্ষা আসে, যে প্রাইমারি phagocyte deficiency, একটা হচ্ছে লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে সাইটোকাইন ডিফেক্ট, দ্যাট ইজ ইন্টারলুকিন 12, ইন্টারলুকিন 23 ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ, এটা হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এখানেও নামগুলো আছে দেখেন পরীক্ষা, কিন্তু আমি বলতেছি এই এই শুধু নামগুলো আসে, আপনি যদি ভিতরে পড়ে সময় নষ্ট করতেছেন এটা আপনার ব্যাপার। ওকে, সো প্রাইমারি ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, এর মধ্যে একটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ,
এবং এই ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ কিভাবে হাইয়েস্ট আপনি পড়তে পারেন যে এই ডিজিজ কজ মিউটেশন ইন দ্য জিন দ্যাট ইনকোড NADPH অক্সিডেজ এনজাইম which result in failure of oxidative killing. So আমরা নিউট্রোফিল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, নিউট্রোফিল একটা ফ্যাগোসাইট, নিউট্রোফিল যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে কি আপনার প্রাইমারি গ্র্যানিউলস আসবে বলেন? সো প্রাইমারি গ্র্যানিউল যদি না থাকে তাহলে অক্সিডেটিভ কিলিং হবে না। অক্সিডেটিভ কিলিং যদি না হয় NADPH ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। সো এই ডিফেক্ট লিডস টু সাসেপ্টিবিলিটি অফ ক্যাটালেস পজিটিভ অর্গানিজম, ভেরি ইম্পর্টেন্ট। Catalase positive organisms such as Staph aureus, Barkholderiac, Cenocapacia and Aspergillus. Clear? এইগুলোই ছোটখাটো জিনিসগুলো মনে রাখতে হবে এবং অলওয়েজ মনে রাখবেন সকল ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আর X-linked recessive। এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। এই যে একটা লাইন বলে দিলাম এটা কিন্তু আপনি পরীক্ষার হলে মিলাতে পারেন। পরীক্ষার হলে আসলে উইসকোট-আলরিক সিনড্রোম বা লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি কোন ডিসঅর্ডার? অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, X-linked ডমিনেন্ট, X-linked রিসেসিভ। আপনি আকাশ থেকে তাকালেন। কিন্তু আমি যে একটা ক্লু শিখিয়ে দিলাম যে সকল ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার ইজ X-linked রিসেসিভ, তাহলে আপনি খালি ইমিউনিটির কোনো ডিজিজ পাইলে হলো ওটা X-linked রিসেসিভ। ঠিক আছে? লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি another phagocyte deficiency disorders and defect in cytokine and cytokine receptor defect যেমন ইন্টারফেরন গামা ডেফিসিয়েন্সি, ইন্টারলুকিন 12, ইন্টারলুকিন 23 ডেফিসিয়েন্সি, এগুলো হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস। ক্লিয়ার? আচ্ছা, কমপ্লিমেন্ট পাথওয়ে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এইটা আমরা পড়েছি কোত্থেকে? MRCP-র বই থেকে, মনে আছে? ওই যে C3 ডেফিসিয়েন্সি, C2, C4 ডেফিসিয়েন্সি, C5 ডেফিসিয়েন্সি, মেমব্রেনের কমপ্লেক্স ডেফিসিয়েন্সি। তারপরে কেউ যদি বেশি পড়তে চান এটা আরেকবার রিডিং করতে পারেন, কিন্তু আমি যে বক্সটা দেখিয়েছি ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আমার একটা স্লাইড আছে, এটা একটু দেখেন। আইসিসি জামাল দিয়ে আমি মনে রাখি এবং এটা পরীক্ষায় স্যারদেরও খুব পছন্দ, স্যাররাও দিতেও খুব পছন্দ করে, এই জন্য এটা আমি আইসিসি জামাল দিয়ে মনে রাখছি। ঠিক আছে? আচ্ছা দেখাই। এই যে সো ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এখানে তো কয়েকটা আছে, এখানে আরো বেশি আছে। দেখেন আইসিসি জামাল আইসিসি তে চান্স পেয়েছে। সো আইসিসি আইডি ইন্টারফেরন গামা রিসেপ্টর ডেফিসিয়েন্সি, একটু আগে বললাম ইন্টারফেরন গামা, ইন্টারলুকিন 12, ইন্টারলুকিন 13, সি দিয়ে সাইক্লিক নিউট্রোপেনিয়া, এটা আপনি এখানে পেটে রবিনসের বই আছে, সাইক্লিক নিউট্রোপেনিয়া। সি দিয়ে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ প্লাস চেডিয়াক হিগাশি সিনড্রোম পরীক্ষা আসছে। ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ এন্ড চেডিয়াক হিগাশি সিনড্রোম এটা পরীক্ষা আসছিল। জে দিয়ে জব সিনড্রোম দ্যাট ইজ হাইপার ইমিউনোগ্লোবুলিন ই সিনড্রোম, যে দিয়ে কি জব সিনড্রোম দ্যাট ইজ হাইপার ইমিউনোগ্লোবুলিন ই সিনড্রোম। এম দিয়ে মাইলোপারঅক্সিডেজ ডেফিসিয়েন্সি, এম দিয়ে কি? এম দিয়ে মাইলোপারঅক্সিডেজ ডেফিসিয়েন্সি, এবং এল দিয়ে লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি। সো দিজ আর দ্য ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। সকল ইমিউনোগ্লোবুলিন ই ডেফিসিয়েন্সি, সকল ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি, নট হাইপার, যেমন হাইপার ইমিউনোগ্লোবুলিন ই সিনড্রোম এটা হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। হাইপার ইমিউনোগ্লোবুলিন এম সিনড্রোম এটা হচ্ছে টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। বাট যত ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি আছে সেগুলো হচ্ছে বি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। বি মানেই হচ্ছে বি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের অভাব থাকবে। আর ইমিউনোগ্লোবুলিন বেশি থাকলে দুইটা, এই যে হাইপার ইমিউনোগ্লোবুলিন ই থাকে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, আর হাইপার ইমিউনোগ্লোবুলিন এম থাকে টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এটা মনে রাখেন আর কি। ওকে, এই যে ইম্পর্টেন্ট কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি, এখানে বি সেলের মধ্যে, টি সেলের মধ্যে এবং কম্বাইন্ড বি সেল কমপ্লিমেন্ট ফ্যাগোসাইট, যদিও এখানে কম দেওয়া আছে, এটা রবিনসের চার্ট, আমরা এইটা পড়বো না, আমি ডেভিডসন থেকে পড়বো। ঠিক আছে? ডেভিডসন তাহলে দেখেন কমপ্লিমেন্ট গেল আর ওইটা গেল। এখন আসেন প্রাইমারি অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি বা যেটা আমরা বলবো বি লিম্ফোসাইট। আমি আপনাদেরকে বি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি একটু কি সূত্র শিখালাম যে ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি থাকবে। সো একটা হচ্ছে সিলেক্টিভ আইজি ডেফিসিয়েন্সি, এক সিভিয়ার কম্বাইন্ড ইমিউনিটি। কম্বাইন্ড শব্দটা মানে হচ্ছে কি বলেন? বি সেল টি সেল দুইটা ডেফিসিয়েন্সি। সো বি সেল তো ডেফিসিয়েন্ট, এই জন্য এখানে এটা নাম কম্বাইন্ড, এটা তো পাবেন আপনি, টি সেলও পাবেন। আচ্ছা, এক্স লিঙ্কড অ্যাগামা গ্লোবুলিনেমিয়া, তাহলে এখানে ইমিউনোগ্লোবুলিন কম পাইছেন, এখানেও গামা গ্লোবুলিন কম পাইছেন, ঠিক কিনা? সো ইমিউনোগ্লোবুলিন কম মানেই বি সেল। তারপরে দেখেন কমন ভ্যারিয়েবল ইমিউন ডেফিসিয়েন্সি স্পেসিফিক অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে কোনটা? ইমিউনোগ্লোবুলিন জি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। সো ইমিউনোগ্লোবুলিন আইজিজি ডেফিসিয়েন্সি মানে তো বি সেল। আমি বলেছি বি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন কম থাকবে, আইজিএ কম, সিলেক্টিভ আইজি ডেফিসিয়েন্সি। গামা গ্লোবুলিন কম, অ্যাগামা গ্লোবুলিনেমিয়া। আইজিজি কম, কমন ভ্যারিয়েবল ইমিউনো ডেফিসিয়েন্সি, স্পেসিফিক অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? আর একটা হচ্ছে কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, এটা বি সেল টি সেল দুইটাতেই হতে পারে। নাও লেটস সি এই চার্ট বাদ, এই চার্ট দরকারই নেই, এই চার্টে কোনো গুরুত্বই নেই। টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আমরা ডিসঅর্ডারগুলো দেখেছি, পরে ডাইজেস্ট সিনড্রোমটা আমরা আপনাদেরকে একটু দেখবো। টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি এন্ড ফাংশন। সো টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার দেখেন, এই যে
টি লিম্ফোসাইট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেইলিউর অফ থাইমিক ডেভেলপমেন্ট, ডাইজর সিনড্রোম, ফেইলিউর অফ এক্সপ্রেশন মেকানিজম সহ কিন্তু দিয়েছে পরীক্ষায়, কিন্তু এই মেকানিজম গুলো আসবে। ডাইজর সিনড্রোমের মেইন প্যাথোফিজিওলজিক্যাল প্রসেস কি? অপশনে সিঙ্গেল বেঁচে থাকলো ফেইলিউর অফ থাইমিক ডেভেলপমেন্ট, ফেইলিউর অফ এইচএলএ এক্সপ্রেশন, ফেইলিউর অফ সাইটোকাইন প্রোডাকশন, ফেইলিউর অফ অ্যাপোপ্টোসিস, ফেইলিউর অফ লিম্ফোসাইট প্রিকারসর। আপনি এই বক্সগুলোই চোখে পড়লো না তাহলে কিন্তু আপনি পারবেন না। সো ফেইলিউর অফ এক্সপ্রেশন অফ এইচএলএ মলিকুল, বেয়ার লিম্ফোসাইট সিনড্রোম, সাইটোকাইন ডেফিসিয়েন্সিস, অটোইমিউন লিম্ফোপ্রলিফারেটিভ সিনড্রোম, সিভিয়ার কম্বাইন্ড। যে কম্বাইন্ড বলেছি না, কম্বাইন্ড দুইটাতে, ওইখানেও ছিল এখানেও কম্বাইন্ড, মানে বি সেল টি সেল দুইটাই ডেফিসিয়েন্সি, দুই জায়গায় থাকবে। ওকে, সো এই হচ্ছে আমার টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। নামগুলোই শুধু পড়বেন, পরীক্ষা খুবই খুবই বুম 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 ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, হাইপার ইমিউনোগ্লোবুলিন এম, এটা এমআরসিবির বই আছে, হাইপার ইমিউনোগ্লোবুলিন এম সিনড্রোম, হাইপার ইমিউনোগ্লোবুলিন এম সিনড্রোম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো আছে। এখন আমরা একটা ডিজিজ পড়বো, ডাইজর সিনড্রোম, ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি আপনি পরীক্ষা না পড়ে যান তাহলে সমস্যা। আমরা একটা নিউমোনিক ডেভিডসন মেডিসিতে কদিন আগে আপনি ডাইজর সিনড্রোমটা পোস্ট করেছি, ক্যাচ 22। এটা মূলত পাস মেডিসিনের বই থেকে আমি দেখাবো, এইখান থেকেও পড়তে পারেন। এইখান থেকে মধ্যে কয়েকটা কথা লেখা আছে যে এই ডাইজর সিনড্রোমটা একটা টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এক নম্বর কথা, দুই নম্বর কথা হচ্ছে ডেভেলপমেন্ট অফ থার্ড এন্ড ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ ডেফিসিয়েন্সি ফেইলিউর, এবং ডিলিশন অফ ক্রোমোজোম 22q11 ডিলিশন হওয়ার কারণে হয়, এবং it is associated with multiple development anomalies including congenital heart disease, hypoparathyroidism, brachioesophageal fistula, cleft lip, cleft palate। এই জিনিসগুলো ডেফিসিয়েন্সির কারণে এটা হয়। এই হচ্ছে ডাইজর সিনড্রোমের মোটামুটি মুদ্রা কথা, ঠিক আছে? এইটা এখানে কিন্তু আমরা যদি একটু ডাইজর সিনড্রোমটা ডিটেলস, ক্যাচ 22 নিউমোনিকটা করতে চাই তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। দেখেন ডাইজর সিনড্রোমটা যদি আমরা এখানে একটু করি, ডাইজর সিনড্রোমটা একটু যদি খেয়াল করেন, দেখেন। সো ডাইজর সিনড্রোম, দিস ইজ এ টি সেল ডেফিসিয়েন্সি ডিসফাংশন, টি সেল ডেফিসিয়েন্সি ডিসফাংশন। সো টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এবং ইট ইজ অ্যান এক্সাম্পল অফ মাইক্রো ডিলিশন সিনড্রোম, ডিলিশন ক্রোমোজোম 22q11-12। ওকে, এবং ফিচার গুলো কি কি? এরা ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশনের রিস্কে থাকে, এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হাইপোপ্লাসিয়া, দ্যাট ইজ হাইপোপ্যারাথাইরয়েডিজম, দ্যাট ইজ হাইপোক্যালসিমিক ডিটেনি, একটু আগে বললাম থাইমাস হাইপোপ্লাসিয়া, দ্যাট ইজ ফেইলিউর অফ থাইমাস ডেভেলপমেন্ট, টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি। তো নিউমোনিকটা হচ্ছে ক্যাচ 22, সি দিয়ে কার্ডিয়াক অ্যাবনরমালিটি, দ্যাট ইজ কনজেনিটাল হার্ট ডিজিজ, এ দিয়ে অ্যাবনরমাল ফেসিস, টি দিয়ে থাইমিক অ্যাপ্লাসিয়া, সি দিয়ে ক্লেফট প্যালেট, এইচ দিয়ে হাইপোক্যালসিমিয়া আর হাইপোপ্যারাথাইরয়েডিজম, 22 দিয়ে কজড বাই ক্রোমোজোম 22 ডিলিশনস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এই নিউমোনিকটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসেন, এই যে আমি এই বক্সটা আপনাদেরকে এতক্ষণ দেখাতে যাচ্ছি, নিউট্রোফিল ডিসঅর্ডার বা ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এই বক্সটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখাতে যাচ্ছিলাম। ক্রনিক গ্রানুলোমাটোস ডিজিজ, চেরেকিগাশি, লিউকোসাইটেশন ডেফিসিয়েন্সি, এমআরসিপি টেক্সট বুকে 3টে দেয়া আছে। আর বি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যে কমন ভ্যারিয়েবল ব্রুটনস অ্যাগামাগ্লোবুলিনিমিয়া, সিলেক্টিভ আইজি ডেফিসিয়েন্সি, টি সেলের মধ্যে ওরা একটাই দিয়েছে ডাইজোর্স, এন্ড কম্বাইন্ড বিএনটি সেল। এইটা আপনারা কিভাবে মনে রাখবেন? কম্বাইন্ডটা তো আমি ডেভিডসনে দেখাইনি, একটা নিউমোনিক শিখাই দিয়ে, এসসিআইডি ওয়াজ অ্যাটাক্সিক, এই নিউমোনিকটা মনে রাখতে হবে, এসসিআইডি ওয়াজ অ্যাটাক্সিক। এসসিআইডি দিয়ে কি? এসসিআইডি মানে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, এটাই একটা নিউমোনিক। এসসিআইডি ওয়াজ দিয়ে হচ্ছে উইসকট অ্যালরিক সিনড্রোম, অ্যাটাক্সিক, অ্যাটাক্সিটালানজেক্টেশিয়া। আর এই যে হাইপার ইমিউনোগ্লোবিলিন সিনড্রোম, হাইপার ইমিউনোগ্লোবিলিন সিনড্রোম, আমরা এইখানে ডেভিডসনে বললাম কি একটু আগে, যে টি সেলের মধ্যে, ওটা কেটে দেন, এটা হচ্ছে কম্বাইন্ড বিএনটি সেল ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে হাইপার ইমিউনোগ্লোবিলিন এম সিনড্রোম। সো নিউমোনিকটা কি? এসসিআইডি ওয়াজ অ্যাটাক্সিক। একটু নিউমোনিকটা আমি আপনাদেরকে লিখে দিই, না হলে মনে হয় ধরতে পারতেছেন না অনেকে। এসসিআইডি ওয়াজ অ্যাটাক্সিক, দেখেন এসসিআইডি ওয়াজ অ্যাটাক্সিক, এই যে এসসিআইডি ওয়াজ অ্যাটাক্সিক, SCID was ataxic. So এটা হচ্ছে আমার combined BNT cell deficiency disorder। SCID মানে severe combined immunodeficiency disorder, was মানে Wiskott Aldrich syndrome, ataxic মানে ataxia-telangiectasia, আরেকটা মনে রাখবো কি? hyperimmunoglobulin M syndrome, hyperimmunoglobulin M syndrome, ঠিক আছে? সো এই হচ্ছে আমার combined immunodeficiency disorders। ওকে, সো মোটামুটি আমাদের অনেক কিছু কিন্তু কভার হয়ে গিয়েছে, ঠিক আছে? এইভাবে যদি আপনি পড়তে পারেন, আপনার পার্ট 1 কেউ আটকাতে পারবে না।
সো এখান থেকে হাইপার ইমিউনোগ্লোবিন এমটা এটা হচ্ছে কম্বাইন্ডের মধ্যে চলে যাবে, এটা কোথায় চলে যাবে, কম্বাইন্ডের মধ্যে চলে যাবে। আচ্ছা এখন আসেন সেকেন্ডারি ইমিউনিটি, এইগুলা গেল, এই যে এতক্ষণ যা বললাম এটা কি বললাম, এই যে বি সেল ডেফিসিয়েন্সি, টি সেল ডেফিসিয়েন্সি, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, কম্বাইন্ড ডেফিসিয়েন্সি, এগুলো হচ্ছে প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি। এখন আসেন সেকেন্ডারি ইমিউনো ডেফিসিয়েন্সি। আমরা বয়স বাড়ার সাথে সাথে ইমিউনিটি কমে যায় না? কমে যায় কিনা? একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তার ইমিউনিটি কমে যায় না? একটা প্রিম্যাচুর বাচ্চার ইমিউনিটি কম না? আপনি টিবি হলেও আপনার ইমিউনিটি কমে যাবে না? আপনার এইচআইভি হলে কমে যাবে না? আপনার মিজলস হলে কমে যাবে না? আপনার রেনাল ট্রান্সপ্লান্ট হলো আপনি কমে যাবেন না? আপনি ম্যালিগন্যান্সিতে ভুগছেন, কমে যাবে না? আপনার রেডিয়েশন থেরাপিতে হলো কমে যাবে না? অ্যান্টি এপিলেপটিক এজেন্ট, এইটাই হচ্ছে আপনাদের ভুল হয়, অ্যান্টি এপিলেপটিক এজেন্ট। এটা হচ্ছে কমনলি সবাই ভুল করে। সবাই খালি বলে যে 3 মাসের বেশি 7.5 মিলিগ্রামের উপরে স্টেরয়েড পেলে ইমিউনিটি কমে যায়। ওকে ফাইন, মেনে নিলাম। বাট অ্যান্টি ক্যান্সার ড্রাগ পেলে কমে যায়, এটাও মেনে নিলাম। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পেলে নিলে কমে যায়, এটাও মেনে নিলাম। কিন্তু অ্যান্টিপিলেপটিক এজেন্ট এটা পেলে যে কমে যায়, এটা বলেন না কেন? এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো অ্যান্টিপিলেপটিক এজেন্ট কেউ যদি লং টার্ম নেয় তার ইমিউনিটি সেকেন্ডারিলি কমে যাবে। ওকে, ম্যালিগনেন্সি গুলো মনে রাখতে হবে। হোয়াট আর দ্য ম্যালিগনেন্সিস অ্যাসোসিয়েটেড উইথ সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি? বায়োকেমিক্যাল এন্ড নিউট্রিশনাল ডিসঅর্ডার, এইটা যাতে ভুল না হয় যে আয়রন এন্ড জিঙ্ক ডেফিসিয়েন্সি, যাদের আয়রন এবং জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকবে তাদের সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। ম্যালনিউট্রিশন, রেনাল ইনসাফিসিয়েন্সি অর ডায়ালিসিস, ডায়াবেটিস, মালাইটাস, দে আর অ্যাসোসিয়েটেড উইথ সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি। আদার কন্ডিশনের মধ্যে রয়েছে বার্নস, পুড়ে গেলে অনেক প্লাজমা এক্সুডেশন হয়, অনেক নিউট্রিয়েন্ট গুলা লস হয়, এবং অ্যাসপ্লেনিয়া বা হাইস্প্লেনিজম, কারো যদি স্প্লিন কেটে ফেলা হয় তার ইমিউনোডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। সো দিস আর দ্য কজেস অফ সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি কজগুলা। Okay, now let's go to the periodic fever syndrome, familial Mediterranean fever। এইটা আপনাদের জন্য না, মোট কথা এইখানে এমআরসিপির জন্য, যারা এমআরসিপি পার্ট 1 দিবেন তাদের জন্য এখানে যে এই যে এটা আসে যে চিকিৎসাটা কলচেসিন, এটা কিন্তু পরীক্ষায় ফ্যামিলিয়াল মেডিটেরানিয়ান ফিভার যে মিউটেশন অফ কোন জিন, MEFEB জিন। এবং এটা হচ্ছে একটা কথা যদি মনে রাখেন যে ভাইয়া দুইটা ক্লু শিখে দেন, পলিসেরোসাইটিস, জান একটা ক্লু শিখাই দিলাম, পলিসেরোসাইটিস মানে বিভিন্ন মানে প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, ফিভার, এসএলই ফিচার, এগুলো নিয়ে আসবে। হ্যাঁ, পলিসেরোসাইটিস তো সেরাস ক্যাভিটিস সবগুলোতে ইফিউশন ডেভেলপ করবে। ঠিক আছে, এই যে এমএফি জিন কোন মিউটেশন হয় হুইচ ইনকোড প্রোটিন কল্ড পাইরিন প্রোটিন দ্যাট রেগুলেট নিউট্রোফিল মেডিটেন। এই পাইরিন প্রোটিন ইনকোড করার কারণে কিন্তু জ্বর হয় এবং ইনডাইরেক্টলি সাপ্রেসিং দ্য প্রোডাকশন অফ ইন্টারলিউকিন 1। এবং ক্যারেক্টারিজ বই দেখেন, রিকারেন্ট পেইনফুল অ্যাটাক অফ ফিভার, পেইনফুল ফিভার এবং পেরিটোনাইটিস, প্লিউরাইটিস, আর্থ্রাইটিস। তাহলে পলিসেরোসাইটিস ডেভেলপ করছেন, এই যে পেরিটোনাইটিস, প্লিউরাইটিস, আর্থ্রাইটিস। এই প্লিউরাইটিস আর্থ্রাইটিস কি পলিসেরোসাইটিস এর মধ্যে পড়ে গেল। এবং মার্কলি ইনক্রিজ সিআরপি লেভেল। সো পলিসেরোসাইটিস এবং বয়স কম এবং একটা ফ্যামিলিয়ার হিস্ট্রি আছে, এজ লেস দেন 20, তখন আপনি এটা ধরতে পারেন ফ্যামিলিয়ার মেডিটেরানিয়ান ফিভার। এবং মেজর কমপ্লিকেশন হচ্ছে AA অ্যামাইলয়েডোসিস, AA অ্যামাইলয়েডোসিস। ঠিক আছে, সো আপনার এটা হচ্ছে নট AL, নট লাইট চেইন অ্যামাইলয়েডোসিস, এটা আমরা বলবো AA অ্যামাইলয়েডোসিস। AA অ্যামাইলয়েডোসিস মানে রিঅ্যাক্টিভ অ্যামাইলয়েডোসিস। হ্যাঁ, AA অ্যামাইলয়েডোসিস মানে রিঅ্যাক্টিভ অ্যামাইলয়েডোসিস দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ, বলেন যে দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কি, ক্রনিক ইনফেকশনস। সো AA amyloidosis is associated with familial mediated fever. Colchicine significantly reduces the number of fevers. এটা যারা এমআরসিপি পার্টন দিবেন তাদের জন্য, এফসিপিএস পার্টনে আসবে না। ওকে, আরেকটা জিনিস আমরা যে ম্যাভালোনিক অ্যাসিডুরিয়া, ম্যাভালোনেট কাইনেস ডেফিসিয়েন্সি, এইটা আপনাদের দরকার নেই, খালি এটা মনে রাখেন হাইপার ইমিউনোগ্লোবিন ই পড়লাম ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে, হাইপার ইমিউনোগ্লোবিন এম পড়লাম কম্বাইন্ড বি এন্ড টি সেল ডেফিসিয়েন্সিতে। এইবার আসেন হাইপার ইমিউনোগ্লোবিন ডি সিনড্রোম, এইটা কি? এটা হচ্ছে ম্যাভালোনিক অ্যাসিডিউরিয়া, ইউরিন দিয়ে ম্যাভালোনিক অ্যাসিড পাস হয় বেশি বেশি, এন্ড দিস অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারস। এটার ফিচারগুলো কি, যে ফিভার, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, লিম্ফোডেমিক আর্থ্রালজিয়া, স্কিন লেশন, অ্যাপথাস আলসারেশন, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, এবং কোন জিন, ম্যাভালোনেট কাইনেস, loss of function mutation in the gene that encode mevalonate kinase which involved in the metabolism of cholesterol. ঠিক আছে, এবং শুধু আইজিডি না, আইজিএ লেভেল অনেক বেশি এলিভেটেড থাকে এবং সিআরপি লেভেল অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, সো এগুলোর চিকিৎসাও কিন্তু আপনি যদি দেখেন যে ইন্টারলিউকিন 1 ইনহিবিটরস,
অ্যানাকিনরা টিএনএফ ইনহিবিটরস ইটানারসেপ মে ইমপ্রুভ সিম্পটমস, অ্যানাকিনরা ইটানারসেপ দিয়ে চিকিৎসা করা হয়। সো এগুলো রেয়ার জিনিস, এগুলো এমআরসিপি যারা দিবেন এমআরসিপি তাদের জন্য লাগবে, আদারওয়াইজ নট। ওকে, আচ্ছা, নাও অটো ইমিউন ডিজিজ থেকে আমরা দুইটা ভাগে ভাগ করে পড়বো। যে অটো ইমিউনিটি মানে কি? অটো ইমিউনিটি ক্যান বি ডিফাইন্ড এজ দ্য প্রেজেন্স অফ ইমিউন রেসপন্স এগেইনস্ট সেলফ টিস্যু। তাহলে সেলফ টিস্যু, নিজের বডির সেলফ টিস্যুর এগেইনস্টে যদি অটো ইমিউনিটি ডেভেলপ করা, অটো ইমিউন ডিজিজ বলা হয় এটাকে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, এগুলো সবগুলো অটো ইমিউন ডিজিজের মধ্যেই পড়বে। সো অটো ইমিউন ডিজিজকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে অর্গান স্পেসিফিক, একটা নন অর্গান। এবং মজার কথা হচ্ছে এই পর্যন্ত যতবার কোশ্চেন আসছে এই কোশ্চেনটাই বেশি আসে যে অর্গান স্পেসিফিক এন্ড অর্গান নন স্পেসিফিক অটো ইমিউন ডিজিজ কারা কারা। সো আমার যে চার্টটা যে নন অর্গান স্পেসিফিক অটো ইমিউন ডিজিজ, আমরা কমন অর্গান স্পেসিফিক নন অর্গান দুই ভাগে ভাগ করতে পারি। আমি নন অর্গান গুলো বেশি মনে রাখি, বাকি সব অর্গান স্পেসিফিক। ইন জেনারেল আপনাকে সব নামগুলোই মনে রাখতে হবে। ইন জেনারেল আপনাকে অর্গান স্পেসিফিক নন অর্গান স্পেসিফিক দুইটাই মনে রাখতে হবে, কিন্তু নন অর্গান গুলো একটু লুক ফর শর্ট ফর্ম, যেমন RA, RF, ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, রেইটার সিনড্রোম, SLE, systemic sclerosis, Sjogren's syndrome, GBS, polyarteritis nodosa, mixed characteristics, GPA, there is Wisner's granulomatous। এই শর্ট ফর্ম গুলো, এই ডিজিজগুলো হচ্ছে নন অর্গান স্পেসিফিক, এরা বিভিন্ন অর্গানকে টার্গেট করে। বাট কমন অর্গান স্পেসিফিক মায়াসথেনিয়া গ্রেভিস, এটা একদম টার্গেটেড, যে অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি। লম্বার্ড-ইয়েটন সিনড্রোম টার্গেটেড অ্যান্টি ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টিবডি। গ্রেভস ডিজিজ অ্যান্টি টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি। মানে স্পেসিফিক আছে IDDM অ্যান্টি গ্যাড অথবা অ্যান্টি IA2 অ্যান্টিবডি, যেটা আপনাদের এন্ডোক্রাইন চ্যাপ্টারে ডায়াবেটিসে পড়িয়েছি। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সিলিয়াক ডিজিজ, এগুলা আপনার হচ্ছে বুঝা যায় যে অর্গান স্পেসিফিক অটো মানে HLA অ্যাসোসিয়েশন আছে। সো অ্যাডিসনস ডিজিজ, হাশিমোটোস, পার্নিসেস অ্যানিমিয়া, অ্যান্টিপ্যারাটোসেল অ্যান্টিবডি, প্রত্যেকটার এরকম আছে। সো ITP, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাকিউট গ্লুমেরুলাইটিস, ITP তে যেমন আপনার প্লাটিলেট সেল মেমব্রেন এগেইনস্ট অ্যান্টিবডি। সো দিস আর দ্য অর্গান স্পেসিফিক অর্গানের এগেইনস্টে স্পেসিফিক সাইটের এগেইনস্ট অ্যান্টিবডি। আর এগুলো হচ্ছে নন অর্গান স্পেসিফিক। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন FCPS পার্ট 1, রেসিডেন্সি, MRCP, USMLE সব জায়গায় পাওয়া যায়। ওকে, অর্গান স্পেসিফিক কারা, নন অর্গান, এটা অনেকে পারেনি না, আমি চার্ট করে সাজিয়ে দিলাম, আপনি এবার মিলিয়ে নেন, ঠিক আছে। ওকে, সো আমাদের অটোইমিউন ডিজিজ গুলো গেল। এখন আসেন অ্যামাইলয়েডোসিসটা আমরা শিখবো। হোয়াট ইজ অ্যামাইলয়েডোসিস? সো আমরা অ্যামাইলয়েডোসিস নাম যখন শুনবো তখনই আমাদের মনে রাখতে হবে যে অ্যামাইলয়েডোসিস এই শব্দটা যখন আমরা শুনবো তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে বডির যে ইন্টারস্টিশিয়াল টিস্যু, ওই ইন্টারস্টিশিয়াল টিস্যুতে যখন এক্সেসিভ অ্যামাউন্টে কিছু আপনার কি বলা হয়, কিছু স্পেসিফিক প্রোটিন ডিপোজিট হবে, ঠিক আছে। স্পেসিফিক প্রোটিন যখন ডিপোজিট হবে, এগুলোকে বলে ইনসলিউবল প্রোটিন। এগুলো যখন অতিরিক্ত পরিমাণে ডিপোজিট হবে তখন এই টার্মটার নাম হচ্ছে অ্যামাইলোডিসিস। সো কোন কোন প্রোটিন অতিরিক্ত পরিমাণে, কোন কোন ইনসলিউবল প্রোটিন, গ্লাইকোসামিনোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন, সিরাম অ্যামাইলয়েড পি, এইগুলো যখন এক্সেসিভ অ্যামাউন্টে ইন্টারস্টিশিয়াল টিস্যুগুলোতে ডিপোজিট হয় তখন এটাকে বলা হয়, এই ইনসলিউবল প্রোটিনগুলো যখন অতিরিক্ত এক্সট্রাসেলুলারলি ডিপোজিশন হবে তখন এটাকে বলে অ্যামাইলোডিসিস। সো অ্যামাইলোডিসিস অনেক ধরনের হতে পারে, কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। কনজেনিটাল গুলো হচ্ছে জন্মগতভাবে যদি কারো ট্রান্সথাইরেটিন জিন মিউটেশন থাকে তাকে আমরা বলবো কনজেনিটাল অ্যামাইলোডিসিস। এছাড়াও আপনার কিছু আছে AA অ্যামাইলোডিসিস, যেটাকে রিঅ্যাক্টিভ মানে ক্রনিক ইনফেকশনের এগেইনস্টে যে অ্যামাইলোডিসিসটা হয়। কিছু আছে লাইট চেইন অ্যামাইলোডিসিস, মাল্টিপল মায়োলোমাতে যেটা হয়। এবং কিছু হচ্ছে এজ রিলেটেড, 70 এর উপরে গেলে এমনি এক্সট্রাসেলুলার টিস্যুগুলোতে, এক্সট্রাসেলুলার স্পেসগুলোতে আপনার অতিরিক্ত এই ইনসলিউবল প্রোটিনগুলো ডিপোজিট হতে থাকে। আবার একটা আছে ডায়ালাইসিস অ্যাসোসিয়েটেড, অতিরিক্ত পরিমাণ β2 মাইক্রোগ্লোবিউলিন, যারা 5 থেকে 10 বছর যাবত অনেক দিন যাবত ডায়ালাইসিস নিচ্ছে, তাদের এই ডায়ালাইসিসের কারণে অতিরিক্ত পরিমাণে এই ইনসলিউবল প্রোটিনগুলো ডিপোজিট হয়ে হয়ে অ্যামাইলোডিসিস হয়। এই হচ্ছে আমার টাইপস গুলো বললাম। পরের পেজে যা আছে বক্স, ওইটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিলাম। এইটুকুই পরীক্ষায় আসে। এবং পরীক্ষা আরেকটা আসে অ্যামাইলোডিসিস কিভাবে ডায়াগনোস করুন, কঙ্গো রেড স্টেইন দ্বারা, ঠিক আছে। সো লেটস সি। সো অ্যামাইলোডিসিস এটা হচ্ছে name given to a group of acquired and hereditary disorder characterized by extracellular deposition of insoluble protein. কোন কোন প্রোটিন? এই যে গ্লাইকোসামিনোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন, সিরাম অ্যামাইলয়েড পি। এন্ড প্রোটিন অ্যাকুমুলেশন লোকালাইজ হতে পারে, সিস্টেমিক হতে পারে, এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করে কোন অর্গান ইফেক্ট হচ্ছে তার উপর। সো ক্লিনিক্যাল ফিচার্স, যখন একটা পেশেন্টের আপনি নেফ্রোটিক সিনড্রোম, কার্ডিওমায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি এই প্রেজেন্টেশনগুলা পাবেন, কিন্তু আপনি কজ খুঁজে পাচ্ছেন না, তখন আপনি অ্যামাইলয়েড চিন্তা করতে হবে। যেমন
রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করলো, তখন আপনাকে চিন্তা করতে হবে এটা অ্যামাইলোইডোসিস ডেভেলপ করেছে। কেমন? So amyloidosis should always be considered as a potential diagnosis in patient with these disorders when the cause is unclear. এই রোগ আছে কিন্তু কজ খুঁজে পাচ্ছেন না, তখন আপনাকে চিন্তা করতে পারবেন this might be due to a case of amyloidosis. So the diagnosis is established by biopsy, rectal biopsy, which may be on affected organ, rectum usually, এছাড়াও subcutaneous fat. বায়োপসি করে কি পাওয়া যায় প্যাথোলজিক্যাল হিস্টোরিক্যাল ফিচার, এটা পরীক্ষা এসবিএ তে পার্টনে আসে যে by refringence, apple green by refringence of amyloid deposit with cone red stain, Congo red dye, এইটুকুই পরীক্ষা আসে and viewed under polarized light. Clear? একদম সহজ করে দিলাম। Now let's see what are the causes of amyloidosis. একটু আগে আপনাদেরকে বললাম কজগুলো কি কি, যে অ্যাকোয়ার্ড এবং সিস্টেমিক, সরি হেরিডিটারি। হেরিডিটারির মধ্যে যে প্রোডাক্ট কোন জিন মিউটেশন, ট্রান্সথাইরয়েড জিন মিউটেশন। কি ইনহেরিটেন্সি? অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্সি। ঠিক আছে, ফিচার কি কি নিয়ে আসে? পেরিফেরাল এন্ড অটোনমিক নিউরোপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি, রেনাল ইনভলভমেন্ট, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। আচ্ছা, এএ অ্যামাইলোইডোসিস এটা রিঅ্যাক্টিভ, এটা কেন হয়? ইনক্রিজ প্রোডাকশন অফ সিরাম অ্যামাইলয়েড এ অ্যাজ পার্ট অফ প্রলংড রিকারেন্ট অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স। এটা কেন হয়? ক্রনিক ইনফেকশনের কারণে, ডিউ টু টিবি, ব্রঙ্কিয়েক্টাসিস, ক্রনিক অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস এগুলোর কারণে। ঠিক আছে, ক্রনিক ইনফেকশনের কারণে এবং ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, untreated rheumatoid arthritis, familial Mediterranean fever, মোটামুটি কথা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ বা ক্রনিক ইনফেকশন এগুলোর রেসপন্সে যেগুলো হয় সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যামাইলোইডোসিস। ক্লিয়ার? এবং 90% পেশেন্ট প্রেজেন্ট উইথ নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া নেফ্রোটিক সিনড্রোম। লাইট চেন হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন অফ মনোক্লোনাল লাইট চেন, এই যে মাল্টিপল মাইলোমা, বেনাইন গামোপ্যাথিস এন্ড প্লাজমাসাইটোমা, এগুলো হচ্ছে লাইট চেন ডিপোজিশন হয়ে এক্সট্রাসেলুলার টিস্যুগুলো স্পেসে লাইট চেইন ডিপোজিশন হয়ে যে অ্যামাইলোইডোসিস, এটাকে আমরা বলবো লাইট চেইন অ্যামাইলোইডোসিস। ক্লিয়ার? এবং আদার ফিচার যদি আমরা খেয়াল করি কি কি হতে পারে, যে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, কার্পাল টানেল সিনড্রোম, প্রোটিনিউরিয়া, পারপুরা। ম্যাক্রোগ্লোসি হচ্ছে প্যাথোগনোমিক, এটা সিঙ্গেল বেস্টে আসতে পারে। হ্যাঁ, ম্যাক্রোগ্লোসি হচ্ছে প্যাথোগনোমিক ফিচার এবং এই লাইট চেইনের প্রগনোসিস কিন্তু ভালো না, খুবই খারাপ। ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড অ্যামাইলোইডোসিস, যেটা অ্যাকুমুলেশন অফ বিটা 2 মাইক্রোগ্লোবুলিন due to renal failure and due to failure of renal catabolism in the kidney. যারা 5 থেকে 10 বছরের বেশি ডায়ালিসিস পাচ্ছে তাদের ক্ষেত্রে এটা ম্যানিফেস্ট করতে পারে। আর সেনাল হচ্ছে বয়স 70 এর বেশি গেলে নরমাল ট্রান্সথেরেটিন প্রোটিন ডিপোজিট ইন টিস্যু, নরমাল এজিং প্রসেসে এই নরমাল ট্রান্সথেরেটিন প্রোটিন গুলো অতিরিক্ত পরিমাণে 70 বছরের উপরে ডিপোজিট হয়ে সেনাল সিস্টেমিক অ্যামাইলোইডোসিস ডেভেলপ করতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যামাইলোইডোসিস, এর বাইরে কিছু আসবে না। নাও লেটস সি অ্যাসোসিয়েশন অফ স্পেসিফিক জিন পলিমরফিজম উইথ অটোইমিউন ডিজিজ। এই চার্টটা থেকে যদি কোশ্চেন বেশি কঠিন হয়ে আসতে পারে, এই জন্য আমি একটু রিডিং করতে বলবো যে এখানে PTAPN22 এই জিনটা যদি মিউটেশন হয়, এটা সাধারণত একটা ইম্পর্টেন্ট ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ 1 ডায়াবেটিস, এসএল এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, সো আমরা যেটা সবচেয়ে কমনলি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ATG5, এটা হচ্ছে এসএল এর সাথে অ্যাসোসিয়েটেড। আর বাকিগুলো একটু কঠিন, এগুলা সাধারণত পরীক্ষা দিবে না। তারপরে ইন্টারলিউকিন IL-23R, এটা একটু রিডিং করে নিয়ে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সোরিয়াসিস, এএস, অ্যানক্লোজিং স্পন্ডিলাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড। আর CTLA4 PTAPN20 এই দুইটা মানিক রতন, এই দুইটা RA এবং ডায়াবেটিস টাইপ 1 এ পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে পরীক্ষায় প্রতি বছরই একটা কোশ্চেন থাকে, হাইপার সেন্সিটিভিটি ক্লাসিফিকেশন। এইখান থেকে এইটুকু আপনাদের রিডিং করার দায়িত্ব দিলাম। এখানে প্যাথোফিজিওলজি লেখা আছে, এটা আবার এখানেও লেখা আছে। সো এই বক্সটাই পরীক্ষার আগের দিন আমি সবসময় পড়ে যেতে বলি এবং আমার সাজেশনও সবসময় থাকে যে চারটা আমরা এটা একদম বাচ্চাকাল থেকে পড়ে আসছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। এক্সাম্পল গুলো মূলত পরীক্ষা আসে, তারপর মেকানিজম গুলো আমরা পড়ে যাবো, যে টাইপ 1 ইজ ডিউ টু IG mediated muscle denutation, টাইপ 2 ডিউ টু IgG or IgM, এই যে সাইটোটক্সিক অ্যান্টিবডি, এই যে বাইন্ডিং অফ IgG or IgM অ্যান্টিবডি টু অ্যান্টিজেন অন সেল সারফেস কজেস সেল কিলিং। সো এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। ঠিক আছে, আর টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। IgG ও IgM প্রথমে সলিউবল অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে টু ফর্ম ইমিউন কমপ্লেক্স, যেটা ট্রিগার করবে কমপ্লিমেন্ট পাথ। আমরা যে কমপ্লিমেন্ট পাথওয়ে পড়ে আসলাম, ঠিক কি না? আমরা ক্লাসিক্যাল পাথওয়ে পড়ে আসলাম না? ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ের মাধ্যমে যে কোন এটা হয় টাইপ 3। অ্যান্টিবডি মেডিয়েটেড কিন্তু টাইপ 2, এটা কিন্তু কমপ্লিমেন্ট পাথওয়েকে অ্যাক্টিভেট করে না। এন্ড টাইপ 4 হচ্ছে অ্যাক্টিভেটেড টি সেল এন্ড ফ্যাগোসাইট দ্বারা। ওকে, এবং পরীক্ষায় মূলত আপনার এই হাইপার সেন্সিটিভিটির এই এক্সাম্পল গুলো পরীক্ষায় আসে। সকল হাইপার সেন্সিটিভিটি ইজ টাইপ 1 এক্সেপ্ট কয়েকটা হাইপার সেন্সিটিভিটি, নিকেল হাইপার সেন্সিটিভিটি এবং টিউবারকুলিন, এই দুইটাই মনে রাখেন।
নিকেল এবং টিউবারকুলিন হাইপারসেনসিটিভিটি, এই দুইটা হাইপারসেনসিটিভিটি বাদে বাকি সব হাইপারসেনসিটিভিটি মূলত টাইপ 1। আরো অনেক আছে, আমরা ওইগুলো কঠিনে যাবো না, এমআরসিপি তে একটু কমনলি আসে, ওইগুলো আমরা যাবো না। ঠিক আছে, সো নিকেল হাইপারসেনসিটিভিটি এন্ড টিউবারকুলিন হাইপারসেনসিটিভিটি হচ্ছে টাইপ 4। ঠিক আছে, আর টাইপ 1 হচ্ছে বাকি সব হাইপারসেনসিটিভ। টাইপ 2 হচ্ছে যে এবিও ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, হাইপার অ্যাকিউট। সো হাইপার অ্যাকিউট টাইপ 2, বাট অ্যাকিউট যেটা ওইটা হচ্ছে টাইপ 4। ঠিক আছে, এছাড়াও অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, আইটিপি, গুড পাস 2 ডিজিজ এর হচ্ছে টাইপ 2। আর টাইপ 3 পরীক্ষা সবচেয়ে বেশি আসে আরএএসএলই, আরএএসএলই এই দুইটাই সবচেয়ে বেশি আসে। এছাড়াও ক্রায়োগ্লোবুলিনেমিয়া এমআরসিপি তে আসে, সিরাম সিকনেস ফার্মাসলাইন করতে হবে। আর আরএ টাইপ 2 বাট রিউমেটিক ফিভার কিন্তু টাইপ, আরএ টাইপ 3 বাট রিউমেটিক ফিভার কিন্তু টাইপ 2, এটাকে যাতে ভুল না হয়। টাইপ 1 ডায়াবেটিস, হাসিমোটোস এগুলো হচ্ছে টাইপ 4 এর মধ্যে। আর দুইটা গ্রেভস দিয়ে, মায়াস্থেনিয়া গ্রেভিস এন্ড গ্রেভস ডিজিজ, এইটা একটু মনে রাখতে হবে। এটা এমআরসিপির পাস মেডিসিন টেক্সট বুকে আছে যে গ্রেভস ডিজিজ এবং মায়াস্থেনিয়া গ্রেভিস, তাহলে গ্রেভস, দুইটা গ্রেভস দিয়ে এটা হচ্ছে টাইপ 5। আমি যদি একটু আপনাদের এমআরসিপিটা দেখাই, একটু খেয়াল করেন। টাইপ 1 এখানে পাস মেডিসিনে যেটা লেখা আছে অ্যানাফাইল্যাক্সিস, মানে অ্যাজমা, একজিমা, হেভিফার সব। বাট আমি যেটা বলেছি যে দেখেন ওরা এখানে মার্ক করে দিচ্ছে যেগুলো প্রিভিয়াস এমআরসিপি কোশ্চেনে আসছে। টাইপ 4 হচ্ছে টিউবারকুলিন স্কিন হাইপার রিঅ্যাকশন, গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ রিঅ্যাকশন, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। ওহো, কন্টাক্ট ডার্মাটাইটিস বলতে মনে নেই। সো সকল হাইপার সেনসিটিভিটি হচ্ছে টাইপ 1 এক্সেপ্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, টিউবারকুলিন রিঅ্যাকশন, টিউবারকুলার হাইপারসেনসিটিভিটি, এই দুইটা, এবং নিকেল হাইপারসেনসিটিভিটি, এই তিনটা পরীক্ষা বেশি আসে। ঠিক আছে, নিকেল এবং এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিলাইটিস এর যে ক্রনিক ফেজ এটা টাইপ 4, আর এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিলাইটিস যে অ্যাকিউট ফেজ এটা টাইপ 3। জিবিএস, এমএস, এই দুইটা পরীক্ষা আসে টাইপ 4 এর মধ্যে, এমএস এবং জিবিএস টাইপ 4 এর মধ্যে। বাট গ্রেভস ডিজিজ এবং দুইটা গ্রেভস যেটা বললাম, এই যে টাইপ 5 এর মধ্যে হচ্ছে গ্রেভস এন্ড দুইটা গ্রেভস, মায়াস্থেনিয়া গ্রেভস এন্ড গ্রেভস ডিজিজ। ঠিক আছে, এটা যাতে ভুল না হয়। সো টাইপ 3 তো পারবেন। টাইপ 2 এর মধ্যে তো বলেছি যে রিউমেটিক ফিভার টাইপ 2, এটা কিন্তু অনেকে রিউমেটিক ফিভারের সাথে রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস গুলায় ফেলেন। সো রিউমেটিক ফিভার হচ্ছে টাইপ 2 আর রিউমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে টাইপ 3। ওকে, এগুলো ভুল করা যাবে না। পেমফিগাস ভালগারিস, বুলাস পেমফিগয়েড, গুড পাস 2, আইটিপি, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া সব টাইপ 2। নাও লেটস সি ক্রায়োগ্লোবুলিনেমিয়া। আচ্ছা, আগে ডেফিনিশনটা আগে শিখি। হোয়াট ইজ ক্রায়োগ্লোবুলিন, এটা জানেন কিনা? So cryoglobulin are antibodies that directed against other antibodies, other immunoglobulin, antibody directed against other immunoglobulins. Just a minute, আমি একটু এসিটা একটু কমাই নি। আর রিমোট তো কাজই করতেছে। Okay, sorry. So cryoglobulins are antibodies that are directed against other immunoglobulins. So antibody against an immunoglobulin, এরা ইমিউন কমপ্লেক্স ফর্মেশন করে যারা কোল্ডে প্রেসিপিটেট হয়, এরা হচ্ছে ক্রায়োগ্লোবুলিন। দে ইউজুয়ালি টাইপ 3 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। তিন ধরনের আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রায় ক্লু থাকে। যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস সি ইনফেকশন অথবা মেমব্রানোপ্রলিফারেটিভ বা মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস অ্যাসোসিয়েটেড উইথ লো কমপ্লিমেন্ট লেভেল থাকে, তাকে চোখ বন্ধ করে ক্রায়োগ্লোবুলিনেমিয়া দিতে পারবেন। সো এই তিনটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে immune complex mediated IG formed by polyclonal IgM or IgG directed against constant region of IgG, তাহলে অ্যান্টিবডি এগেইনস্ট অ্যান্টিবডি। আর এটা হচ্ছে, এটাও ইমিউন কমপ্লেক্স ফর্ম বাই মনোক্লোনাল আইজিএম প্যারাপ্রোটিন ডিরেক্টেড এগেইনস্ট আইজিজি। সো এটা আইজিএম এগেইনস্ট আইজিজি, এটা আইজিএম অথবা আইজিজি এগেইনস্ট এফসি রিজন অফ আইজিজি, এবং এটা পলিক্লোনাল। এই হচ্ছে পার্থক্য। আর টাইপ 1 হচ্ছে আইসোলেটেড মনোক্লোনাল আইজিএম প্যারাপ্রোটিন উইথ নো পার্টিকুলার স্পেসিফিসিটি। এই দুইটা কম পাওয়া যায়, 25%, 25%। সো টাইপ 1 টা শুধু হাইপার ভিসকোসিটির যে ফিচারগুলো আছে, রেনল্ডস, অ্যাক্রোসায়ানোসিস, রেটিনাল ভেসেল অবক্লুশন, আর্টেরিয়াল এন্ড ভেনাস থ্রম্বোসিস, এই ফিচারগুলো নিয়ে আসে। আর টাইপ 2 টাইপ 3 ভাস্কুলাইটিসের যত ফিচার আছে, র্যাশ, আর্থ্রালজিয়া, নিউরোপ্যাথি, কিউটেনিয়াস আলসারেশন, হেপাটোস্প্লেনোমেগালি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, রেনল্ডস ফেনোমেনন, এগুলা। সো রেনল্ডস ফেনোমেনন তিনটাতে থাকতে পারে, যে as a feature of vasculitis and as a feature of hyperviscosity. But example গুলো ডিজিজ অ্যাসোসিয়েটেড পরীক্ষা আছে, হেপাটাইটিস সি is associated with 2 and 3, rheumatoid arthritis, SLE,
এরা এমনিতে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, সো এরা টাইপ 3 এর সাথে থাকবে। ক্লিয়ার? আর এখানে হেপাটাইটিস সি, পার্টিকুলারলি হেপাটাইটিস সি ওরা বলে দিয়েছে, এখানেও পার্টিকুলার হেপাটাইটিস সি 2 3 প্লাস লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ থাকলে 2 হবে। আর ভাস্কুলার মানে হাইপার ভিসকোসিটির প্রেজেন্টেশন নিয়ে যে ওয়ার্ল্ড ডিস্টেন্স ম্যাক্রোগ্লোবুলিন স্পেশালি বলেই দিয়েছে, ওয়ার্ল্ড ডিস্টেন্স ম্যাক্রোগ্লোবুলিনিমিয়া এটা টাইপ 1 ক্রায়োগ্লোবুলিনস, ঠিক আছে, টাইপ 1 ক্রায়োগ্লোবুলিনিমিয়া। সো আপনি প্রোটিন রিলেটিভ করলে এটাতে কোনো মনোক্লোনাল প্যারাপ্রোটিন পাবেন না, বাট এই দুটোতে আইজিএম পাবেন। রিউমাটয়েড ফ্যাক্টর করলে এটা হচ্ছে এমআরসিপি তে প্রচুর আসে যে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ কোন ক্রায়োগ্লোবুলিনিমিয়াতে, টাইপ 2 এন্ড টাইপ 3। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি কোনটাতে, টাইপ 2 এন্ড টাইপ 3। সিরাম ভিসকোসিটি, হাইপার ভিসকোসিটি কোনটাতে, টাইপ 1। কমপ্লিমেন্ট নরমাল কোনটাতে, টাইপ 1। খুবই ইম্পর্টেন্ট, এই বক্স থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। সো আমাদের ক্রায়োগ্লোবুলিন, তারপর হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি, এগুলা যতটুকু পড়িয়েছি এর বাইরে তেমন কোনো কোশ্চেন আপনার আসবে না, ঠিক আছে। সো অ্যালার্জি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যালার্জি রিডিং, এটা ভুয়া ছক, রিডিং করবেন যে কি অ্যালার্জি কি কি ম্যানিফেস্টেশন হতে পারে। নেক্সট পেজে চলে যান। অ্যালার্জির কি কি টেস্ট আছে, অ্যালার্জিক টেস্ট, এইটা আমি আপনাদেরকে এখন একটা বক্স দেখাবো, এমআরসিপি পাস, ওইখান থেকে মূলত কোশ্চেন গুলো আসে। এইখানে আমি খেলে আপনাদের সাজেস্ট করবো অ্যালার্জি টেস্ট গুলোর নামগুলো একটু জেনে রাখবেন। স্কিন প্রিক টেস্ট আমি বক্সটা থেকে মূলত পড়াবো, এখানে একটু রিডিং করতে পারেন, বক্সটা সব আছে এগুলা। স্পেসিফিক আইজিজি টেস্ট, সুপারভাইজড এক্সপোজার টু অ্যালার্জেন, সুপারভাইজড এক্সপোজার টু অ্যালার্জেন এটা সাধারণত ইউজফুল ইন ইনভেস্টিগেশন টু অকুপেশনাল অ্যাজমা অর ফুড অ্যালার্জির জন্য মূলত স্পেসিফিক। আর আইজিই লেভেল যেটা, এটা সাধারণত ক্রস রিঅ্যাক্টিভিটিটা টেস্ট করা হয়, ফর এক্সাম্পল মাল্টিপল ইনসেক্ট ভেনম, যেখানে কম্পোনেন্ট রিজলভ ডায়াগনস্টিক ইউজিং রিকম্বিনেন্ট অ্যালার্জেন্স। ওকে, মাস্ট সেল ট্রিপটেস লেভেল, এইটা হচ্ছে যে সার্কুলেটিং লেভেলস অফ মাসেল ডিজেনারেশন প্রোডাক্ট rises dramatically to 1 to 2 hours after a systemic allergic reaction. এই জিনিসটার বেসিসেই ট্রিপটেস লেভেলটা করা হয় এবং ট্রিপটেস ইজ দ্য মোস্ট সুইটেবল এবং এটা রেজড পাওয়া যায়। সিরাম টোটাল আইজিই, সিরাম আইজিই টেস্ট, স্পেসিফিক আইজিই টেস্ট আর টোটাল সিরাম আইজি দুইটা কিন্তু ডিফারেন্ট। ওকে, আচ্ছা, এছাড়াও ইসোনিফিলিয়াটা দেখা হয়। সো এই টেস্টগুলা একটু আমি বললাম যে একটু নাম করে রাখেন, কিন্তু পরীক্ষা আপনাদের যেটা অ্যালার্জিক টেস্ট যেটা আপনাদের লাগবে খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু আপনি দেখেন এই বক্সটা, দ্য অ্যালার্জিক টেস্ট, এই স্কিন প্রিক টেস্ট, রেডিও অ্যালার্জি সরবেন্ট টেস্ট, স্কিন প্যাচ টেস্টিং, এটা মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি কমনলি আপনাকে অ্যাসেস করবে। এবং দেখেন স্কিন প্রিক টেস্ট, এটা আমরা কমনলি ওয়ার্ডে করি, আমরা কিন্তু স্যাররা কিন্তু আমাদেরকে অর্ডার দেয় যে সেপ্ট্রাক্সন দেওয়ার আগে একটু সিস্টার স্কিন প্রিক টেস্টটা করে নিন। সো এটা হচ্ছে ইনএক্সপেন্সিভ, শর্ট টাইমে করা যায়, মানে 15 মিনিটের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন, এবং এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ টেস্ট এবং এটা ইজি টু পারফর্ম এবং ইনএক্সপেন্সিভ। তাহলে কিভাবে করা, ড্রপস অফ ডাইলুট অ্যালার্জেন, যেমন সেপ্ট্রাক্সন টেস্টই করবেন আপনি, সেপ্ট্রাক্সন অ্যালার্জি আছে কিনা, একটুখানি সেপ্ট্রাক্সন নিয়ে আন্ডার স্কিন, ঠিক আছে, পায়ার্স করে আপনি নিডল দিয়ে পায়ার্স করে একটু পুশ করে দিলেন, পুশ করে 15 মিনিট পরে দেখলেন কোনো প্রবলেম হয় কিনা, ঠিক আছে। সো এ লার্জ নাম্বার অফ অ্যালার্জেন্স ক্যান বি টেস্টেড ইন ওয়ান সেশন এবং নর্মালি ইনক্লুডস দ্য হিস্টামিন এন্ড স্টেরল ওয়াটার কন্ট্রোল। যদি আসলে অ্যালার্জি থাকে একটা হুইল অ্যাপিয়ার করবে 15 মিনিটের মধ্যেই। এটা হচ্ছে স্কিন প্রিক টেস্ট ইউজড ফর ফুড অ্যালার্জিস এন্ড অলসো পোলেন এন্ড অলসো ড্রাগ অ্যালার্জি, ঠিক আছে। এবার আসেন রেডিও অ্যালার্জি সরবেন্ট টেস্ট বা রাস টেস্ট, এটা হচ্ছে সিরাম আইজিই লেভেলটা দেখা হয়, ঠিক আছে। আমরা যে ব্লাডে আইজিই লেভেল দেখতে বলি না, সিরাম আমরা তো অ্যালার্জি পাইলে বলি যে আইজিই লেভেল করে আসেন, এটি ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট অফ আইজি দ্যাট রিঅ্যাক্ট স্পেসিফিকলি উইথ সাসপেক্টেড নোন অ্যালার্জেন্স। সো এটা সাধারণত ফুড অ্যালার্জি, ইনহেলড অ্যালার্জেন, পোলেন অ্যালার্জি এবং ওয়াস বা ভি ভেনম, এই যে ভোমরা যে কামড় দেয় এগুলোর জন্য মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট। এবং স্কিন প্যাচ টেস্ট, এটা কন্টাক্ট ডার্মাটাইটিসে একটু নতুন একটা ঘড়ি পড়লো, বিদেশ থেকে দুলাভাই পাঠাইছে বা শ্বশুর পাঠাইছে বা বড় বোন পাঠাইছে, একদম পুরা হাতে অ্যালার্জি অবস্থা খারাপ হয়েছে, তখন তার কোন টেস্ট করতে হবে, স্কিন প্যাচ টেস্ট। এবং অ্যারাউন্ড 30 থেকে 40 অ্যালার্জেন্স আর প্লেসড অন দ্য ব্যাক, ইরিটেন্ট মে অলসো বি টেস্টেড ফর, এবং এটা কিন্তু 96 ঘন্টা পরে রেজাল্ট পাওয়া যায়। সো এই প্যাচটা দেওয়ার পরে স্পেসিফিক অ্যালার্জেনের প্রতি 48 ঘন্টা পরে রিমুভ করা হয়, এবং 48 ঘন্টা রিমুভ করার পরে ডার্মাটোলজিস্ট ফার্দার 48 আওয়ার্স পরে আপনার রিপোর্ট দিবে। সো 96 আওয়ার্স পরে এই রেজাল্টটা দেওয়া হয়। কন্টাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে স্কিন প্যাচ টেস্টিং, রেডিও অ্যালার্জি সরবেন্ট টেস্ট, টোটাল আইজি লেভেলটা দেখা হয়, সরি সিরাম আইজি লেভেলটা দেখা হয়, এবং 0 to 6 এই সে ক্যাটাগরি করে, 0 মিন্স নেগেটিভ, 6 মিন্স স্ট্রংলি পজিটিভ। স্কিন প্রিক টেস্ট কমনলি আমরা ওয়ার্ডে যেটা করি,
ঠিক আছে। সো এই ম্যানেজমেন্ট, অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন, অ্যান্টিহিস্টামিন দিবেন, স্টেরয়েড দিবেন, সিরাম ক্রোমোগ্লাইকেট দিতে পারেন, এন্ড অ্যান্টিজেন স্পেসিফিক ইমিউন থেরাপি এটাতেও দিতে পারেন। অ্যান্টিজেন স্পেসিফিক কিছু ইমিউন থেরাপি ট্রেডিশনালি অনেক জায়গায় ইউজ করা হয়, এটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি ওমালিজুমাব, যেটা ইন্ডিয়াতে প্রচুর জনপ্রিয় মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা ইউজ করতে পারেন। ঠিক আছে। এছাড়াও অ্যাড্রেনালিন, ফাইনালি অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন দিতে পারেন। খালি হেডলাইন গুলো একটু পড়ে রাখলাম। ওকে, এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না, আমরা খালি একটু হেডলাইন গুলো জেনে রাখলাম যে কিভাবে আমরা অ্যালার্জি চিকিৎসা করতে পারি। ঠিক আছে। নাও লেটস সি দ্য বুম বুম, যেখান থেকে প্রায় প্রতি বছর এফসিপিএস এ স্যারদের কমন টপিকস যে এনজিও এডিমা। এইখানে আমি এভাবে এখন যেভাবে এনজিও এডিমা পড়বো এইভাবে আগে পড়ছেন কিনা আমি জানি না। সো আগে ডেফিনেশন জানতে হবে যে এপিসোডিক localized non-pitting swelling of submucous or subcutaneous tissue. Angioedema হচ্ছে episodic localized non-pitting swelling of the submucous or subcutaneous. তাহলে episodic localized non-pitting, pitting হবে না, non-pitting swelling of the submucous or subcutaneous tissue. So চারটা টাইপস আছে। অ্যালার্জিক রিঅ্যাকশন টু স্পেসিফিক ট্রিগার, ইডিওপ্যাথিক, হেরিডিটারি, এস ইনহিবিটর। সবচেয়ে কমনলি পার্টন আসে ইডিওপ্যাথিক, সরি হেরিডিটারি। সো হেরিডিটারি কেন হয়? C1 কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, C1 ইনহিবিটর সরি C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি যদি কারো থাকে, উইথ রিজাল্টিং ইনক্রিজ প্রোডাকশন অফ ব্র্যাডিকাইনিন। সো C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি থাকলে তার ব্র্যাডিকাইনিন প্রোডাকশন বেড়ে যাবে, এটা হেরিডিটারি এনজিওডিমার একটা ইম্পর্টেন্ট কজ। কনজেনিটালি হেরিডিটারি কারো যদি C1 ইনহিবিটর কনসেন্ট্রেট ডেফিসিয়েন্সি থাকে। সো এই ব্র্যাডিকাইনিন মূলত কে মিডিয়েটর। সো প্রত্যেকটার কে মিডিয়েটর জানতে হবে। সো হেরিডিটারি এনজিওডিমার কে মিডিয়েটর ব্র্যাডিকাইনিন, এস ইনহিবিটর অ্যাসোসিয়েটেড এনজিওডিমারও ব্র্যাডিকাইনিন। বাট বাকি দুটো ইডিওপ্যাথিক এবং অ্যালার্জিক রিঅ্যাকশন টু স্পেসিফিক ট্রিগার, এদের কে মিডিয়েটর হচ্ছে হিস্টামিন। এদের কে মিডিয়েটর কি? হিস্টামিন। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এটা হেরিডিটারি, সো এটা হচ্ছে রেয়ার অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এবং মজার কথা হচ্ছে angioedema, but there is not associated with urticaria or other features of allergy. They do not cause anaphylaxis, যেহেতু urticaria নাই, অ্যালার্জি ফিচার নাই, anaphylaxis নাই, সো এদেরকে কিন্তু আপনি অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করতে পারবেন না, আনরেসপন্সিভ। ক্লিয়ার? এটার সাথে এটা রিলেশন। কারণ কি? এদের তো ঝামেলা অন্য জায়গায়। ঝামেলা তো যে C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি। ঠিক আছে। সো এই এনজিওডিমার কারণে এদের লাইফ থ্রেটেনিং প্রবলেম হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে। ইনভেস্টিগেশন করলে কমপ্লিমেন্ট C4 ডেফিসিয়েন্সি পাবেন। অ্যাকিউট অ্যাটাকে মূলত ইন বিটুইন অ্যাটাক, এমআরসিপি তে আসে ইন বিটুইন অ্যাটাক কোনটা কম পাবেন? C4। আর এখানে লেখা আছে অ্যাকিউট অ্যাটাক। আমি আবারও বলছি, এমআরসিপি তে আসে ইন বিটুইন অ্যাটাক কোনটাতে পাবেন? কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, C4 ডেফিসিয়েন্সি, বা দুইটা অ্যাটাকের মাঝখানে C1 ইনহিবিটর লেভেল কম পাবেন। সো আপনাকে চিকিৎসা করতে কি হবে? এই যে যেটা কম সেটা দিতে হবে, C1 ইনহিবিটর কনসেন্ট্রেট দেন অ্যাকিউট অ্যাটাকে, আর অ্যানাবলিক স্টেরয়েড দিতে পারেন, বাট অ্যান্টিহিস্টামিনে কোনো কাজ হবে না। এই হচ্ছে আমার হেরিডিটারি এনজিওডিমা দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ any urticaria, any allergy features, or any anaphylaxis. So they do not respond with antihistamine. They are treated with their deficiencies like C1 inhibitor and anabolic steroids. Among their key mediator is bradykinin, increased bradykinin levels. এখন আসেন অ্যালার্জিক রিঅ্যাকশন টু স্পেসিফিক ট্রিগার, যেমন এটা সবচেয়ে কমন, এই দুইটা কিন্তু সবচেয়ে কমন। আমরা যে নরমালি যে অ্যালার্জির কারণে চোখ মুখ ফুলে আসে, এগুলাই কিন্তু এগুলা। সো ক্লিনিক্যাল ফিচার যদি খেয়াল করেন, যে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ আর্টিকেরিয়া, হিস্ট্রি অফ আদার অ্যালার্জিস কমন, এবং ফলোস এক্সপোজার টু যে অ্যালার্জি, ফুড অ্যালার্জি, অ্যানিমাল ড্যান্ডার, ইনসেক্ট ভ্যানম, ভুমরা টুমরা কামড় দিলে আমরা ওয়ার্ডে যেগুলো পাই, এটাই তো হচ্ছে আপনার অ্যালার্জিক রেসপন্স টু স্পেসিফিক ট্রিগার। ওকে, এবং এদেরকে কিন্তু আপনি অ্যালার্জেন অ্যাভয়েডেন্স অ্যান্টি নরমাল যে অ্যানাফিলাক্সিস চিকিৎসা, ওইটা দিলেই ঠিক হয়ে যাবে। এখন আসেন ইডিওপ্যাথিক, এইটা একটা মজার একটা টার্ম আমরা শিখাবো, ডার্মাটোগ্রাফিজম। এই টার্মটা আপনাকে মনে রাখতে হবে। ডার্মাটোগ্রাফিজম মানে কি? আপনার হাতে আমি স্ক্র্যাচ করে যা লিখে দিব তাই অ্যালার্জির মতো হয়ে ফুল উঠবে। যেমন আপনার এখানে লিখে দিলাম শেখ হাসিনা, আপনার হাতে হাসিনা লেখা উঠে গেল। লিখে দিলাম জনি ব্লেয়ার, উঠে গেল। লিখে দিলাম রবার্ট ব্রুস, উঠে গেল। ঠিক আছে, যা লিখে দিব স্ক্র্যাচ করে ওইটা উঠে যাবে। এটা হচ্ছে ডার্মাটোগ্রাফিজম। সো ডার্মাটোগ্রাফিজম ইজ কমন ইন idiopathic angioedema, এবং they also associate with urticaria, physical stimuli such as heat, pressure, exercise against it, এটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এদের যদি আমরা স্কিন প্রিক টেস্ট, আইজি টেস্ট করে নেগেটিভ পাবো, বাট hypothyroidism should also be excluded as it is associated with dermatographism. Okay, treatment, antihistamine are the mainstay of treatment, and prophylaxis, NSAID, opioid, radio contrast media, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর এস ইনহিবিটর আমরা জানি যে এস ইনহিবিটর যারা রেগুলার নেয় তাদের ব্র্যাডিকাইনিন ইনহিবিশন, ব্রেকডাউন ইনহিবিশন হয়। সো ব্র্যাডিকাইনিন বেড়ে যাওয়ার কারণে তাদের এস ইনহিবিটর ইনডিউসড
এনজিওডিমা এবং কাফ রেজিস্ট্যান্ট কাফ ডেভেলপ করে, সরি ড্রাই কাফ ডেভেলপ করে। সো 0.1 থেকে 0.2% পেশেন্ট এটা ডেভেলপ করতে পারে এবং এরাও লাইক হেরিডিটারি এনজিওডিমা আর্টিকেরিয়া অ্যানাফাইলেক্সিস এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে না, বাট লাইফ থ্রেটেনিং প্রবলেমে পড়ে যেতে পারে। এদের ক্ষেত্রে যেহেতু ড্রাগের কারণে হচ্ছে ড্রাগটা ডিসকন্টিনিউ করতে হবে, এআরবি দিতে হবে, ঠিক আছে, সরি এস ইনহিবিটর এআরবি অ্যাভয়েড করতে হবে। এস ইনহিবিটর শুড বি অ্যাভয়েডেড, ডিসকন্টিনিউড এআরবি শুড বি অ্যাভয়েডেড ইফ পসিবল আনলেস দেয়ার ইজ এ স্ট্রং ইন্ডিকেশন। ক্লিয়ার? এই ড্রাগ অ্যাভয়েড করলে ওরা ভালো হয়ে যাবে। এই হচ্ছে আমার এনজিওডিমা, মাস্ট পার্টন একটা আসবেই, কে মেডিয়েটর গুলা প্রচুর আসে সিঙ্গেল ওয়েস্টে, ওকে। এবং ডার্মাটোগ্রাফিজম কোনটার সাথে? ইডিওপ্যাথিক এনজিওডিমার সাথে অ্যাসোসিয়েটেড। এটাও কিন্তু পরীক্ষায় স্যার আপনাকে টেস্ট করবে, ডার্মাটোগ্রাফিজম, ওকে। নাও আমাদের মোটামুটি শেষ, আর দুইটা বক্স পড়লেই শেষ। এই দিক থেকে সাধারণত এই যে ক্লিনিক ক্লাসিফিকেশন অফ ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন আমরা নেফ্রোলজিতেও পড়ি, এখানেও পড়ি। ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন, একটা পেশেন্টের ট্রান্সপ্ল্যান্ট আপনি করলেন, এটা কয়ভাবে রিজেক্ট হতে পারে? হাইপার অ্যাকিউট রিজেক্ট, অ্যাকিউট সেলুলার, অ্যাকিউট ভাস্কুলার, ক্রনিক গ্রাফট। যদি ট্রান্সপ্ল্যান্ট করার পরে 1 ঘন্টার মধ্যে, মিনিটস টু আওয়ার্সের মধ্যে পেশেন্টের জ্বর আসে, হ্যামাচুরিয়া ডেভেলপ করে, সারা শরীর ফুলে যায়, এরকম ঘটনা ঘটে, তাহলে এবং ইউরিন আউটপুট বন্ধ হয়ে যায়, এরকম হয়, সো এদেরকে আমরা বলতে পারেন হাইপার অ্যাকিউট রিজেকশন। সো এদের প্যাথোলজিক্যাল ফাইন্ডিং থ্রম্বোসিস, নেক্রোসিস, এবং এটা কেন? প্রিফর্মড অ্যান্টিবডি ডেভেলপ, ডোনরের প্রিফর্মড অ্যান্টিবডি টু ডোনর অ্যান্টিজেন্স। সো এইটা এখন খুবই রেয়ার, কারণ কি এখন ট্রান্সপ্ল্যান্ট করার আগে এইচএলএ ম্যাচিং টেচিং সবই করে নেওয়া হয়। এটা আগে হইতো, কিন্তু এখন এগুলা রেয়ার, ওকে। So preformed antibody to donor antigens result in complement activation, that is type 2 hypertension. So hyperacute হচ্ছে type 2 and acute হচ্ছে type 4 hypersensitivity. So treatment হচ্ছে non irreversible graft loss. Hyperacute হলে graft আর বাঁচানো সম্ভব না। Acute cellular rejection 5 থেকে 30 দিনের মধ্যে, acute vascular rejection 5 থেকে 30 দিনের মধ্যে হয়। Cellular rejection টা cellular infiltration এর কারণে, এই ছোট ছোট কথাগুলা আপনার হচ্ছে SBA তে দিয়ে দেয়, এবং acute vascular rejection এর vasculitis এর কারণে, ঠিক আছে। সো অ্যাকিউট সেলুলার রিজেকশন মেকানিজম হচ্ছে CD4 and CD8 T cell টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। অ্যাকিউট সেলুলার রিজেকশন মেকানিজম কি? CD টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। এটা কেন হয়? এই দুইটা সেলের কারণে হয়, এবং ইমিউন সাপ্রেশন বাড়ায় দিতে হবে। ভাস্কুলারটা ভাস্কুলাইটিসের কারণে, অ্যান্টিবডি এন্ড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের কারণে, অ্যান্টিবডি এন্ড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের কারণে এটা হয়, এবং ইনক্রিজ ইমিউন সাপ্রেশন। ক্রনিক allograft failure fibrosis is carrying immune and non-immune mechanism এর কারণে হয়, এবং minimize DAC toxicity, control hypertension, hyperlipidemia, এগুলো ম্যানেজ করতে হবে। সো এই বক্সটা আপনারা পড়েন, এটা আমরা একটু ডিটেইলস নেফ্রোলজিতে পড়ি, ওকে। আচ্ছা, এইখানে আসেন লাস্ট বক্স, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইজ বুম বুম ইম্পর্টেন্ট। মূলত সাইক্লোস্পোরিন এন্ড ট্যাক্রোলিমাস থেকেই, এই ক্যালসিনিউরন ইনহিবিটর থেকেই কোশ্চেন আসে। এইটুকু যদি কেউ পড়ে যান, পার্টনার একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো অ্যাকিউট ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস সবার আগে জানতে হবে হু আর দ্য ইমিউনোসাপ্রেসিভ। তাহলে অ্যান্টিপ্রলিফারেটিভ এজেন্ট আছে কিছু, কিছু আছে ক্যালসিনিউরন ইনহিবিটরস, কিছু আছে স্টেরয়েড, কিছু আছে অ্যান্টিথাইমোসাইড গ্লোবুলিন, ব্যাসিলিক্সিম্যাব, বেলাটাসেপ্ট। এর মধ্যে ক্যালসিনিউরন ইনহিবিটর দুইটা, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এদের মেকানিজমও পরীক্ষা আসে, ইনহিবিট টি সেল সিগন্যালিং, দাস রিলিজিং ইন্টারলিউকিন 2 রিলিজ ইনহিবিশন, okay, prevent lymphocyte activation, block cytokine transcription, that is interleukin 2, okay. So calcineurin inhibitor মধ্যে cyclosporin, tacrolimus, এর মধ্যে tacrolimus cyclosporin এর চেয়ে ভালো immunosuppressive, but this is more diabetogenic, কথা বুঝে নিন। tacrolimus more best drug but more diabetogenic, IgT করে। So cyclosporin এর সাইড ইফেক্ট, tacrolimus এর সাইড ইফেক্ট, cyclosporin এর সাইড ইফেক্ট যদি আপনারা পরীক্ষায় আসে, একটা কথা হচ্ছে এভরিথিং ইজ রেইজড, এভরিথিং ইজ রেইজড। আমি আপনাদেরকে ডেভিডসনে দিয়েছি সাইক্লোস্পোরিন, আমি একটু করে 5 মিনিটের জন্য দেখাবো। সো সাইক্লোস্পোরিন ইনক্রিজ সাসসেপ্টিবিলিটি ইনফেকশন, দুইটাই হাইপারটেনশন করে, দুই নেফ্রোটক্সিসিটি, ডায়াবেটোজেনিক, স্পেশালি কোনটা? ট্যাক্রোলিমাস, এটা সিঙ্গেল ওয়েস্টে আসে। জিঞ্জিভাল হাইপারট্রফি, হার্সুটিজম, এগুলো সব সাইক্লোস্পোরিনের সাইড ইফেক্ট, ঠিক আছে। আর অ্যান্টিপ্রলিফারেটিভ এজেন্ট অ্যাজাথায়োপ্রিন, মাইক্রোফেলোরাইড, মোভিটিলেটর, মেকানিজমই এই দুইটা। পরীক্ষায় কিন্তু মেকানিজম দিয়ে কোশ্চেন আসে, যে ফলোইং আর দ্য ক্যালসিনিউরন ইনহিবিটর ইমিউনোসাপ্রেসিভ, ফলোইং আর দ্য অ্যান্টিপ্রলিফারেটিভ এজেন্ট ইমিউনোসাপ্রেসিভ, ক্লিয়ার। সো এদের ফাংশন হচ্ছে ইনহিবিট লিম্ফোসাইট প্রলিফারেশন বাই ব্লকিং ডিএনএ সিনথেসিস। কি সাইড ইফেক্ট? কি লিউকোপেনিয়া, হেপাটোটক্সিসিটি, স্টেরয়েড, অ্যান্টিথাইমোসাইড গ্লোবিন, ব্যাসিলিক্সিম্যাব, বেলাটাসেপ্ট, এগুলোর শুধু সাইড ইফেক্ট গুলো রিডিং করবে, আর কিছু না। ওকে, দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ইমিউনোলজি। এখন আমরা সাইক্লোস্পোরিন আর ট্যাক্রোলিমাস একটু দেখবো হচ্ছে পাস মেডিসিন থেকে, এটা দেখেই আমরা শেষ করব। সো সাইক্লোস্পোরিন ভেরি ইম্পর্টেন্ট। দেখেন সাইক্লোস্পোরিন
is immunosuppressant which decrease clonal proliferation of T cell by reducing interleukin 2 release. আমি কিন্তু একটু আগে যেটা ডেভিডসন নাই বলেছি interleukin 2 রিলিজ কে রিডিউস করবে এবং they are calcineurin inhibitor প্রত্যেকটা কথা পরীক্ষা আসে এবং adverse effect of cyclosporin note how everything is increased fluid blood pressure potassium hair gum glucose সব বাড়বে তো nephrotoxicity hepatotoxicity fluid retention সবগুলা লিখে আছে দেখেন এবং দাগ দিয়ে আছে প্রত্যেকটা এমআরসি পরীক্ষা আসে hypertension hyperkalemia hypertrichosis not hirsutism hypertrichosis এটা কিন্তু পাল্টায় দেয় gingival hyperplasia tremor বাড়বে everything is raised impaired glucose tolerance but glucose tolerance impaired এখানে ওরা করলেও tacrolimus more diabetogenic tacrolimus বেশি করে hyperlipidemia and increased susceptibility to severe infection so indication কোথায় দেওয়া হয় ট্রান্সপ্লান্টেশনের পরে দেওয়া হয় rheumatoid arthritis ব্যবহার করে psoriasis ব্যবহার করে ulcerative colitis pure red cell aplasia-তে cyclosporin ব্যবহার করে কিন্তু মূলত পরীক্ষার সাইড ইফেক্ট গুলাই বেশি আসে ঠিক আছে so this is all about আমাদের নেফ্রোলজি ইমিউনোলজি বিশাল একটা ক্লাস নিলাম ঠিক আছে প্রত্যেকটা সিস্টেম আপনারা যারা আমার এন্ডোক্রাইন করেছেন যারা ডায়াবেটিস করেছেন যারা আগের ব্যাচে ছিল সব ক্লাসগুলো এইভাবে ডিটেইলস যদি না পড়েন আপনার পার্ট 1 এর সম্ভাবনা অনেক কমে যাবে এইভাবে পড়লে আপনি অনেকটা সেফ জোনে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ